session on stability analysis of steel structures. So yesterday we discussed about only one method of stability analysis of steel structures. We'll cover two more methods today, and you can get the opportunity to compare them and understand the applicability of different methods for different cases and determine which one is convenient for a particular problem. আমি বাংলায় বলা শুরু করছি যেহেতু আমরা সবাই বাঙালি এখানে। তো কিছু কিছু ম্যাটেরিয়াল হয়তো কিছুটা রিপিটেশন হবে, কিন্তু আমার মনে হয় এই ধরনের রিপিটেশনটা খারাপ না, ভালো, তাতে আমাদের মনে রাখার সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে যেটা লাস্ট গতকালকেও আমরা কভার করেছি, স্টেবিলিটি ডিজাইনে আসলে কি কি এফেক্ট স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে দেখা হয়। তিনটি জিনিস বেসিক্যালি, এক এফেক্টস, পি ডেল্টা এফেক্টস, সেকেন্ড হচ্ছে জিওমেট্রিক ইমপারফেকশনস, সেটা বিভিন্নভাবে আসতে পারে, আউট অফ প্লামনেস, ভার্টিক্যাল হওয়ার কথা, ভার্টিক্যাল না, স্লাইটলি ইনক্লাইন্ড, আউট অফ স্ট্রেটনেস, স্ট্রেট হওয়ার কথা, স্লাইটলি বেন্ট সেকশন, অর কানেকশনের ইমপারফেকশনের জন্য লোডিংয়ে কনসেন্ট্রিক হওয়ার কথা, সেখানে এক্সেন্ট্রিক লোডিং আসতে পারে। এই ধরনের ব্যাপারগুলো জিওমেট্রিক ইমপারফেকশনের মধ্যে পড়বে। অ্যান্ড থার্ড হচ্ছে মেম্বার স্টিফনেস রিডাকশন ডিউ টু রেসিডুয়াল স্ট্রেসেস। গতকালকে আমরা এটা আলাপ করেছি যে ম্যানুফ্যাকচারিং এর সময় যেসব জায়গায় ওয়েল্ডিং হয়, ওয়েল্ডিং এর সময় যে আনইভেন কুলিং হয়, যার জন্য টেম্পারেচার গ্রেডিয়েন্টে কিছু স্ট্রেস ম্যাটেরিয়ালের ভিতরে থাকে। নাও একটা প্রশ্ন আসতে পারে, আমাদের স্টিল স্ট্রাকচার ডিজাইন ফিলোসফিতে তো এই সব ইমপারফেকশনের কারণে বিভিন্ন রকম ফ্যাক্টর অলরেডি ইন্ট্রোডিউসড। Why should we consider these effects again separately? এর কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে হ্যাঁ, জিওমেট্রিক ইমপারফেকশন এগুলো হচ্ছে স্টিল যে ডিজাইন ফিলোসফি সেখানে অলরেডি এগুলো কনসিডার করা, কিন্তু যেটা হচ্ছে স্টিলের যে প্রবলেমটা বাকলিং, সেই যখন আমাদের এক্সিয়াল লোড বাকলিং লোডের কাছাকাছি চলে যায়, তখন এই সব ইমপারফেকশন বা মেম্বার স্টিফনেস কম থাকলে সেগুলোর যে এফেক্ট সেটা অনেক অ্যাম্পলিফাইড হয়ে যায়। সেই ধরনের অ্যাম্পলিফিকেশনটা নর্মাল ডিজাইন প্রসেসে ইনক্লুডেড না, যার জন্য এগুলোকে আলাদাভাবে স্টেবিলিটি ডিজাইন রিকোয়ারমেন্টে কনসিডার করা হয়। উইল টক অ্যাবাউট দিস থিংস মোর। আচ্ছা, এখন স্টেবিলিটি ডিজাইনের জন্য তাহলে আমাদের কাছে কি কি অ্যানালাইসিস মেথড আছে? অ্যানালাইসিস মেথড লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। ইলাস্টিক অ্যানালাইসিস, যেটা আমরা প্রেফার করি সবসময়, কারণ আমাদের ডিজাইন অফিসগুলোতে ইনইলাস্টিক অ্যানালাইসিস করাটা ঝামেলা। সো ইলাস্টিক অ্যানালাইসিসের মধ্যে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে এফেক্টিভ লেংথ মেথড ইএলএম, আর একটা হচ্ছে ডিরেক্ট অ্যানালাইসিস মেথড। কোনো রেফারেন্সে এটাকে অ্যাব্রিভিয়েট করে ডিএম হিসেবে, এআইএসসির অনেক ডিজাইন ম্যানুয়ালে এটাকে অ্যাব্রিভিয়েট করা ডিএম হিসাবে, কোনো রেফারেন্সে অনেক রিসার্চার এটাকে অ্যাব্রিভিয়েট করে ডিএ হিসাবে। বোথ আর সেম, ডিএ অর ডিএম। এফেক্টিভ লেংথ মেথডের মধ্যে আবার দু ধরনের আছে, ফার্স্ট অর্ডার মেথড অ্যানালাইসিস মেথড এফওএম and second order analysis method. Now don't be confused, গতকালকে আমি বলেছি this first order analysis method doesn't refer to the conventional method we usually adopt. আমরা সাধারণত যেভাবে অ্যানালাইসিস করি, যে আমাদের ক্যালকুলেটেড যে লোড, সেই লোড দিয়ে উইদাউট কনসিডারিং এনি কাইন্ড অফ ইনইলাস্টিসিটি আমরা নর্মাল যে অ্যানালাইসিস প্রসিজার ফলো করি, এই ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড কিন্তু তা না। উইল সি টুডে, উইল ডিসকাস অ্যাবাউট দিস। আমরা দেখব যে আর কি কি বিষয় কনসিডার করতে হয়। সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথড সবচেয়ে স্টেবিলিটি অ্যানালাইসিসের সবচেয়ে ট্রেডিশনাল কনভেনশনাল মেথড। এই ইনফ্যাক্ট ইএলএম, এফেক্টিভ লেংথ মেথড যদি বলা হয় ইএলএম, এটা নর্মালি
এটা রেফার করে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডকে। এটা আর একটা নাম হচ্ছে অ্যাম্প্লিফাইড ফার্স্ট অর্ডার মেথড। অ্যাকচুয়ালি আমি ভুল বললাম। সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডের মধ্যে দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসে এফইএম ফাইনাইট এলিমেন্ট মেথডে আমাদেরকে আমরা পি ডেল্টা এফেক্টকে কনসিডার করতে পারি, লার্জ ডিফরমেশন অ্যানালাইসিস যেটা লার্জ স্ট্রেইন অ্যানালাইসিস, সেখানে পি ডেল্টা এফেক্টকে আমরা নিউমেরিক্যালি ফাইনাইট এলিমেন্ট মেথডে কনসিডার করতে পারি। দ্যাট ইজ এ নন লিনিয়ার অ্যানালাইসিস, সেটাও সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস। আর একটা উপায় হচ্ছে একেবারে পিওরলি ইলাস্টিক অ্যানালাইসিস, লিনিয়ার অ্যানালাইসিস করে সেখানে আমরা কিছু অ্যাম্প্লিফায়ার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইউজ করে সেই ফোর্সগুলোকে আমরা অ্যাম্প্লিফাই করতে পারি টু রিফ্লেক্ট দ্য সেকেন্ড অর্ডার এফেক্টস। তো সেটাকে বলা হয় অ্যাম্প্লিফাইড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস। এই দুই ধরনের অ্যানালাইসিসকে এখানে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডে ফেলা হয়। Yesterday we discussed about second order analysis. আজকে আমরা ডিরেক্ট অ্যানালাইসিস মেথড অ্যান্ড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড নিয়ে আলাপ করব। কালকেও যেটা বলেছিলাম প্রশ্ন আসতে পারে, ইজিয়ার তো হওয়া উচিত ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড এবং সেটা দিয়ে শুরু করা উচিত। কিন্তু ঘটনা হচ্ছে ক্রোনোলজিক্যালি যেটা আসছে প্রথম সেকেন্ড অর্ডার অ্যানালিসিস মেথড আসছে, সেটাকে মডিফাই করে ডিরেক্ট অ্যানালাইসিস মেথড এসেছে এবং সেখান থেকে আলটিমেটলি ইভলভ করেছে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড। অ্যান্ড দেয়ার আর মেনি থিংস দ্যাট আর কমন অ্যামং দিস মেথডস, সেটা দেখব। তো আন্ডারস্ট্যান্ডিং এর সুবিধার জন্য আমাদের এই এই যে আমরা সিকোয়েন্স ফলো করছি সেটা ফলো করলে সুবিধা। লাস্ট ক্লাসে আমরা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথড ডিসকাস করেছি। আজকে প্রথমে আমরা ডিরেক্ট অ্যানালাইসিস মেথড আমরা দেখব। বলে রাখি, ডিরেক্ট অ্যানালাইসিস মেথড ইজ অ্যাপ্লিকেবল ফর এনি কেস। ফর এনি কেস উই ক্যান ইউজ ডিরেক্ট অ্যানালাইসিস মেথড। ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড ইজি বাট দেয়ার আর মেনি লিমিটেশনস। অনেক ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো না। So let's start with direct analysis method, most general method. Now, reference যেটা বলছে, they're calling this rational approach to stability analysis and design. Definitely, most accurate approach হচ্ছে inelastic analysis. সবকিছু রিফ্লেক্ট করে ইনইলাস্টিক স্টিফনেস কিভাবে ডিগ্রেড করবে ইনইলাস্টিক্যালি, সেগুলোকে সবকিছুকে যদি আমি রিফ্লেক্ট করতে চাই, অ্যাকিউরেট মানে মোরলেস অ্যাকিউরেট অ্যানালাইসিস করতে চাই, আই হ্যাভ টু গো ফর ইনইলাস্টিক অ্যানালাইসিস। বাট অ্যাজ ইউ নো যে ইনইলাস্টিক অ্যানালাইসিসে মডেলিংয়ে অনেক কষ্ট, অনেক টাইম কনজিউমিং, ডিজাইন অফিসগুলোতে ইনইলাস্টিক অ্যানালাইসিস করাটা আসলে ফিজিবল হয় না। সেই জন্য ডিরেক্ট অ্যানালাইসিস মেথড ইজ আ রেশনাল অ্যাপ্রোচ। এটা ইনইলাস্টিক না, কিন্তু ইনইলাস্টিসিটির অনেক কিছুকে এখানে রিফ্লেক্ট করা হয়। দ্যাটস ওয়াই দিস ইজ আ রেশনাল অ্যাপ্রোচ। ন্যাচারালি পি ডেল্টা, বোথ পি লার্জ ডেল্টা অ্যান্ড পি স্মল ডেল্টা এফেক্টস আর অ্যাকাউন্টেড ফর। এটাই হচ্ছে গিয়ে মেইন পারপাস অফ স্টেবিলিটি অ্যানালাইসিস। সো সব মেথডেই এটাকে কনসিডার করা হয়। Geometric imperfections accounted for through direct inclusion in analysis model or by applying notional logs. তো ডিরেক্ট ইনক্লুশন বলতে আমার আউট অফ প্লামমেন্টসকে মডেল করতে হবে, আউট অফ স্ট্রেটনেসকে মডেল করতে হবে, হুইচ ইজ ডিফিকাল্ট। ইউজুয়ালি এটা করা হয় না। এটা করা হয় এই জিওমেট্রিক ইমপারফেকশনটা নোশনাল লোড হিসাবে, ইভেন গ্র্যাভিটি কেসেও অ্যাডিশনাল একটা ল্যাটারাল লোড হিসাবে এটাকে আনা হয়। সো জিওমেট্রিক ইমপারফেকশন আমরা গতকালকেও দেখেছি, সেকেন্ড অর্ডার অ্যানালিসিসও নোশনাল লোড হিসেবে আনা হচ্ছে। আজকেও দেখবো নোশনাল লোড হিসেবে আনা হচ্ছে, বাট দ্য কন্ডিশনস উইল বি ডিফারেন্ট। থার্ড হচ্ছে ইনইলাস্টিক এফেক্টস such as distributed plasticity are accounted for using flexural and axial stiffness reduction. This is unique for direct analysis method. এটা অন্য কোনো মেথডে এই কাজটা করা হয় না।
ইনইলাস্টিক অ্যানালাইসিস মেথড ছাড়া। ইনইলাস্টিক অ্যানালাইসিসে তো আমরা কনস্টিটিউটিভ রিলেশন দিয়ে দিই যে কিভাবে স্ট্রেস স্ট্রেইন ভ্যারি করবে ইনইলাস্টিক্যালি। এখানে তা না, অত কষ্ট না। কিন্তু এখানে যেটা করা হয়, যেটা এই এই যে স্টিফনেস ডিগ্রেডেশন হয়, ভেরি হাই লেভেল অফ এক্সিয়াল ফোর্স যখন থাকবে বাকলিং এর কাছাকাছি রিজিয়নে, সেই স্টিফনেস ডিগ্রেডেশনটাকে এখানে সরাসরি যে ফ্লেক্সারাল এন্ড এক্সিয়াল স্টিফনেস আছে ইআই এবং ইএ, সেগুলোকে রিডিউস করে দেওয়া হয়। কতখানি রিডাকশন হবে সেটা হচ্ছে প্রেসক্রাইবড, সেটা আমরা দেখব। সো এটাই হচ্ছে ইউনিক। ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে এই স্টিফনেস রিডাকশনটা করা হয়। অন্যান্য আরো কিছু ক্লজ আছে যেগুলো ডিফারেন্ট অন্য মেথডের থেকে, বাট দ্য মোস্ট ইউনিক ইয়ে হচ্ছে এটাই ফিচার ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে, যে ফ্লেক্সারাল অ্যান্ড এক্সিয়াল স্টিফনেসকে রিডিউস করা হয়। অ্যান্ড সবচেয়ে বেশি ইউজফুল যেটা, সেটা হচ্ছে এখানে কোনো এফেক্টিভ লেংথ ফ্যাক্টর, কে ফ্যাক্টর ক্যালকুলেট করতে হবে না। কে ইজ অলওয়েজ 1। মানে আমাদের একটা বড় মাথা ব্যথা যেটা কে বের করা, প্রত্যেকটা মেম্বার ধরে ধরে কে বের করা, যেটা ইয়েতে করতে হয়, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসে করতে হয়, টু ক্যালকুলেট P2 or টু ক্যালকুলেট কি বলে এফ ক্রিটিক্যাল, সব জায়গায় আমাদের কে লাগে, এফেক্টিভ লেংথটা। সো এই মাথা ব্যথা এখানে নাই ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে। সো দ্যাট ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ফিচার ফর ডিরেক্ট অ্যানালাইসিস মেথড। আমরা দেখি আসলে কি কি আমাদের কনসিডার করতে হয় ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে। আচ্ছা, যদি আমরা কম্প্যারিজন দেখি, effective length method, that is second order analysis method, and direct analysis method. কম্প্যারিজনটা হচ্ছে আমরা দুই রকমই, দুইটাতেই ইএলএম এন্ড ডিরেক্ট অ্যানালাইসিসে সেকেন্ড অর্ডার এফেক্টস থ্রু ফাইনাইট এলিমেন্ট আমরা ইয়ে করতে পারি, কনসিডার করতে পারি, অর আমরা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস করে অ্যাম্পলিফাই করতে পারি। both are allowed in both the methods. তারপরে হচ্ছে মেম্বার স্টিফনেস, এইখানে হচ্ছে ডিফারেন্স। আমাদের ইএলএম এ ইআই ফ্লেক্সারাল স্টিফনেস এন্ড ইএ এক্সিয়াল স্টিফনেস এটা নমিনাল। আমাদের ই এর যা ভ্যালু, আই এর যা ভ্যালু, এর যে ভ্যালু, সেগুলো দিয়ে আমাদের যা আসে তাই। কিন্তু ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে এগুলোকে রিডিউস করা হয়। কিভাবে রিডিউস করা হয় সেটা আমরা দেখব। নোশনাল লোডস দুই জায়গায় আছে, ইএলএম এন্ড ডিএ তে, কিন্তু অ্যাপ্লিকেশনের নিয়ম আলাদা। ইএলএম এ 0.002 ওয়াই হচ্ছে কোন একটা পার্টিকুলার লেভেল, আয়ত লেভেলে যে গ্র্যাভিটি লোড, সেই গ্র্যাভিটি লোডের 0.2%, মানে 1/500। মানে এখানে আউট অফ প্লামটা ধরা হচ্ছে যে 1/500, ডেল্টা বাই 500। সো এই পরিমাণ আউট অফ প্লাম ধরে সেখান থেকে যে ল্যাটারাল লোডটা আসে ইকুইলিব্রিয়ামের জন্য, সেই ল্যাটারাল লোডটা 0.002 ওয়াই, এটা কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে? এটা শুধুমাত্র যে লোড কম্বিনেশন গুলোতে শুধুমাত্র গ্র্যাভিটি লোড আছে, ডেড লোড, লাইভ লোড, অন্যান্য শুধু ভার্টিক্যাল লোড আছে, ল্যাটারাল লোড নাই, সেই সব কেসে 0.002 ওয়াই অ্যাপ্লাই করা হচ্ছে। ল্যাটারাল লোড যেসব কেসে আছে, সেই সব কেসে যদি আমার কোনো কারণে 0.002 ওয়াই এর চেয়ে, এটা হয় না কখনো, ওয়াই এর চেয়ে কম লোড আসছে, ইন দ্যাট কেস এটা মিনিমাম হতে হবে, দ্যাটস ওয়াই ইটস কল্ড মিনিমাম। কিন্তু নর্মালি আমাদের শুধুমাত্র গ্র্যাভিটি লোড কম্বিনেশন গুলোতে এটা অ্যাপ্লাই করতে হবে ইএলএম এ। ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে ডিফারেন্ট। ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে আমাদের যেটা দেখতে হবে, যে আমাদের সেকেন্ড অর্ডার ড্রিফট ডিভাইডেড বাই ফার্স্ট অর্ডার ড্রিফট রিডিউসড স্টিফনেস কনসিডার করে, রিডিউস স্টিফনেস কনসিডার করে সেকেন্ড অর্ডার ড্রিফট ডিভাইডেড বাই ফার্স্ট অর্ডার ড্রিফট যদি 1.7 এর চেয়ে কম হয়, তাহলে ইএলএম এ যেভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সেভাবেই অ্যাপ্লাইড হবে। কিন্তু এটা যদি 1.7 এর চেয়ে বেশি হয়, তাইলে গ্র্যাভিটি লোড কম্বিনেশন গুলোতে যেমন অ্যাড করা হবে,
ল্যাটারাল লোড কম্বিনেশন গুলোতেও এটা অ্যাডিশনাল হিসেবে আসবে, এটা মিনিমাম না, অ্যাডিশনাল ল্যাটারাল লোড গুলো কম্বিনেশন গুলোতেও এটা এক্সট্রা একটা লোড হিসাবে আসবে ইফ our drift we allow a second order drift compared to the first order drift 1.7 times এর চেয়ে বেশি। ওকে, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা পরে দেখব যে এই ফ্যাক্টরটা যদি আমাদের রিডিউস স্টিফনেস না ইউজ করে নমিনাল স্টিফনেস দিয়ে কম্পেয়ার করি তাহলে এই ফ্যাক্টরটা 1.5। ওকে, আর এফেক্টিভ লেংথ ফ্যাক্টর ইএলএম এ আমাদের সাইড ওয়ে বাকলিং অ্যানালাইসিস থেকে বা নমোগ্রাফ থেকে অ্যালাইনমেন্ট চার্ট থেকে আমাদের এটা বের করতে হবে। আর ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে দিস ইজ অলওয়েজ ওয়ান। সো বেসিক ডিফারেন্স এই দুইটা মেথডের মধ্যে এগুলো। সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে দিস introduction of stiffness reduction in the direct analysis method. Okay, আচ্ছা এখন আমাদের যেটা হচ্ছে যে অনেক অ্যানালাইসিস দেখা গেছে, আমরা যদি দেখি যে আমাদের অ্যাকচুয়াল এটা হচ্ছে যে এক্সিয়াল ফোর্সেস ভার্সেস মোমেন্ট, এটা হচ্ছে আমাদের interaction curve, that is P applied divided by P capacity plus moment applied divided by moment capacity, যে interaction equation আছে সেটা, এটা হচ্ছে গিয়ে এই ফেজটা হচ্ছে গিয়ে compression governed, এই ফেজটা moment governed। তো এটা হচ্ছে ইন্টারাকশন কার্ভ। আমরা যদি ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস ইন্টারাকশন কার্ভ দেখি, কার্ভটা এরকম হবে। সেকেন্ড অর্ডারে আমরা চলে গেলে কার্ভটা এরকম হবে। হ্যাঁ, এইটা হচ্ছে যে এফেক্টিভ লেংথ মেথডে, এফেক্টিভ লেংথ মেথড এরকম। এখন যদি একটা ফ্রেমের অ্যাকচুয়াল রেসপন্স, অ্যাকচুয়াল একদম ইনিলিস্টিক অ্যানালাইসিস করে বা এক্সপেরিমেন্ট করে দেখি, রেসপন্স যদি এরকম হয়, আমাদের অ্যাম্পলিফাইড ফার্স্ট অর্ডার মেথড বা ইএলএম এ আমাদের রেসপন্সটা এই ধরনের আসে। হ্যাঁ, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, বেসিক্যালি কম্প্রেশনটা আমাদের প্রপারলি এক্সিয়াল ইয়েটা ক্যাপাসিটিটা প্রপারলি সে প্রেডিক্ট করতে পারে, কিন্তু ফ্লেক্সারালের ব্যাপারে সে কনজারভেটিভ থাকে। ফ্লেক্সারাল তার এখানে হচ্ছে যে এখানে ইন্টারসেক্ট করছে, তো ফ্লেক্সারাল ক্যাপাসিটি উইল বি হায়ার, তাই না, অ্যান্ড কম্প্রেশন ক্যাপাসিটি উইল বি লোয়ার। সে ফ্লেক্সারালটাকে সে এখানে ইন্টারসেকশনে তার যে মোমেন্টটা আসবে সেটা হচ্ছে কম। কিন্তু আমাদের যদি ইয়ে দেখি, ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে দেখি, সো ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে দেখা যায় দিস ইজ সামথিং লাইক দিস, হুইচ মোর অ্যাকিউরেট হয় প্রেডিকশনটা। সো উইল সি মোর। আচ্ছা, আর একটা জিনিসের এফেক্ট আমরা যদি দেখি যে আমাদের এল বাই আর রেশিও ইজ স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিওর এফেক্টে এইখানে এই পার্টিকুলার এই কেসে স্লেন্ডারনেস রেশিও 20, সেক্ষেত্রে ইএলএম এর থেকে যে সলিউশনটা আসতেছে পিএম কার্ভে, ডিএমএ সলিউশন খুব বেশি ডিফার করে নাই, স্লাইটলি ডিফার করে। এখানে হচ্ছে মোমেন্ট আসে এটা, ওকে, স্লাইটলি ডিফার করে। কিন্তু এল বাই আর রেশিও যদি আমাদের ইনক্রিজ করি, যদি 40 হয়, সেখানে দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে এই এখানে হায়ার মোমেন্ট ক্যাপাসিটিও বেশি এবং সে হায়ার মোমেন্ট নিতে পারে, কিন্তু আমাদের এক্সিয়াল ফোর্সে খুব একটা ডিফারেন্স নাই। অ্যান্ড রিমেম্বার অ্যাকচুয়াল কেসও কিন্তু এই ডিরেক্ট মেথডের কাছাকাছি, অ্যান্ড দিস বিকামস মোর প্রোনাউন্সড যখন আমাদের এল বাই রেশিও অনেক বেশি হয়। সো আমাদের স্লেন্ডার কেসে যত স্লেন্ডার কেস হবে, এল বাই রেশিও যত বেশি হবে, অ্যাকচুয়ালি আমাদের ডিরেক্ট মেথড উইল বি মোর অ্যাকিউরেট। ELM is too conservative in that case. আচ্ছা, ডিরেক্ট অ্যানালিসিস মেথডে সো আমরা বলতে পারি
যেটা যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট মনে রাখা, এই যে অ্যাকিউরেসিটা আমরা পাচ্ছি বা প্রপার বিহেভিয়ারটা পাবো, ইট উইল ডিপেন্ড এন্টায়ারলি অন হাউ উই মডেল দ্য স্ট্রাকচার। স্ট্রাকচারাল মডেলিং এ আমাদের কি কি ফ্লেক্সিবিলিটি আমরা মডেল করছি, এন্ড প্যানেলের ফ্লেক্সিবিলিটি মডেল করছি কিনা, কানেকশনের ফ্লেক্সিবিলিটি আমরা কিভাবে মডেল করছি, অ্যাকচুয়াল যেভাবে এটা কনস্ট্রাক্টেড সেটা যে বিহেভিয়ারটা, যেখানে যে ফ্লেক্সিবিলিটি গুলো আসবে সেগুলো প্রপারলি মডেল করছি কিনা, ইট উইল ডিপেন্ড অন দ্যাট। সো মডেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে, এবং মডেলিং এর অ্যাকিউরেসি। মডেল যদি আমার ইনঅ্যাকিউরেট হয়, আমার ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে আমি মোর ইনঅ্যাকিউরেট result পাবো, more sensitive. In that case, ELM is less sensitive to that. Factor loads, আমাদের direct analysis method এবং amplified first order method দু জায়গায় দেখলাম, দেখবো যে আমাদের actually factored load এ সবকিছু আসবে। আমাদের ASD তেও, ASD ডিজাইনেও আমাদের একটা 1.6 ফ্যাক্টর দিয়ে লোডকে মাল্টিপ্লাই করে ফ্যাক্টর করে নিতে হবে। ইনিশিয়াল ইমপারফেকশন আমাদের কনসিডার করব নোশনাল লোডস দিয়ে। এখানে আমাদের নোশনাল লোডস এর অ্যাপ্লিকেশনটা খুব কেয়ারফুল হতে হবে। ডেল্টা মানে সেকেন্ড অর্ডার ড্রিফট বাই ফার্স্ট অর্ডার ড্রিফট রেশিও, এই রেশিওর উপর ডিপেন্ড করবে আমাদের নোশনাল লোডটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। আমাদের স্ট্রাকচারের মধ্যে যেই মেম্বারগুলো ল্যাটারাল ফোর্সে কন্ট্রিবিউট করবে, ফোর্সকে রেজিস্ট করতে, স্টিফনেস দিবে, লিনিং কলাম না, যেগুলো ল্যাটারাল ফোর্সকে রেজিস্ট করবে, যে কলামগুলো, যে মেম্বারগুলো, সেগুলোর স্টিফনেসকে রিডিউস করতে হবে। সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস ইনক্লুড বোথ পি ডেল্টা, পি লার্জ ডেল্টা এন্ড পি স্মল ডেল্টা এফেক্ট। এটাকে আমাদের আইদার ফাইনাইট এলিমেন্ট মেথডে কনসিডার করব, অর আমাদের B1 B2 দিয়ে কনসিডার করব। কিন্তু আমাদের কে আমাদের সবসময় 1 হবে, কে নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। আর একটা ব্যাপার, এখানে যত সার্ভিসেবিলিটি চেক হবে, সেই সার্ভিসেবিলিটি চেকগুলো আবার আনরিডিউস স্টিফনেসে করতে হবে। রিডিউস স্টিফনেসে সার্ভিসেবিলিটি চেক করার প্রয়োজন নাই। আনরিডিউসড স্টিফনেসকে রিডাকশন, আমাদের দুইটা মডেল লাগবে সোজা কথা। একটা মডেলে আমরা স্টিফনেসকে রিডাকশন করব না, আনরিডিউস, আর একটা মডেলে আমরা স্টিফনেস রিডিউস করব। সো আমাদের যে আমাদের যে ফোর্স গুলো, যেগুলো আমাদের ডিজাইনে ইউজ করব, PRMR, রিকোয়ার্ড এক্সিয়াল স্ট্রেংথ, রিকোয়ার্ড ফ্লেক্সুরাল স্ট্রেংথ, সেগুলো আমাদের এই রিডিউস স্টিফনেস থেকে আসবে, কিন্তু সার্ভিসিবিলিটি চেকগুলো আনরিডিউস স্টিফনেস মডেল থেকে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের মডেল, আমরা ইউজুয়ালি সাধারণত মডেল খুব, আজকাল ফাইনাইট এলিমেন্ট মেথডে যে মডেলগুলো করি, আমরা এলাবোরেট মডেল করি, মানে আমরা সবকিছুই এখানে রিফ্লেক্ট করার চেষ্টা করি। সো আই থিঙ্ক দ্যাট ইজ নট এ প্রবলেম। এখন অনেক সফিস্টিকেটেড ভাবে আমরা মডেল করতে পারি। তবে একটা জিনিস, যদি আমরা সিম্পলিফাইড মডেল করি, যদি আমরা মেইনলি যেসব মেম্বার ল্যাটারাল স্টিফনেস দিবে, ল্যাটারাল লোডে রেজিস্ট করতে পার্টিসিপেট করবে, সেগুলোকে মডেল করি, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। আমাদেরকে শুধুমাত্র লিনিং কলামগুলো, অর্থাৎ যেগুলো ল্যাটারাল ফোর্সকে রেজিস্ট করবে না, সেগুলোকে আমার এত অ্যাকিউরেটলি মডেল করতে হবে না, কিন্তু সেগুলোর উপর যে গ্র্যাভিটি লোড আসবে, এই গ্র্যাভিটি লোডটাকে আমাদের কনসিডার করতে হবে। এই গ্র্যাভিটি লোডটা নিয়ে আমাদের নোশনাল লোড বের করতে হবে। ওকে, সো উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, লোড ফ্যাক্টর আমরা বললাম, ইভেন এএসডি তেও ফ্যাক্টর লোড ইউজ করতে হবে। সেটা কত? এলআরএফডি তে তো সমস্যা নাই, এলআরএফডি তে লোড কম্বিনেশন যেটা দেওয়া আছে সেগুলোই আমরা ব্যবহার করব। এএসডি তে আমাদের লোড কম্বিনেশনের যত টাইপের লোড, যে লোড কম্বিনেশন আছে, তাকে একটা 1.6 দিয়ে মাল্টিপ্লাই করে আলটিমেট লিমিট স্টেটে নিয়ে আসতে হবে। কারণ এখানে এই স্টেবিলিটির পুরো ব্যাপারটা আলটিমেট লিমিট স্টেটের সাথে রিলেটেড। এই জন্য ঠিক অ্যালাউবল স্ট্রেস সার্ভিসেবল লিমিটে আমাদের এই স্টেবিলিটি অ্যানালাইসিসের ব্যাপারটা অ্যাপ্লিকেবল না।
So 1.6 include all loads that affect stability. So আমাদের যেটা একটু আগে বললাম লিনিং কলামের উপর যেসব গ্র্যাভিটি লোড থাকবে সেগুলোকেও আমাদের কনসিডার করতে হবে ডেফিনেটলি, কারণ আলটিমেটলি এই লোডগুলোকে ক্যারি করতে হবে এবং এখানে আউট অফ প্লাম থাকলে আমাদের ইকুইলিব্রিয়ামের জন্য মোমেন্ট ইকুইলিব্রিয়ামের জন্য একটা ল্যাটারাল ফোর্স চলে আসবে। আচ্ছা, ইমপারফেকশন আমরা দুইভাবে কনসিডার করতে পারি। ইমপারফেকশন আইদার উই ক্যান মডেল দি ইমপারফেকশন, আমরা আউট অফ প্লাম আমরা ভার্টিক্যাল করব না, মডেলেই আমরা করব হচ্ছে গিয়ে ইনক্লাইন্ড মডেল করব, অর উই ক্যান হোয়াট উই ক্যান ডু আমরা নোশনাল লোড অ্যাপ্লাই করব। মানে নোশনাল লোড অ্যাপ্লাই করা মাচ মোর ইজিয়ার, সো উইল অ্যাপ্লাই নোশনাল লোড। নাও নোশনাল লোড যেটা আমরা বললাম যে এটা অ্যাকচুয়ালি কি কি লিখতে পারবো, লেটস সি। আচ্ছা, যেটা হচ্ছে যে আমরা সিম্পলি যদি একটা কলামের কথাই দেখি, একটা কলাম, সরি আমি মাউস দিয়ে ড্র করছি, এইখানে যদি আমার নিচের ফ্লোর থেকে যেটা গ্র্যাভিটি লোড তার রিয়াকশন এই কলামে, আর এইটা হচ্ছে উপরের ফ্লোর থেকে যে গ্র্যাভিটি লোড, এই দুইটা ডিফারেন্স হচ্ছে গিয়ে আমাদের ওই ফ্লোরে লোড। তো এইটা হচ্ছে যদি পি i+1 হয়, মাউস দিয়ে লিখছি জন্য একটু ঝামেলা হচ্ছে, এটা যদি পি আই হয়, ওকে। এখন এইখানে যে আনব্যালেন্সড মোমেন্ট, এখানে যদি ডেল্টা, এটা ডেল্টা হয়, এই আনব্যালেন্স এটা যদি ডেল্টা হয়, এই আনব্যালেন্সড মোমেন্টটাকে তখন ব্যালেন্স করার জন্য আমার এখানে কি আসবে, ল্যাটারাল লোড আসবে। এটা ক্লকওয়াইজ রোটেট করতে যাবে, সো আমার এখানে আসবে এই ধরনের ল্যাটারাল লোড চলে আসবে, তাই না? সো এই দিস ইজ দ্য রিজন, এই যে আউট অফ প্লাম্বের জন্য এক্সট্রা যে ল্যাটারাল লোডটা আসে, দিস ইজ দ্য রিজন। সো আমাদের এই সো আমাদের প্রত্যেকটা লেভেলে এই দ্যাটস ওয়াই আমাদের এইখানকার যে গ্র্যাভিটি লোড, আমরা যদি আউট অফ প্লাম্পটাকে 1/500 ধরি, তাইলে আমাদের 0.002 ইন্টু দিস গ্র্যাভিটি লোড, এই ফোর্সটা আসবে নোশনাল লোড। সো এটা জিওমেট্রিক ইমপারফেকশনকে এটাকে মডেল করে সিম্পলিফাইড ওয়েতে। প্রত্যেকটা ফ্রেমিং লেভেলে আমরা অ্যাপ্লাই করতে পারি, যেখানে লেভেলগুলো ডিস্টিংগুইশেবল, একদম ফ্লোর লেভেলগুলো। কিন্তু অনেক ক্ষেত্রে ফ্লোর লেভেলগুলো যদি এত সিম্পল না হয়, ইন দ্যাট কেস আমরা কলাম টপে টপে ডিস্ট্রিবিউটেড ভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। আরেকটা হচ্ছে যে এটা অ্যাপ্লাই করব কোন ডিরেকশনে, এটা আমি কি রাইট ওয়ার্ড অ্যাপ্লাই করব না লেফট ওয়ার্ড অ্যাপ্লাই করব। আমাদের এই নোশনাল লোড অ্যাপ্লাই করার আগে আমরা নর্মালি যে অ্যানালাইসিস করি সেখানে আগে রান দিব, রান দিয়ে আমরা ডিফ্লেক্টেড শেপটা দেখব, সেই ডিফ্লেক্টেড শেপ থেকে দেখে আমরা বুঝতে পারবো যে এটা এই নোশনাল লোডগুলো রাইট ওয়ার্ড অ্যাপ্লাই করতে হবে না লেফট ওয়ার্ড, যেদিকে অ্যাপ্লাই করলে মোর ডিফ্লেক্ট করবে, মোর ডিস্টেবিলাইজড হবে, সেই দিকে অ্যাপ্লাই করতে হবে। Need not be applied if structure is modeled in an assumed out of plumb set. যদি আমরা আউট অফ প্লামটাকে মডেলিং এ নিয়ে আসি তখন নোশনাল লোড দরকার নেই। সো দিস ইজ দ্য কনসেপ্ট, যেটা লাস্ট দিনও আমরা আলাপ করছি। অ্যান্ড নাও এইখানে আসতেছি নোশনাল লোড অ্যাপ্লাই করার ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে এর নিয়মটা কি। নিয়মটা ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে 0.002 yi, কিন্তু যদি এটা এএসডি হয় তাহলে আমরা 1.6 দিয়ে মাল্টিপ্লাই করব ফুল কম্বিনেশনকে, লোড কম্বিনেশনকে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করে নিব, নাম্বার ওয়ান।
এখানে হচ্ছে কি আমাদের আসল ব্যাপার, আমাদের ব্যাপার হচ্ছে যদি সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট 1.7 এর চেয়ে কম হয়, যখন আমরা স্টিফনেস রিডিউস করে মডেল করব সেখানে, অথবা যদি সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট 1.5 এর চেয়ে কম হয়, যখন আমরা রিডিউস না করে নমিনাল স্টিফনেস এ মডেল করব, এগুলোর কোনো একটা হলে আমাদের এই নোশনাল লোড সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডে ইএলএম এ যেভাবে অ্যাপ্লাই করছি ঠিকই সেভাবে, অর্থাৎ গ্র্যাভিটি লোড কম্বিনেশন গুলোতে অ্যাপ্লাই করব, ল্যাটারাল লোড কম্বিনেশনে অ্যাপ্লাই করার দরকার নাই। দিস ইজ দ্য মিনিমাম ল্যাটারাল লোড। সব কম্বিনেশনে এই লোডটা মিনিমাম থাকতে হবে। নর্মালি ল্যাটারাল লোড কম্বিনেশনে ল্যাটারাল লোড অনেক বেশি থাকে, সেখানে অ্যাপ্লাই করার দরকার নাই। কিন্তু যখন এটা এক্সিড করে যাবে, আমাদের এটা এক্সিড করে গেলে আমরা ইএলএম এ কি করব, আমরা এক্সিট করতে নর্মালি চাই না, আমরা স্টিফ করি, মেম্বারকে স্টিফ করে এটার মধ্যে রাখার চেষ্টা করি। কিন্তু আমরা যদি স্টিফ না করি তাহলে আমাদের ডিরেক্ট অ্যানালাইসিস মেথড করতে হবে। ইন আদার ওয়ার্ডস, ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই যে এর মধ্যে থাকতে হবে। এর চেয়ে যদি বেশি হয় তখন কি করতে হবে, তখন এই লোডটা সব লোড কেসের সাথে এই নোশনাল লোডটা অ্যাড করতে হবে, ল্যাটারাল লোড কেসের সাথেও অ্যাড করতে হবে, গ্র্যাভিটি লোড কেসের সাথেও এটা অ্যাড করতে হবে। দিস ইজ নো মোর আ মিনিমাম, দিস ইজ অ্যান অ্যাডিটিভ লোড। যখন এটা এক্সিড করে যাবে, তার মানে হচ্ছে আমাদের এক্সেসিভ যখন আমাদের ড্রিফট হবে, তখন আমাদের এই এফেক্টটাকে আমাদের কম্পালসারিলি সবকিছুতে কনসিডার করতে হবে। আচ্ছা, রেসিডুয়াল স্ট্রেস, যেটা আমরা আগে গতকালকে আমরা ডিসকাস করলাম, যে এইটা যখন ওয়েল্ডিং হয়, ফ্ল্যাঞ্জ অ্যান্ড এই ওয়েল্ডিং হয়, তখন ওয়েল্ডিং এর সময় যে এই জোনগুলোতে আমাদের যে কুলিং রেটটা কম হয়, আমাদের এই ফ্ল্যাঞ্জের আউটওয়ার্ড রিজিয়নে বা ওয়েবের মাঝের রিজিয়নে, জয়েন্ট থেকে দূরে, সেখানে কুলিং রেট হায়ার। সো ডিফারেন্ট কুলিং রেট হওয়াতে যেটা হয় যে টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে টেম্পারেচার গ্রেডিয়েন্ট তৈরি হয়, এক্সট্রা স্ট্রেস, রেসিডুয়াল স্ট্রেস ডেভেলপ করে। সেই স্ট্রেসটা ইভেন 30% অফ এফওয়াইও হতে পারে। তার মানে হচ্ছে আমাদের এফওয়াই এর মধ্যে 30% অলরেডি এর মধ্যে স্ট্রেসড হয়ে আছে। তাহলে আমরা নর্মাল অ্যানালাইসিসে যেটা করি, আমরা যেটা হচ্ছে যে আলটিমেট স্টেটে আমাদের এফওয়াই পর্যন্ত আমরা যেটা থেকে ধরছি যে এফওয়াই পর্যন্ত ক্যাপাসিটি, অ্যাকচুয়ালি সেটা ক্যাপাসিটিটা 2/3। এই যে আমাদের অন্য কথায় বলতে গেলে 2/3 লোড অ্যাপ্লাই, যত লোডের এফওয়াই আসার কথা, ইল্ড স্ট্রেস আসার কথা, তার 2/3 লোডেই ইল্ড স্ট্রেস চলে আসবে। ইন আদার ওয়ার্ডস, ইল্ড স্ট্রেসটা কমে যাবে, ইল্ড ক্যাপাসিটিটা কমে যাবে। সো রেসিডুয়াল স্ট্রেসের এফেক্টটা এইটা। তাহলে কি করতে হবে, তাহলে আমাদের মডেলে যদি আমরা অলরেডি এই ইয়েটা কমায় রাখি, ইল্ড কমানো মানে আসলে হচ্ছে আমাদের ইল্ড যদি কম হয়, তার মানে হচ্ছে আমাদের স্টিফনেস কমে যায়, কমে যাবে, তাই না, স্লোপটা কমে যাবে। সো আমরা যদি এই এফেক্টটা অলরেডি কে রিডিউস করে, স্টিফনেসকে, মডুলাস অফ ইলাস্টিসিটিকে রিডিউস করে আমরা ওই এফেক্টটা নিয়ে আসতে পারি। সো দ্যাট ইজ হোয়াট ইজ ডান ইন ডিরেক্ট অ্যানালাইসিস মেথড। ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে স্টিফনেসটাকে রিডিউস করা হয়, নর্মালি 80% রাখা হয়, 20% রিডিউস করা হয়। আচ্ছা, কোন কোন স্টিফনেস রিডিউস করা হয়? স্টিফনেস তো অনেক ধরনের আছে, এক্সিয়াল স্টিফনেস, শিয়ার স্টিফনেস, ফ্লেক্সিয়াল স্টিফনেস, টর্শনাল স্টিফনেস। শুধুমাত্র এক্সিয়াল অ্যান্ড ফ্লেক্সিয়াল স্টিফনেসকে রিডিউস করা হয়, শিয়ার স্টিফনেস বা টর্শনাল স্টিফনেসকে রিডিউস করা হয় না। যে এখানে অ্যাজাম্পশন হচ্ছে এটা ইনিশিয়াল কোনো টুইস্ট ইউজুয়ালি থাকে না, দ্যাট ইজ দি অ্যাজাম্পশন। সো টর্শনাল স্টিফনেসকে রিডিউস করা হয় না, শুধুমাত্র এক্সিয়াল অ্যান্ড ফ্লেক্সিয়াল স্টিফনেসকে রিডিউস করা হয়। অ্যান্ড রিডিউস করে 80% করা হয়, 20% রিডিউস করা হয়। কিন্তু ফ্লেক্সিয়াল স্টিফনেসকে আরো ফার্দার রিডিউস করা হয় with which through a factor called tau b, বেন্ডিং এর জন্য।
এই ফ্যাক্টরটা কিসের উপর ডিপেন্ড করে? এই ফ্যাক্টরটা ডিপেন্ড করে এই টার্মটার উপর, which is যে আমার PR ডিভাইডেড বাই PY। PR হচ্ছে রিকোয়ার্ড, যে আমাদের এই সেকেন্ড অর্ডার অ্যানালিসিসে যে রিকোয়ার্ড যে স্ট্রেংথ, মানে লোড থেকে যেটা আসবে, এই রিকোয়ার্ড স্ট্রেংথ ডিভাইডেড বাই আমাদের ইল্ডের যে ক্যাপাসিটি, ইল্ড যেটা হয় FY ইন্টু A, ইল্ড ক্যাপাসিটি যেটা ফোর্স, তার তুলনায় এটা যদি হাফের কম হয় রিকোয়ার্ড স্ট্রেংথ, তাইলে আমার এই 80% রিডাকশন ইজ ওকে। কিন্তু যদি হাফের বেশি হয়, then this 80% reduction is not okay. We have to reduce further. আমরা দেখব, তো এখানে এই একটা জিনিস আলাপ করি নেই, আলফা। আলফাটা আর কিছুই না, এএসডি তে এটা থাকবে, এলআরএফডি তে দিস ইজ 1, মানে হচ্ছে আলটিমেট লিমিট স্টেটে যে রিকোয়ার্ড স্ট্রেংথ সেটা। আর এএসডি তে যেহেতু অ্যালাউয়েবল লোড কেস থেকে আমাদের এটা আলটিমেট লিমিটে নিতে হবে, সো এখানে একটা 1.6 মাল্টিপ্লাই করা হয়। সো এখন হচ্ছে যদি আমাদের রিকোয়ার্ড স্ট্রেংথ মানে ফোর্স যেটা আসতেছে সেটা বেশি হয় 0.5 এর চেয়ে, ইল্ডের 50% এর চেয়ে, তখন আমাদের এই টাওবি ইউজ করতে হবে। টাওবি কি হবে? আমাদের যত এই পিআর বেশি হবে ইন কম্পারিজন টু পিওয়াই, এই টাওবির ভ্যালু কমে যেতে থাকবে। কতখানি হবে? ফর এক্সাম্পল ধরলাম যে পিআর হচ্ছে গিয়ে 2/3, মানে 67%। এটা যদি 2/3 হয়, এটা হবে 1/3, 1/3 ইন্টু 2/3, তাই না? এটা চলে আসবে 8/9, am I right? 2/3 ইন্টু 1/3, 2/3 into 1/3, yes, 2/9 into 4, 8/9. So এই ফ্যাক্টরটা এখানে মাল্টিপ্লাইড হবে, and so on. So এইটা হচ্ছে যে আমাদের আরো ফ্লেক্সিয়াল স্টিফনেসের ক্ষেত্রে আমাদের এই পিআর এর উপর ডিপেন্ড করে এটা আরো কমবে। এখন কোশ্চেন হচ্ছে, আমি আগে থেকে পিআর পাবো কিভাবে? পিআর তো পাবো আমার অ্যানালাইসিসের পরে, আমাদের সেকেন্ড অর্ডার এফেক্ট গুলো নেওয়ার পরে। সো দিস ইজ অ্যান ইটারেটিভ প্রসেস। আমরা ফার্স্টে একটা কিছু আমাদের অ্যাজিউম করে নিতে হবে, অ্যাজিউম করে নিয়ে ক্যালকুলেশন করে আমাদের দেখতে হবে যে আমাদের অ্যাজাম্পশন কি কনজারভেটিভ ছিল নাকি আমাদের আবার চেঞ্জ করতে হবে টাওবির জন্য। We can always start with tau equals 1, that is this case. কিন্তু আমাদের পিআর যদি বেশি চলে আসে, in that case we have to modify our calculation and আবার আমাদের ইটারেটিভ প্রসেসে এটা ঠিক করতে হবে। কিন্তু এটা থেকে বাঁচার একটা বুদ্ধি আছে ইটারেটিভ প্রসেস থেকে, সেটা হচ্ছে আমি এত কিছু করব না, আমি এইটা 1 কি লেস দ্যান 1 টাওবি এটা রিডিউস করবো, 20% রিডিউস করবো। কিন্তু এই টাওবির জন্য ফ্লেক্সিয়াল স্টিফনেস আরো ফার্দার রিডিউস করব কিনা? করব না, আর ফার্দার রিডিউস করব না। সেই তার বদলে যেটা কি করব, আরো 0.1টা আমি নোশনাল লোড দিব। সো আমার নোশনাল লোড 0.002 YI এর জায়গায় আমি 0.003 YI দিব, এবং এই ইটারেটিভ প্রসেসে যাব না, টাওবি ধরবো 1, 20% রিডিউস করে ছেড়ে দিব। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে আউট। আর যদি আমি এটা করতে না চাই, নোশন লোডের জন্য আমার এক্সট্রা সেকেন্ড অর্ডার এফেক্ট আরো বাড়াতে না চাই, সো ইন দ্যাট কেস আমি এই ইটারেটিভ প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে নর্মালি আমরা কি করি? নর্মালি ফাইনাইট এলিমেন্ট মেথডে যখন আমরা মডেল করি, বিম কলাম এলিমেন্ট, লাইন এলিমেন্ট গুলোকে আমরা মেশ করি না, বিকজ বিম কলাম এলিমেন্টস আর এক্সাক্ট এলিমেন্টস। এখানে যে শেপ ফাংশন ধরা হয়, দ্যাট ইজ অ্যান এক্সাক্ট শেপ ফাংশন, যদি না ডিপ বিম হয়, ফর বার্নৌলি অর্ডার বিম, এক্সাক্ট শেপ ফাংশন। সো উই ডোন্ট নিড টু সাবডিভাইড করার দরকার হয় না। আমরা খুব যখন আমরা শেল এলিমেন্ট করি বা মেমব্রেন এলিমেন্ট করি, তখন আমরা মেশ করি, বিকজ ওখানে শেপ ফাংশনটা এক্সাক্ট না। আমরা যত ফাইন মেশ করব তত আমি এক্সাক্ট সলিউশনের দিকে যাব, ওখানে অ্যাপ্রক্সিমেশন ইজ দেয়ার। বাট রিমেম্বার আমাদের যদি পি ডেল্টা এফেক্ট
অটোমেটিক্যালি আমাদের কনসিডার করতে চাই ফাইনাইট এলিমেন্ট মেথডে, অ্যাম্প্লিফাইড ফার্স্ট অর্ডার মেথড ছাড়া, ফাইনাইট এলিমেন্ট দিয়ে যদি পিডেলটা লার্জ চেইন প্রবলেম হিসেবে আমরা কনসিডার করতে চাই, উই মাস্ট সাবডিভাইড অর মেশ কলাম এলিমেন্টস। ওকে, বিকজ এইখানে যে এইটার যে শেপ ফাংশন দ্যাট ইজ নট এগেইন এক্সাক্ট ইন ফাইনাইট এলিমেন্ট মেথড, সো আমাদেরকে মেশ করতে হবে কলাম এলিমেন্ট, which is completely different from our usual practice. So finite element মেথডে যদি আমরা পি ডেল্টা এফ এ কনসিডার করতে চাই, তাইলে আমাদের কলাম এলিমেন্টকে মেশ করতে হবে। অ্যাম্প্লিফাইড ফার্স্ট অর্ডার মেথডে করতে গেলে আমাদের করতে হবে না এটা। নাও আচ্ছা আচ্ছা, নর্মাল যে আমাদের ফার্স্টে একবার আমরা যেটা আগে বললাম, দুইটা মডেল রাখতে হবে। একটা মডেলে থাকবে হচ্ছে গিয়ে আনরিডিউস স্টিফনেস গুলোকে রিডিউস করব না, আর একটা মডেলে হচ্ছে স্টিফনেস গুলোকে রিডিউস করব। ফার্স্টে স্টিফনেসকে রিডিউস না করে আমাদের সব রকম চেক দিয়ে নিতে হবে। ওই চেক গুলো যখন আমাদের ওকে হবে, তখন আমাদের ফার্দার স্টিফনেস নর্মাল ইউজুয়াল চেক গুলো দিতে হবে, সার্ভিসিবিলিটি চেকস এন্ড আদার চেকস। তখন আমরা আমাদের স্টিফনেস রিডাকশনে যাব। অ্যান্ড স্টিফনেস রিডাকশন যদি আমরা নোশনাল লোড 0.1% আরও বাড়তি না ধরি, দ্যাট ইজ অ্যান ইটারেটিভ টাউবির জন্য। হ্যাঁ, অ্যান্ড ফাইনালি আমাদের রিডিউস স্টিফনেসে বা আমাদের যে কি বলবো, আমাদের যে লোড কেসে কিভাবে আমি লোড কম্বিনেশনের সাথে কিভাবে নোশনাল লোড অ্যাড করছি, এটাকে মিনিমাম হিসাবে না অ্যাডিটিভ হিসাবে, সেইটার চেকটা দিতে হবে। সে আমি শুরুতে যদি এমন করি যে শুধুমাত্র গ্র্যাভিটি লোডের জন্য আমি এটা কনসিডার করলাম, ল্যাটারাল লোডগুলোর জন্য কনসিডার করলাম না, আমাদের এই চেকটা দিয়ে দেখতে হবে ইফ আই এম ওকে উইথ দ্যাট, আমি এটা ঠিক মতো অ্যাজাম্পশনটা ঠিক কিনা। আর যদি আমি সবগুলোতে করি দেন দের ইজ নো প্রবলেম। সো সিম্পলিফাইড ওয়ে হচ্ছে এই চেকটা যদি আমি দিতে না চাই, তাহলে সবগুলো লোড কম্বিনেশনে অ্যাডিটিভ হিসেবে দিয়ে দেওয়া হয় নাই নোশনাল লোড। অ্যান্ড সবচেয়ে রিলিভিং যে ব্যাপারটা এই ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে, সেটা হচ্ছে কে ফ্যাক্টর নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। দিস ইজ অলওয়েজ ওয়ান। এটা অন্যান্য যে ইয়েগুলো প্রভিশন গুলো দিয়ে এটাকে অ্যাড্রেস করা হচ্ছে অটোমেটিক্যালি। সো কে ফ্যাক্টর এর জন্য আমাদের আলাদাভাবে অ্যালাইনমেন্ট চার্ট বা এগুলো কিছু দেখতে হবে না, বা আইগেন ভ্যালু অ্যানালাইসিস, বাকলিং অ্যানালাইসিস করতে হবে না। আচ্ছা, স্যার যেটা আবার বলছি যে হচ্ছে যে রিডিউস স্টিফনেস শুধুমাত্র স্ট্রেংথ অ্যানালাইসিস, অর্থাৎ পিআরএমআর যে ক্যালকুলেট বের করব, যেটার বেসিসে আমি স্ট্রেংথ অ্যানালাইসিস করে ডিজাইন করব, ক্যাপাসিটি আমার ঠিক আছে কিনা সেটা দেখব, সেখানে আমাদের স্টিফনেস রিডাকশন ইজ ম্যান্ডেটরি ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে। কিন্তু সার্ভিসিবিলিটি চেকগুলোতে আমাদের স্টিফনেস রিডাকশন ইজ নট নেসেসারি অ্যাট অল। সার্ভিসিবিলিটি চেকে যে আমাদের দরকার নাই। আর একটা হচ্ছে বিল্ডিং এর পিরিয়ড, আমাদের সবসময় আনরিডিউস স্টিফনেস আমরা বিল্ডিং পিরিয়ড ক্যালকুলেট করব। যে কোনো রকম ভাইব্রেশন অ্যানালাইসিসে আমাদের আনরিডিউস স্টিফনেস দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, একটু তাহলে দেখি যে তাহলে অ্যাডভান্টেজ গুলো কি ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে। প্রথম হচ্ছে যে এএসসি এটাকে অ্যালাউ করে সব ধরনের ফ্রেমিং সিস্টেমের জন্য, সব ধরনের ফ্রেমিং টাইপের জন্য দিস ইজ অ্যালাউড, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এটা। সেকেন্ড সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, কে আমাদের ক্যালকুলেট করতে হয় না, লেংথ এফেক্টিভ লেংথ ফ্যাক্টর আমাদের ক্যালকুলেট করতে হয় না, দিস ইজ ওয়ান। অ্যান্ড আদার যে অ্যাডভান্টেজ গুলো, যে আমাদের যে সেকেন্ড অর্ডার এফেক্ট, ইমপারফেকশন, জিওমেট্রিক ইমপারফেকশন, সফটেনিং অফ মেটেরিয়াল, এগুলো সব কনসিডার করা হচ্ছে ইন আ রেশনাল ওয়ে। অ্যান্ড যেটা হচ্ছে যে এটা অনেক স্টাডি করে দেখা গেছে, রিসার্চ করে দেখা গেছে
যেটা মোর অ্যাকিউরেট রেজাল্ট দেয়, অ্যাকচুয়াল যে বিহেভিয়ার ফ্রেমের সেটার কাছাকাছি রেজাল্ট ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে পাওয়া যায়। আবার আমার যদি মডেলিংটা আমরা ইনইলাস্টিক মডেল দিয়ে করি, তারপরেও আমরা নোশনাল লোড এগুলো ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে যেভাবে আছে সেভাবেই আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ডিরেক্ট অ্যানালাইসিস মেথড ইজ মোর ফ্লেক্সিবল। ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে আমাদের যে স্টিফনেস রিডাকশন করতে হচ্ছে, একটা ইটারেটিভ প্রসেস অ্যাপ্লাই করতে হচ্ছে, এগুলো একটু ট্যাক্সিং, এগুলোতে আমাদের সময় যায়, এগুলো বাড়তি কাজ। নোশনাল লোড আমাদের ডিফারেন্টলি অ্যাপ্লাই করতে হচ্ছে, অ্যান্ড আমাদের যদি মডেলে ইনঅ্যাকিউরেসি থাকে, মডেল যদি অ্যাকচুয়াল স্ট্রাকচারাল বিহেভিয়ারটাকে ক্যাপচার করতে না পারে, মডেল একটা ইনঅ্যাকিউরেট বিহেভিয়ারকে ক্যাপচার করে, সেটা রিফ্লেকশন ডিরেক্ট অ্যানালিসিস মেথডের রেজাল্টে চলে আসবে, মানে রেজাল্টও অনেক বেশি ইনঅ্যাকিউরেট হয়ে যাবে। সো দিস ইজ সেন্সিটিভ। ইএলএমএ সেটা মডেলিং এর সাথে হয়তো রেজাল্ট এইভাবে ভ্যারি করে না এফেক্টিভ লেংথ মেথডে। অ্যান্ড এই যে আমাদের সবসময় আমরা রাফলি ধরে নিচ্ছি আউট অফ প্লাম যেটা ডেল্টা বাই এল ইজ 1/500, মানে 0.002%, এটা লার্জলি আনসার্টেন। এটা হচ্ছে যে আমাদের যেহেতু আউট অফ প্লাম 1/500 অ্যালাউ, এটা হচ্ছে টলারেন্স এআইসি অনুযায়ী। বিকজ অফ দ্যাট আমরা এটা ধরে নিচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কত হয় সেটা আননোন। This is applicable for all the methods we have discussed. So এটা আমাদের করার কিছু নাই, এটা হচ্ছে আমাদের একটা assumption. Now আমরা যদি স্টেপ বাই স্টেপ প্রসিজিওরটা দেখি, তো প্রথম হচ্ছে গিয়ে মডেলিং, which is very important. Direct analysis method মডেলিংটা, স্টিল স্ট্রাকচারের মডেলিং ইজ মোর কমপ্লিকেটেড। এখানে হচ্ছে কানেকশনের মডেলটা কিভাবে হবে, এন প্যানেলের মডেল কিভাবে হবে, এগুলোর ফ্লেক্সিবিলিটি কিভাবে ইন্ট্রোডিউস করতে হবে, দিস ইজ আ ডিফারেন্ট টপিক। এটা নিয়ে অনেক কি বলে আলাদা সেশন দরকার। সো মডেলিংটা জানতে হবে, মডেলিং প্রপারলি করতে হবে, তারপরে আমাদের স্টিফনেস রিডিউস করতে হবে। দুটা মডেল রাখতে হবে, একটা স্টিফনেস রিডিউস করে না করে। স্টিফনেস রিডাকশনের নিয়ম হচ্ছে 20% রিডিউস করবো, 80% থাকবে। কিন্তু ফ্লেক্সুয়াল স্টিফনেস আমাদের ফার্দার রিডিউস করতে হতে পারে। ইট উইল ডিপেন্ড অন আমাদের রিকোয়ার্ড স্ট্রেংথ যা আসবে, সেটা ইল্ড স্ট্রেংথের, ইল্ড ক্যাপাসিটির কত পার্সেন্ট। এটা যদি 50%-এর চেয়ে কম হয়, নো প্রবলেম। যদি 50%-এর চেয়ে বেশি হয়, দেন উই হ্যাভ টু রিডিউস দ্য ফ্লেক্সুরাল স্টিফনেস ফার্দার। হ্যাঁ, এই সো আর আমি যদি এই টাও বির এই ইটারেটিভ প্রসেসটা অ্যাডভার্ট করতে চাই, তাহলে আমাকে আরো এক্সট্রা নোশনাল লোড আমাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে আমাদের কাজ মডেল করার পর লোডগুলো ক্যালকুলেট করা, যত গ্র্যাভিটি লোড আছে সবগুলোর গ্র্যাভিটি লোড কনসিডার করতে হবে। এখন আমার মডেল যদি সিম্পলিফাইড হয়, যেখানে লিনিং কলামগুলোকে আমি ওইভাবে এক্স্যাক্টলি মডেল করব না, আমার মডেলটাকে মানে ফাস্টার রান করার জন্য, সেক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট লিনিং কলামগুলোর উপর যে গ্র্যাভিটি লোড, সেটাকে কমপ্লিটলি কনসিডার করতে হবে, যাতে আমাদের নোশনাল লোড ক্যালকুলেশনে আসে। সো গ্র্যাভিটি লোড, সব ধরনের গ্র্যাভিটি লোডকে আমাদের ক্যালকুলেট করতে হবে। অ্যান্ড আমাদের নর্মাল প্রসেসে আমরা যেভাবে ল্যাটারাল লোডগুলো ক্যালকুলেট করি, উইন্ড লোড, আর্থকুয়েক লোড, সেগুলোকে আমাদের ক্যালকুলেট করতে হবে। রিমেম্বার, আর্থকুয়েক লোড ক্যালকুলেশনে আমাদের যে পিরিয়ড ক্যালকুলেশন, পিরিয়ড কনসিডার করা, কোনো জায়গায় কিন্তু আমাদের এই সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসের এফেক্ট আনবো না, আমরা রিডিউস করব না, স্টিফনেস রিডিউস করব না। ওকে, আমাদের আর্থকুয়েক লোড ক্যালকুলেশন ডিপেন্ড করে স্ট্রাকচারের পিরিয়ডের উপর। স্ট্রাকচারের পিরিয়ড ডিপেন্ড করে হচ্ছে গিয়ে বোথ মাস অ্যান্ড স্টিফনেসের উপর। এই স্টিফনেসে আমরা এই স্টিফনেস রিডাকশনের এফেক্ট আনবো না।
আচ্ছা, determine the notional lateral loads and apply them either as minimum lateral loads in the gravity load only load combinations or as additive lateral loads for all load combination based on the following rules. So আমরা দুইভাবে অ্যাপ্লাই করতে পারি। অ্যাম্পলিফাইড ফার্স্ট অর্ডারের মতো করে আমরা শুধুমাত্র গ্র্যাভিটি লোড কম্বিনেশন গুলো অ্যাপ্লাই করতে পারি বা সব কম্বিনেশনে অ্যাড করে দিতে পারি। যদি আমাদের এটা জাজমেন্টের ব্যাপার, যদি আমাদের জাজমেন্ট থাকে এমন যে আমি এমন স্টিফ করছি অন্যান্য কারণে আমি এমন স্টিফ করছি যাতে আমাদের ড্রিফটটা অত বেশি হবে না, ইন দ্যাট কেস আমি শুধুমাত্র গ্র্যাভিটি লোড কম্বিনেশন গুলোতে অ্যাপ্লাই করতে পারি। আর যদি আমার অত স্টিফ করছি না, ইকোনমিক আমি অপটিমাইজ করতে চাচ্ছি আমার ডিজাইনটাকে, ড্রিফট অ্যালাউ করতে চাচ্ছি বেশি, আমার এই ক্ষেত্রে আমরা সব লেভেলে আমরা অ্যাডিশনালি এই নোশনাল লোডটা অ্যাপ্লাই করতে পারি। নিয়মগুলো কি? নোশনাল লোড আমরা গতদিন থেকে দেখে আসছি। নোশনাল লোড হচ্ছে 0.002 YI, where YI হচ্ছে আয়ত লেভেলে যে গ্র্যাভিটি লোড, সেই গ্র্যাভিটি লোডের 0.2% মানে 1/500। এটা হচ্ছে এই YI-টা হচ্ছে LRFD লোড কম্বিনেশনে যে ফ্যাক্টরড লোড। আর যদি ASD তে আমাদের সব হিসাব করতে চাই তাহলে ASD তে যে লোড কম্বিনেশন তাকে 1.6 টাইমস করে ফ্যাক্টর করে আলটিমেট লিমিট স্টেটে নিয়ে আসতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এটা মিনিমাম ল্যাটারাল লোড হিসেবে শুধুমাত্র গ্র্যাভিটি অনলি লোড কম্বিনেশনে অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে আমাদের ডেল্টা ড্রিফট বাই ডেল্টা মানে সেকেন্ড অর্ডার ড্রিফট by first order drift ratio by in other words B2 factor যেটা, সেটাকে আমাদের 1.5 এর চেয়ে কম হতে হবে। এটা হচ্ছে আনরিডিউসড স্টিফনেস দিয়ে, অথবা রিডিউস স্টিফনেস দিয়ে আমরা একবারে রিডিউস স্টিফনেস দিয়ে ক্যালকুলেশন করতে পারি যে সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট রেশিও 1.7, কোনো জায়গায় 1.71, এআইসি তেই দুই জায়গায় দুই রকম বলা, 1.71 আর 1.7 নেচে একই, প্রায় অলমোস্ট সেম, 1.7ই রাখি আমরা, তার থেকে কম হতে হবে। আর যদি তা না হয়, ইন দ্যাট কেস আমাদের প্রত্যেকটা লেভেলেই নোশনাল লোড অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা, যেটা আগেও বলছিলাম যে নোশনাল লোডটা অ্যাড করতে হবে যেই ডিরেকশনে আমাদের সোয়ে হচ্ছে সেই ডিরেকশনে, অর্থাৎ আমাদের ডিস্টেবিলাইজিং এফেক্টটা বাড়াতে হবে। অপোজিট ডিরেকশনে দিলে কিন্তু ডিস্টেবিলাইজিং এফেক্ট কমে যাবে। এন্ড আমাদের এক্স ওয়াই ডিরেকশনে আলাদা ভাবে অ্যাপ্লাই করতে হবে, দুইটা একসাথে না, সাইমালটেনিয়াসলি না। গতদিনও এটা একই কথা বলছিলাম। আর হচ্ছে যে আমাদের যদি ফ্লোর লেভেলগুলা একদম ডিস্টিংক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা ফ্লোর লেভেলে সোয়ে ডিরেকশনে আমাদের নোশনাল লোড অ্যাপ্লাই না করে ইন্ডিভিজুয়াল কলাম টপে আমাদের নোশনাল লোড অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এইটা হচ্ছে রিলেটেড টু ফাইনাইট এলিমেন্ট মেথডে পি ডেল্টা এফেক্ট কনসিডার করার ব্যাপারটা। ফাইনাইট এলিমেন্ট মেথডে পি ডেল্টা কনসিডার করতে গেলে একটু আগে বলছি যে কলাম এলিমেন্ট গুলোকে মেশ করতে হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। সেকেন্ড আর একটা ইনফরমেশন, ফাইনাইট এলিমেন্ট মেথডে পি ডেল্টা এফেক্ট কনসিডার করতে গেলে সেটা নন লিনিয়ার অ্যানালাইসিস, সেখানে গ্র্যাভিটি, তারপর হচ্ছে বা ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, আর্থকুয়েক লোড আলাদা ভাবে অ্যানালাইসিস করে সুপারপোজ করতে পারবো না। আমাকে ডেড লোড, লাইভ লোড, আর্থকুয়েক লোড, উইন্ড লোডের জন্য অ্যানালাইসিস করতে হবে, একইভাবে এই লোডগুলোকে কম্বাইন করে কম্বাইন্ড ফোর্স অ্যাপ্লাই করে অ্যানালাইসিস করতে হবে। আমি আলাদাভাবে অ্যাপ্লাই করে যে স্ট্রেস গুলো আসবে, যে ডিফরমেশন গুলো আসবে, সেটাকে যোগ করে দিয়ে মানে ফ্যাক্টর দিয়ে যোগ করে দিয়ে আমি বলবো যে এটা কম্বিনেশনের রেজাল্ট, দ্যাট উইল নট ওয়ার্ক। যেহেতু এটা নন লিনিয়ার অ্যানালাইসিসে সুপারপোজিশন ইজ নট ভ্যালিড। সেখানে আমাকে ওই কম্বাইন্ড লোড যেটা আসবে সেইটা অ্যাপ্লাই করে আমাকে রেজাল্ট দেখতে হবে রানের সময়। সো
সফটওয়্যার ইউজের সময় বি কেয়ারফুল। আমি যদি ফাইনাইট এলিমেন্ট মেথডে পিডেলটা কনসিডার করি, আমার সুপারপোজিশন ইজ নট ভ্যালিড। কিন্তু আমি যদি অ্যাম্প্লিফাইড ইলাস্টিক মেথড, অ্যাম্প্লিফাইড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস করি, B1 B2 মেথড বা NTLT মেথডও বলে, নো ট্রান্সলেশন ল্যাটারাল ট্রান্সলেশন মেথড, যেটা সেটা দিয়ে করি, তাইলে সুপারপোজিশন ইজ ভ্যালিড, বিকজ সেটা হচ্ছে যে আসলে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস। দেন আলটিমেটলি আমাদের এই সেকেন্ড অর্ডার এফেক্ট গুলো নিয়ে যে আমরা PR MR পাবো, সেটার বেসিসে মেম্বার এবং কানেকশনস গুলোকে আমরা ডিজাইন করতে হবে। সেকেন্ড অর্ডার এফেক্টের ফলে যে চেঞ্জ, যে আমাদের রিকোয়ার্ড স্ট্রেংথ গুলো আসবে সেটার জন্য। অ্যান্ড আমাদের ডিজাইন করার পর ইন্টারাকশন ইকুয়েশন, যেখানে ফ্লেক্সিয়ার অ্যান্ড এক্সিয়াল ফোর্স দুটোই থাকবে, সেখানে আমাদের ইন্টারাকশন ইকুয়েশন ইউজ করে আমাদের চেক করতে হবে। এইখানে ইন্টারেস্টিং, এইখানে চেকের সময় আমাদের তো ইন্টারাকশনে ইকুয়েশনের মধ্যেই আমাদের যে পি ক্রিটিক্যাল বা এম ক্রিটিক্যাল, সেখানে তো আমাদের KL আছে, KL এফেক্টিভ লেংথ যেটা, সেখানে কে আমাদের কষ্ট করে বের করতে হবে না। ইভেন সোয়ে কেসেও সেখানে আমরা K = 1 ধরে নেব। এই কথাগুলো আগেও এসেছে, এগুলো আর রিপিট করব না। অ্যান্ড পরে হচ্ছে গিয়ে যে ড্রিফট লিমিট গুলো যে চেক করবো, ওই ড্রিফট লিমিট গুলো কিন্তু আনরিডিউসড স্টিফনেস যে মডেল, সেটা দিয়ে চেক করতে হবে। এখানে আরেকটা আমরা আজকে আলাপ করব, এই ম্যাক্সিমাম পিডেলটা এফেক্ট সাইসমিক লোডের ক্ষেত্রে, সাইসমিক লোড প্রভিশনে AC7-এ এই পিডেলটা এফেক্ট ম্যাক্সিমাম কতদূর পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে, সেটার একটা চেক আছে। এই চেকটা আমরা দিব, হ্যাঁ, সেটা আমরা আজকের লেকচারের লাস্টের দিকে আলাপ করব। অ্যান্ড দেন উইন্ড ড্রিফটের জন্য সার্ভিস লেভেল উইন্ড ড্রিফটের চেক, সেগুলো আমরা দিব। সো দ্যাট ইজ দ্য স্টেপ বাই স্টেপ প্রসিজার। আমরা গত দিনের মতো একটা এক্সাম্পল দেখি। গতদিন আমরা 3টা এক্সাম্পল দেখেছিলাম। সো এখানে একই রকম একটা এক্সাম্পল দেখলেই আমাদের মোটামুটি আমরা বুঝতে পারবো। সো আমাদের যা লাস্ট এক্সাম্পল ছিল গতদিনের, সেই লাস্ট এক্সাম্পলটাকে আমরা গতদিন অ্যাম্প্লিফাইড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস দিয়ে চেক করেছিলাম, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস যেটাকে বলে। আর আজকে আমরা দেখব ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে, মোরলেস একই জিনিস। এখানে মডেলটা তো সেম। মডেলটা হচ্ছে যে এখানে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে 10x10, 10টা বে, 2 ডিরেকশনে একটা স্কোয়ার গ্রিড। এখানে আমাদের এক্স ডিরেকশনটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ডিরেকশন, ওয়াই ডিরেকশনটা হচ্ছে নর্থ সাউথ ডিরেকশন। এক্স ডিরেকশনে আমাদের ব্রেসিং দেওয়া আছে, ওয়াই ডিরেকশনে ব্রেসিং দেওয়া নাই। সো ওয়াই ডিরেকশনে আসলে এটা মোমেন্ট ফ্রেম, এক্স ডিরেকশনে এটা ব্রেস্ট ফ্রেম। তো আমরা যদি ওয়াই ডিরেকশনের বিহেভিয়ারটা দেখতে চাই, বিবি সেকশন দেখি, যদি আমরা এরকম একটা মোমেন্ট ফ্রেম যদি দেখি, এই যে মোমেন্ট ফ্রেম, এই মোমেন্ট ফ্রেমে শুধুমাত্র এন্ডের কানেকশন গুলো মোমেন্ট কানেকশন, বাকি সবগুলো হচ্ছে পিন কানেকশন। সো ভিতরের কলামগুলো ল্যাটারাল সোয়ে রেজিস্ট করতে পার্টিসিপেট করবে না, এগুলো লিনিং কলাম। আর শুধুমাত্র এন্ডের কলামগুলো ল্যাটারাল সোয়ে রেজিস্ট করতে পার্টিসিপেট করবে। সো আমাদের এইখানে যে 11টা কলাম আছে, এই পাশের যে 11টা কলাম, মোট 22 কলামস, এই 22টা কলাম আমাদের নর্থ সাউথ ডিরেকশনে যে সোয়ে হবে, সেটা রেজিস্ট করতে পার্টিসিপেট করবে। আমরা যদি ব্রেস ফ্রেমটা দেখি, ব্রেস ফ্রেমটা এ সেকশনে, ব্রেস ফ্রেমের এখানে হচ্ছে যে আমাদের ব্রেসিং এভাবে দেওয়া রড দিয়ে, টেনশন রড দিয়ে। সো ব্রেস ফ্রেমেও আমাদের বেসিক্যালি এই ব্রেস ফ্রেমটা এবং এই ব্রেস ফ্রেমটা পার্টিসিপেট করবে টু রেজিস্ট সোয়ে ইন দ্য ইস্ট ওয়েস্ট ডিরেকশন। এটা হচ্ছে যে কনফিগারেশনটা আমাদের প্রবলেম। নাও আমাদের আউট অফ প্লামনেস কতখানি আমরা অ্যালাউ করছি, ইন্টারস্টোরি ড্রিফটের কন্ট্রোল, এটা হচ্ছে ফ্যাক্টরড লোড কেসে।
একটা এটা কোডের থেকে না, এটা হচ্ছে অ্যাডিশনাল। সে আমাদের গত দিনের মতোই লোড, আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি গত দিনের মতো, আমাদের ইনিশিয়াল প্রিলিমিনারি ডিজাইন গত দিনের মতো। এখন হচ্ছে যে আমাদের প্রথমেই আমরা ফার্স্টে একটু চেক করে নিব লিমিটগুলোর চেক হচ্ছে গিয়ে আমাদের এই ফ্যাক্টর লোড কন্ডিশনে, সার্ভিসিবিলিটি লোড কন্ডিশনে, এটা হচ্ছে গিয়ে আমাদের এলআরএফডি সার্ভিসিবিলিটি লোড কন্ডিশন স্নো লোড সহ। তার জন্য আমাদের এই ড্রিফট এরকম পাওয়া যায়। সো আমাদের ড্রিফট কন্ট্রোলের মধ্যে থাকে, যার ফলে এখন আমরা নোশনাল লোড অ্যাপ্লাই করব। নোশনাল লোড কোথায় কোথায় অ্যাপ্লাই করব? নোশনাল লোড আমাদের এখন জাজমেন্টের ব্যাপার। আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে বিটা টুর যে লিমিট বা সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট রেশিও যেটা, সেই রেশিওটা আমাদের যে লিমিট আছে সেই লিমিটটা এক্সিড করবে। সো আমরা অ্যাডিটিভ ফর্মে নোশনাল লোডটা অ্যাপ্লাই করব, কিন্তু সব জায়গায় না। এখানে আমাদের ধরে নিচ্ছি আমাদের যে দুইটা ডিরেকশন, এই নর্থ সাউথের মোমেন্ট ফ্রেমগুলা নর্থ সাউথ ডিরেকশনের যে সোয়ে, সেটা সেই ড্রিফট লিমিটটা ক্রস করবে। কিন্তু ইস্ট ওয়েস্টে যেহেতু এটা ব্রেসড, আমরা ধরে নিচ্ছি ইস্ট ওয়েস্টে এই লিমিটটা ক্রস করবে না। সো ইস্ট ওয়েস্টের যে ল্যাটারাল লোডের জন্য যে কম্বিনেশনগুলো, সেখানে আর নোশনাল লোড আমরা অ্যাড করব না। কিন্তু নর্থ সাউথ ডিরেকশনে যে আমাদের ল্যাটারাল লোড, সেখানে আমরা নোশনাল লোড অ্যাড করব, ইন্ডিপেন্ডেন্টলি যেহেতু অ্যাপ্লাই করব। সো আমাদের এই গ্র্যাভিটি লোড কন্ডিশনগুলো ডেফিনেটলি আমরা নোশনাল লোড অ্যাড করব, এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, এবং এক্স ডিরেকশন একদিকে একবার ডান দিকে একবার বাম দিকে, যেটা ডিস্টেবিলাইজিং এফেক্ট বেশি হয়। আবার এটাও গ্র্যাভিটি লোড, স্নো লোড সহ অ্যাপ্লাই করব। এইখানে হচ্ছে উইন্ড লোড, কিন্তু এক্স এক্স মানে হচ্ছে ইস্ট ওয়েস্ট ব্রেস ফ্রেমের ডিরেকশন, এখানে আর নোশনাল লোড আমরা অ্যাপ্লাই করছি না। এখানে ওয়াই ডিরেকশন, উইন্ডের ওয়াই ডিরেকশন, নর্থ সাউথ ডিরেকশন, মোমেন্ট ফ্রেম ডিরেকশন, সেখানে আমরা নোশনাল লোড অ্যাপ্লাই করছি, অ্যান্ড সো অন। ওকে, সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। এবং আমাদের যেহেতু রিডিউস স্টিফনেসের একটা মডেল লাগবে, আমরা স্টিফনেস রিডাকশন করে নিচ্ছি, এক্সিয়াল স্টিফনেস অ্যান্ড ফ্লেক্সিয়াল স্টিফনেস 20% রিডিউস করলাম অ্যাকর্ডিং টু দ্য এআইএসি অর বিএনবিসি আমরা করলাম। কিন্তু টাউ বি এখানে যেটা ফ্লেক্সিয়াল স্টিফনেস ফার্দার রিডাকশনের জন্য ফ্যাক্টর, সেটাকে আমরা ধরে নিলাম 1। অর্থাৎ আমাদের অ্যাজাম্পশন হচ্ছে আমাদের যে পিআর বাই পিওয়াই, রিকোয়ার্ড স্ট্রেংথ ডিভাইডেড বাই ইল্ড ক্যাপাসিটি, এই রেশিওটা 0.5 এর চেয়ে কম থাকবে। রিকোয়ার্ড স্ট্রেংথ ইল্ড ক্যাপাসিটির 50% এর চেয়ে কম হবে। সো দ্যাট ইজ দি অ্যাজাম্পশন। পরে আমরা দেখব যদি না হয় তাইলে আমাদের আবার চেঞ্জ করতে হবে। আর একটা উপায় ছিল যে আমি এই চেকটা দিবই না, আমি এই চেকটা না দিয়ে একবারেই আমি 0.002 YI এর বদলে 0.003 YI অ্যাপ্লাই করব। এক্সট্রা একটা 0.1% আমি আউট অফ প্লাম ধরে নিয়ে সেটার জন্য নোশনাল লোড অ্যাপ্লাই করব। সো আমরা ওইটার মধ্যে যাচ্ছি না, আমরা 0.002 YI থাকতে চাচ্ছি এবং এই চেকটা দিব। তো নোশনাল লোড প্রত্যেকটা কম্বিনেশনের জন্য নোশনাল লোড ক্যালকুলেট করতে হবে। সে একটা এক্সাম্পল, কম্বিনেশন 5 এর জন্য নোশনাল লোড যদি আমাদের টোটাল ডেড লোড যা, টোটাল স্নো লোড যা আসলো, কম্বিনেশন 5 এ হচ্ছে কি এই ধরনের 1.2 ডি প্লাস 1.6 এস এলআরএফডি তে। সো আমাদের এলআরএফডি তে এই কম্বিনেশনে আমরা এই 0.002 ফ্যাক্টরটা অ্যাপ্লাই করে আমরা ওই কম্বিনেশনের জন্য যে নোশনাল লোড হবে সেই নোশনাল লোডটা বের করলাম এক্স ডিরেকশনে, অর্থাৎ নর্থ সাউথ মোমেন্ট ফ্রেমের ডিরেকশন। ও সরি, না এটা তো ইয়েতে ইস্ট ওয়েস্ট, কিন্তু কারণ হচ্ছে আমাদের এটা তো শুধুমাত্র গ্র্যাভিটি লোড কম্বিনেশন, এটা ল্যাটারাল লোড না। সো দিস ইজ দ্য মিনিমাম ল্যাটারাল লোড, এটা আমাদের লাগবে। সো সিমিলারলি ওয়াই ডিরেকশনেও, নর্থ সাউথ ডিরেকশনেও আমরা একইভাবে
ক্যালকুলেট করে আমরা নোশনাল লোড বের করব। আচ্ছা, সো এখন যদি আমরা দেখি যে তারপর রান দিব, রান দিয়ে আমাদের পিওয়াই এফেক্ট গুলা কনসিডার করে রান দিব, পি ডেল্টা এফেক্ট গুলা কনসিডার করে রান দিব। রান দেওয়ার পর আমরা যদি এখন দেখি ইস্ট ওয়েস্ট ডিরেকশন অ্যান্ড নর্থ সাউথ ডিরেকশন, ইস্ট ওয়েস্ট ডিরেকশনে এই সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট এই রেশিওটা অল লেস দ্যান 1.7। সো আমাদের অ্যাজাম্পশন যেটা ছিল যে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে আমরা শুধুমাত্র গ্র্যাভিটি লোড কম্বিনেশনে আমরা অ্যাপ্লাই করব নোশনাল লোড, ল্যাটারাল লোড ডিরেকশনে কম্বিনেশনে আমরা নোশনাল লোড অ্যাপ্লাই করব না, দ্যাট ইজ ভ্যালিড। অ্যান্ড নর্থ সাউথ ডিরেকশনে আমরা দেখতে পাচ্ছি এই রেশিওগুলো 1.7 কে এক্সিড করে গেছে। তার মানে আমাদের যে অ্যাজাম্পশন ছিল যে আমাদের নর্থ সাউথ ডিরেকশনে এটা এক্সিড করবে, এই জন্যই আমরা নোশনাল লোড আমরা নর্থ সাউথ ডিরেকশনে ল্যাটারাল লোডেও অ্যাড করে দিলাম। সো দ্যাট অ্যাজাম্পশন ইজ অলসো ভ্যালিড। এটা যদি 1.7 এর কম আসতো তাহলে আমরা আবার ওই নোশনাল লোডগুলোকে বাদ দিয়ে আরো ইকোনমিক ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, ডিজাইন করতে পারি। আমরা যদি এখন চেক করি ডিজাইন চেক, এখানে আবার একটু গত দিনের মতো জিনিস দেখবো, কিছু বাড়তি ইনফরমেশন আজকে আছে, সেগুলো আমি একটু দেখাতে চাই যেগুলো গতদিন দেখানো হয়নি। সো আমাদের হচ্ছে এই মোমেন্ট ফ্রেমে আমরা যেটা হচ্ছে যে আমাদের ল্যাটারাল সোয়ে রেজিস্ট করবে যে কলাম দুই এন্ডের, সেই কলামগুলোকে বলছি C1 এর ডিজাইনটা দেখবো, B1 বিমের ডিজাইনটা দেখবো, এবং ব্রেস ফ্রেমের ক্ষেত্রে আমাদের ল্যাটারাল ফোর্সকে মেইনলি রেজিস্ট করবে ল্যাটারাল ব্রেসিং, এই ব্রেসিং এর আমরা ডিজাইনটা দেখবো, এবং আমাদের প্রিলিমিনারি আমাদের সেকশন যে চুজ করা হলো সেটার অর এই পারহ্যাপস এর মধ্যে কয়েকবার ট্রায়াল দিয়ে এটা ফাইনাল সিলেকশন, যেটাকে আমরা দেখব যে এটা চেকটা দেখব ফাইনাল সিলেকশনের। আচ্ছা, এখন আমাদের C1 এ আমাদের অ্যানালাইসিস থেকে মডেল থেকে আমাদের এই ডিফারেন্ট কম্বিনেশনে নোশনাল লোড অ্যাপ্লাই করে এবং রিডিউসড স্টিফনেসের জন্য আমাদের যে পিআর এমআর গুলো আসবে সেগুলো এখানে টেবুলেট করা হচ্ছে। পিআর গুলা ফর ডিফারেন্ট কম্বিনেশনস কলামের জন্য এগুলো, বিমের ক্ষেত্রে আমাদের কোনো এক্সিয়াল ফোর্স নাই, এবং এমআর আমাদের হচ্ছে যে কলামের নিচের এন্ডে আমাদের এই ফ্লোরের একটাই ফ্লোর, নিচের এন্ডে হচ্ছে গিয়ে আমাদের 0, উপরের এন্ডে কলামে মোমেন্ট এরকম। বিমের ক্ষেত্রে দুই এন্ডে আমাদের একটা হচ্ছে যে কলামের সাথে যেটা এন্ড, আর একটা হচ্ছে লিডিং কলামের গুলোর সাথে যে এন্ড, সেই এন্ডে মোমেন্টের। আচ্ছা, এখন হচ্ছে আমাদের আমরা দেখি যে আমাদের কলাম ডিজাইনে ম্যাক্সিমাম আমাদের ফোর্স আসছে, এক্সিয়াল ফোর্স আসছে এটা, এবং ম্যাক্সিমাম মোমেন্ট আসছে এটা। সো এটা দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। সো ম্যাক্সিমাম এই। এখন আমরা যখনই পিআর পেয়ে গেলাম, এখন আমাদের টাউবির চেকটা দিতে পারবো। টাউবি হচ্ছে গিয়ে পিআর ডিভাইডেড বাই পিওয়াই। পিওয়াই ইজ নাথিং বাট এএফওয়াই, ইল্ডে যে গ্রস যে ক্যাপাসিটিটা। সো পিআর বাই পিওয়াই আমরা আমাদের এএফওয়াই যদি আমাদের এফওয়াই হচ্ছে 50, এরিয়া যা আমাদের সেকশনের এরিয়া এখানেই আছে, সেকশনের এরিয়া দিয়ে যদি মাল্টিপ্লাই করে পিআর দিয়ে ডিভাইড করি, উই ক্যান সি দ্যাট দিস ইজ লেস দ্যান 0.5। সো আমাদের অ্যাজাম্পশন যেটা ছিল টাউ বি ইকুয়ালস 1, দ্যাট ইজ ওকে, চেকটা হয়ে গেল। এখন এটা আমাদের সিলেক্টেড সেকশন কলামের জন্য আমরা এআইএসসির যে ম্যানুয়াল, এআইএসসি ম্যানুয়ালের যে টেবিল 1.1, সেখান থেকে আমরা এইগুলো পাই। আমরা একটু পরে দেখব এটা টেবিলে কিভাবে আছে, এই সেকশনাল প্রপার্টি গুলো পাই। ওকে, এই সেকশনাল প্রপার্টি পাই। এখানে আর একটা আমাদের ইনফরমেশন লাগবে, এফেক্টিভ লেংথ। আমাদের ডিএমএ সহজ, effective length factor 1, so effective length is just the length of the column. Story height 30 feet, so 30 into 12 এত ইঞ্চেস। এখন আমাদের
একটা ইনফরমেশন হচ্ছে যে আমাদের এই সেকশনটা বলা হচ্ছে কোনো কেসে আমাদের এই সেকশনের যে ওয়েব বা ফ্ল্যাং এগুলো স্লেন্ডার হয়ে যায় ফর কম্প্রেশন। কোনো কেসে হয়ে যেতে পারে, কোনো কেসে নাও হতে পারে, বাট উই হ্যাভ টু কনসিডার দিস ওয়ান অ্যাজ এ স্লেন্ডার সেকশন। যখন একটা সেকশনকে আমাদের স্লেন্ডার সেকশন হিসেবে কনসিডার করতে হয় তখন কিন্তু আমাদের ফর্মুলা চেঞ্জ হয়ে যায়। আমাদের ক্রিটিক্যাল ফোর্সের ডিফারেন্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। সো উইল সি যে কিভাবে এটা ডিফারেন্ট ফর্মুলা দিয়ে আমরা করব। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই সেকশনটাই গতকালকে যখন আমরা ডিজাইন দেখছিলাম তখন কিন্তু এই মেজর এক্সিসের অ্যাবাউটে ফ্লেক্সার আর মাইনর এক্সিসের অ্যাবাউটে ফ্লেক্সারের মধ্যে মেজর এক্সিসের অ্যাবাউটে ফ্লেক্সারটা গভর্ন করছিল। কেন? অলদো মেজর এক্সিসে তো আমাদের রেডিয়াস অফ জাইরেশন বেশি কম্পেয়ার টু মাইনর এক্সিস, তারপরেও এইটা গভর্ন করলো গতকালকে। ওয়াই? কারণ গতকালকে আমাদের এফেক্টিভ লেংথ ফ্যাক্টর আমরা পাচ্ছিলাম 7, সো 7 দিয়ে মাল্টিপ্লাইড হচ্ছিল মেজর এক্সিসের যে ফ্লেক্সার এফেক্টিভ স্লেন্ডারনেস রেশিওটা। আর আরএক্স যদিও আমাদের আরওয়াই এর চেয়ে রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট মেজর এক্সিস যদিও আরওয়াই এর চেয়ে বেশি ছিল, তাও 7 টাইমস ছিল না, যার ফলে এই স্লেন্ডারনেস রেশিও মেজর এক্সিসে আমরা বেশি পাচ্ছিলাম। সো গতকালকে আমাদের ডিজাইন করতে হচ্ছিল একই সেকশন, আমাদের ডিজাইন করতে হচ্ছিল এই মেজর এক্সিসে অ্যাবাউট এ হায়ার স্লেন্ডারনেস রেশিওর জন্য। আজকে আমাদের যেহেতু কে ইকুয়াল টু 1 ফর অল কেসেস, সো আজকে আমাদের নর্মালি যে মাইনর এক্সিস সেটা রেডিয়াস অফ জাইরেশন যেহেতু কম, সো মাইনর এক্সিসে আমাদের স্লেন্ডারনেস রেশিও বেশি, সেইটা কন্ট্রোল করবে, গভর্ন করবে আমাদের ডিজাইনটা। সো মাইনর এক্সিসে আমাদের যে রেডিয়াস অফ জাইরেশন যেটা সেইটা এবং আমাদের এফেক্টিভ লেংথ যেটা আমরা পাচ্ছি সেখান থেকে আমরা স্লেন্ডারনেস রেশিও পাচ্ছি। সো আচ্ছা, এখন আমরা দেখি, রাইট, বললাম এখনই আমি দেখতে পাবো যে এই প্যারামিটারগুলো কোত্থেকে আসে। আপনারা যারা ডিজাইন করেন সবাই এটা জানেন, আমি জাস্ট যারা নতুন স্টিলের ডিজাইন করতে চাচ্ছেন, ক্লাসরুমেও দেখানো হয় তবু আবার দেখাচ্ছি। তো এইটা হচ্ছে টেবিল 1.1 এর থেকে একটা এক্সার্পট এআইসি ম্যানুয়ালের। তো এখানে শেপগুলো ডাব্লিউ সেকশন, আমাদের ডেপথ 24 ইঞ্চেস, ডাব্লিউ 24, ডিফারেন্ট ইউনিট ওয়েটের জন্য আমাদের যে সেকশনটা W24 117, সো সেই সেকশনটা হচ্ছে এইটা W24 117। এটার এরিয়া কত, ডেপথ কত, অল সেকশনাল প্রপার্টিজ আর গিভেন হিয়ার। হ্যাঁ, সো এখানে দেওয়া আছে। তো এখানে আমরা এরিয়া পাচ্ছি। এই পেজে কিন্তু আমরা আর ওয়াইটা পাবো না, আর ওয়াই অন্য পেজে পাবো, কিন্তু এইচ, টিডব্লিউ, টিএফ, বিএফ এগুলো সব এইখানে পাবো। হ্যাঁ, তো এখানে আমাদের যেটা এখন দেখাতে চাচ্ছি, আমরা যে এখানে ধরে নিচ্ছি এই সেকশনটাকে স্লেন্ডার সেকশন হিসেবে ট্রিট করতে হবে, এরপরে দেখবো কিভাবে ট্রিট করব। সেই ইনফরমেশনটা কোথায় পাই? সেই ইনফরমেশনটা এই টেবিলে এই যে সেকশনটার উপরে ছোট্ট করে একটা সুপারস্ক্রিপ্টে লেখা সি। এই সি মিন করে দিস শেপ ইজ স্লেন্ডার ফর কম্প্রেশন উইথ এফ ইকুয়ালস 50 কেএসআই। 50 কেএসআই আমাদের ম্যাটেরিয়াল স্ট্রেংথ, সেইটার জন্য এই সেকশনটা কোনো কেসে স্লেন্ডার সেকশনের মতো বিহেভ করে। এর যে H/TW স্লেন্ডারনেস রেশিও অফ ওয়েব or BF/2TF স্লেন্ডারনেস রেশিও অফ ফ্ল্যাঞ্জ, সেগুলো অনেক ক্ষেত্রে স্লেন্ডার হয়ে যায় কম্প্রেশনে। সো দিস ইজ ইম্পর্টেন্ট, দিস সুপারস্ক্রিপ্ট। সো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যদি আমাদের সিলেক্টেড সেকশনের উপর এরকম একটা সি থাকে তখন আমাদের এটাকে স্লেন্ডার সেকশন হিসাবে ট্রিট করতে হবে। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে তাহলে বললাম যে আর ওয়াই এখানে নাই, রেডিয়াস অফ জাইরেশন এখানে নাই। ঠিক অপোজিট পেজে মানে অপোজিট লিফেই এই এই ফ্লেক্সার রিলেটেড ইনফরমেশন গুলো আছে। এখানে এই যে H/TW আছে, BF/2TF ও যেমন আছে, তেমনি এই 117 আমাদের যে W24 117 তার জন্য রেডিয়াস অফ জাইরেশন মাইনর এক্সিস, মেজর এক্সিসের রেডিয়াস অফ জাইরেশন, মাইনর এক্সিসের রেডিয়াস অফ জাইরেশন
দেওয়া আছে। সো আমরা এই টেবিল 1.1-এ আমাদের সেকশনের প্রপার্টি যে জায়গায় দেওয়া আছে ঠিক তার অপোজিট পেজেই তার ফ্লেক্সারাল প্রপার্টি গুলো দেওয়া আছে। ওকে, হ্যাঁ, এখন আমরা এটাকে স্লেন্ডার সেকশন হিসেবে ডিজাইন করতে গেলে কি দরকার? বিএনবিসি সেকশন 10.5.7, দ্যাট ইজ পার্ট 6 চ্যাপ্টার 10 এর 10.5.7, এখানে মেম্বার্স উইথ স্লেন্ডার এলিমেন্টস সেই ডিজাইনের ফর্মুলা দেওয়া আছে। ফর্মুলা আর কিছুই না, ভেরি সিম্পল, একই ফর্মুলা, শুধুমাত্র এখানে নতুন একটা প্যারামিটার কিউ কিউ দেওয়া আছে। আমাদের ফর্মুলাতেও, এফ ক্রিটিক্যালের ফর্মুলাতেও কিউ আছে, এবং আমাদের যে স্ট্যান্ডার্ডনেস চেক যে করব সেখানেও আমাদের এখানে একটা কিউ আছে। এই কিউটা আমাদের প্রথমে বের করতে হয়। দ্যাট কিউ, এটা হচ্ছে দুইটা স্ল্যান্ডারনেস, একটা হচ্ছে যে ফ্ল্যাঞ্জের স্ল্যান্ডারনেস আর একটা হচ্ছে ওয়েবের স্ল্যান্ডারনেস। এই দুইটার কম্বাইন্ড স্ল্যান্ডারনেসের এফেক্ট এই কিউ এর মধ্যে। তো আমরা যদি দেখি এটার অনেকগুলো ক্রাইটেরিয়া, তার মধ্যে আমরা যদি ফ্ল্যাঞ্জের স্ল্যান্ডারনেস ক্রাইটেরিয়া যেটা কিউএস সেটা দেখি, সেটা হচ্ছে যে এটা কত ফ্ল্যাঞ্জের স্ল্যান্ডারনেসটা বি বাই টি কত তার মধ্যে উপর ডিপেন্ড করবে। সো বি বাই টি আমাদের যদি এই এত কম হয় তখন কিউএস 1 এভাবে দেখতে হবে, আমাদের চেক করতে হবে। সো এটা একটা, আর একটা হচ্ছে যে আমাদের কি বলে কিউএ, তাই না? কিউএ not B by T. QA is related to H by TW. এখানে আমার একটু দেখতে হবে। Let's check the next page. এখানে আমি correctly নিয়ে আসছি কিনা I'm not sure. QA আসলে H একটা। QA কি 1.49, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু এখানে something is wrong. এটা H by TW এর চেক, এটা not B by T. B by T চেক হচ্ছে QS এ। এখানে একটু হয়তো রং ইনফরমেশন, সরি ফর দ্যাট, কারেক্ট করে দিব। আচ্ছা, যেটা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কিউ এর চেকটা হচ্ছে গিয়ে ওয়েবে এইচ বাই টিডাব্লিউ। এইচ বাই টিডাব্লিউ যদি এই লিমিটের মধ্যে লিমিটের চেয়ে বেশি হয় তখন আমার কিউ এর ভ্যালু থাকে, এই লিমিটের চেয়ে যদি কম থাকে তাহলে কিউ ইজ 1। এই কেসে, এই প্রবলেমে, এই সেকশনের জন্য যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখবো এইচ বাই টিডাব্লিউ ইজ লেস দ্যান দিস লিমিট, সো কিউ ইজ ইকুয়াল টু 1। কিউএস সিমিলারলি বিএফ বাই টুয়াইস টিএফ, এই এটা দিয়ে যদি আমরা কম্পেয়ার করি তাইলে আমরা দেখবো স্টিল দিস ইজ লেস দ্যান দ্য লিমিট, সো ইভেন কিউএস ইজ ইকুয়াল টু 1। আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে কিউএস অ্যান্ড কিউএ আমাদের হচ্ছে গিয়ে আমাদের স্ল্যান্ডারনেস এফেক্টটা এই কেসে আমাদের নাই। অন্যরকম সিচুয়েশনে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে স্ল্যান্ডার এলিমেন্টের জন্য, বিভিন্ন কেসে বিভিন্ন রকম। সো এই কেসে আমাদের স্ল্যান্ডারনেস এফেক্টটা নাই, সো উইল গো উইথ দ্য নর্মাল ফর্মুলা। আমরা এফই বের করব, এফই বের করে আমরা দেখবো এফই হচ্ছে গিয়ে 0.44 এফ এর মধ্যে কিনা, বা এফ ওয়াই বাই এফই ইজ if it is greater than 2.25, আমরা আমরা এফ এর সাথে কম্পেয়ার করব। আমাদের দুইটা ফর্মুলা, ইফ ইউ রিমেম্বার, আমাদের একটু আগে দেখালাম যে দুইটা ফর্মুলা, এখানে এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। আমাদের এই কেসে পড়ছে আমাদের স্ল্যান্ডারনেস রেশিওটা হাই, সো আমাদের নিব 0.877 অফ এফই হচ্ছে আমাদের ক্যাপাসিটি। সো আমরা পিএন নমিনাল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি যে এফ ক্রিটিক্যাল মাল্টিপ্লাইড বাই গ্রস ক্রস সেকশন, সেখান থেকে পাচ্ছি, এবং সেটাকে 5 ফ্যাক্টর কম্প্রেশনের জন্য 0.9 সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম এলআরএফডি তে, মাল্টিপ্লাই করে আমরা এইটাই পেয়ে যাচ্ছি যে দিস ইজ দ্য ক্যাপাসিটি, and that capacity is greater than the PR আমরা রিকোয়ার্ড স্ট্রেংথ যেটা, সেটার চেয়ে বেশি, সো দ্য ডিজাইন ইজ ওকে।
বাট আমাদের এই পিআর ডিভাইডেড বাই ক্যাপাসিটি এই চেকটা আমাদের পরে দিতে হবে। ওটা আমরা আগে দিছি পিআর বাই পি ওয়াই। আচ্ছা, এখন এটা কিসে, এখন ফ্লেক্সারের জন্য চেক। ফ্লেক্সারের জন্য এই একই সেকশনে আমাদের ডিফারেন্ট কিছু ম্যাটেরিয়াল প্রপার্টি, সেকশনাল প্রপার্টি দরকার হয়। এলপি অর্থাৎ যতটা আনব্রেজ লেন্থ যত হলে আমাদের ম্যাক্সিমাম যত হলে, এর চেয়ে বড় হলে না, এর চেয়ে এইটা বা তার কম হলে আমাদের প্লাস্টিক মুভমেন্ট ডেভেলপ করবে, সেটা হচ্ছে এলপি। এলআর হচ্ছে গিয়ে আমাদের মিনিমাম লেন্থ, মানে এর চেয়ে বড় হলে অবশ্যই যত লেংথে আমাদের আগে বাকল করে যাবে, ইল্ডের আগে বাকলিংটা এখানে ডোমিনেট করবে। আর এই এলআর আর এলপির মাঝখানে হবে ইনইলাস্টিক বাকলিং। আমাদের এই প্রবলেমে ব্রেসড লেংথ মোমেন্ট ফ্রেমের জন্য ব্রেসড লেংথ হচ্ছে গিয়ে 30 ফিট কলামে, হ্যাঁ, মানে স্টোরি হাইটটা যেটা। সো স্টোরি হাইট হচ্ছে গিয়ে ব্রেসড লেংথ, এটা হচ্ছে 30 ফিট। আচ্ছা, আর এই সেকশনের প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 1040 কে ফিট। আর একটা টার্ম আছে, আমরা একটু পরে দেখব এই টার্মটার মানে কি। আমি কি এখানে দিছি না, এখানে দিইনি, কিন্তু একটু পরে আমি এটা এক্সপ্লেইন করবো এই টার্মটার মানে কি। এই টার্মটা হচ্ছে কি এই ফর্মুলাতে আছে, কিন্তু এই টার্মটা কোত্থেকে আসলো আমি একটু পরে দেখাবো। আর এইগুলো কিভাবে এএসসি ম্যানুয়াল টেবিল 3.2 থেকে পাবো সেটাও দেখাবো। সো আমাদের এই প্রপার্টি গুলো আমরা এএসসি ম্যানুয়াল থেকে পাবো এই সেকশনের জন্য। পেয়ে আমাদের এই ক্ষেত্রে ব্রেস লেংথ 30 ফিট হুইচ ইজ ইন বিটুইন এলপি অ্যান্ড এলআর, অলমোস্ট এলআর এর কাছাকাছি, কিন্তু ইন বিটুইন এলপি অ্যান্ড এলআর। তার মানে এখানে ইনইলাস্টিক বাকলিং হবে। এলআর এর চেয়ে বড় যদি ব্রেস লেংথ হতো, বড় লেংথ হতো, তাহলে ইলাস্টিক বাকলিং হতো, কোনো ইল্ডিং না, আগে বাকল করে যেত। আর যদি এটা এলপি বা তার ছোট হতো, তার মানে তার বাকলিং হতোই না, সে ইল্ড করতো এবং কমপ্লিট প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি আমরা পেতাম আলটিমেট লিমিট স্টেটে। সো এক্ষেত্রে যেহেতু ইনইলাস্টিক বাকলিং হবে, সো দ্য ক্যাপাসিটি উইল বি ইন বিটুইন এমপি অ্যান্ড এমআর, মানে বাকল ইলাস্টিক বাকলিং যেটা, সেই এমআর বলবো না, এমআর তো রিকোয়ার্ড মোমেন্ট স্ট্রেংথ, এটা হচ্ছে যে ইলাস্টিক বাকলিং এর জন্য যে ক্যাপাসিটি, সেটা মোমেন্ট ক্যাপাসিটি। তো এই দুইটার মাঝামাঝি হবে। হ্যাঁ, এখন এই মাঝামাঝিটা হচ্ছে যে এইটা হচ্ছে ইন্টারপোলেশন, লিনিয়ার ইন্টারপোলেশন ফর্মুলা, যে আমাদের প্লাস্টিক মোমেন্টের চেয়ে কিছু কম হবে, তো কত কম হবে এটা ডিপেন্ড করবে এলপি আর এলআর এর মধ্যে এলবিটা কোথায়, এটা লিনিয়ার ইন্টারপোলেশন। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করে সিবিতে হচ্ছে গিয়ে আমাদের ইয়ে নন ইউনিফর্ম মোমেন্টের জন্য একটা কারেকশন ফ্যাক্টর, এটা হচ্ছে 4টা পয়েন্টে মোমেন্ট থেকেই ফ্যাক্টরটা আসে। এটা ফর লিনিয়ার কেস উই ক্যান ক্যালকুলেট 1.67। হ্যাঁ, তো এই ফর্মুলা বসালে পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কেস এটা আসতেছে 1180 কিউব ফিট এর মোমেন্ট ক্যাপাসিটি, অ্যান্ড সেইটা হুইচ ইজ গ্রেটার দ্যান আমাদের সেকশনের যে এমপি প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি, এটা তো হতে পারে না। প্লাস্টিক মোমেন্ট ইজ দ্য হাইয়েস্ট মোমেন্ট দ্যাট ক্যান বি sustained by the section. So আমাদের সেকশনের যে ক্যাপাসিটি 1040, এটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটি হবে এই কেসে কলামের, সেটা এখানে বলা, এটাই 1040, এটা কিপ ইঞ্চে নিলে 10,800 কিপ ইঞ্চ। ওকে, এখন আমরা ইন্টারাকশন চেকটা করব, ইন্টারাকশন কার্ভের। তো আমাদের এই ক্ষেত্রে পিআর বাই পিসি যেটা বলছিলাম, হ্যাঁ, আমাদের চেকটা দিতে হবে পিআর বাই পিসি, আমাদের যে রিকোয়ার্ড স্ট্রেংথ যেটা আর আমাদের যে স্ট্রেংথটা আমরা পাচ্ছি কম্প্রেশনে, সেটা হচ্ছে লেস দ্যান 0.2। লেস দ্যান 0.2 মানে হচ্ছে এটা ফ্লেক্সার ডোমিনেটেড, মানে হচ্ছে ইন্টারাকশন কার্ভের নিচের ডান দিকের যে অংশ, সেই দিকে, নিচের দিকের অংশে।
সো এটা হচ্ছে যে আমাদের ফ্লেক্সার ডমিনেটেড। সো আমাদের যে ফ্লেক্সার ডমিনেটেড ইন্টারাকশন কার্ভ, যেটা নিচের ডান দিকে যে কার্ভের পোর্শন, সেইটা দিয়ে কম্পেয়ার করতে হবে। সেখানে আমাদের এক্সিয়াল ক্যাপাসিটির এফেক্টটা কম, আমাদের ফ্লেক্সার ক্যাপাসিটির এফেক্টটা বেশি। সো এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলায় আমরা পিআর বাই পিসি যা পাচ্ছিলাম ডিভাইডেড বাই 2 এমআর, আমাদের যেটা রিকোয়ার্ড, ডিভাইডেড বাই যে ক্যাপাসিটি, সেটা আমরা যদি ডিভাইড করি, এইটা থেকে আমরা পাচ্ছি দিস ইজ লেস দ্যান 1, সো দিস ইজ ওকে। সো ইন্টারাকশন কার্ভ দিয়ে আমরা চেক করলাম ফর দিস স্লেন্ডার এলিমেন্ট। স্লেন্ডারনেসের কিছু জিনিস দেখলাম, কিন্তু আলটিমেটলি বেসিক্যালি আমাদের নর্মাল যে ফর্মুলা, ফ্লেক্সার ফর্মুলা, সেটা ইউজ করতে হলো, বা এফ ক্রিটিক্যালের যে নর্মাল ফর্মুলা। বিমের জন্য একই ব্যাপার, তবে বিমে এটা হচ্ছে রিকোয়ার্ড আমাদের স্ট্রেংথ, যেটা লোড থেকে আসছে, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসের লোড থেকে আসছে। আমাদের বিমের সেকশন এইটা। এগেইন আমরা এআইএসসি ম্যানুয়াল টেবিল 3.2 থেকে এই প্রপার্টিগুলো আমরা বের করতে পারি। আমরা একটু টেবিল 3.2 তে যাই। টেবিল 3.2 এআইএসসি ম্যানুয়ালের এরকম দেখতে। এখানে ইন্টারেস্টিং হচ্ছে যে যেটা এখানে ওই ডাব্লিউ সেকশনের ডেপথ দিয়ে এটা সাজানো থাকে না। এই টেবিলটা সাজানো থাকে প্লাস্টিক সেকশন মডিউলাস জেড এর ভ্যালু দিয়ে। জেড এর ভ্যালু বেশি থেকে কম। এখন এইখানে কিন্তু এইটা সেকশনগুলো সব মিশানো, তো এখানে একটু খুঁজে বের করতে হয় যে সেকশন সেটা। আমাদের কেসে এখানে W24146 এই সেকশনটা, আমাদের খুঁজে দেখতে হবে এখানে কোথায়। যেখানে সেখানে আমাদের যেই প্রপার্টিগুলো লাগবে, যেমন তার প্লাস্টিক মোমেন্ট ক্যাপাসিটি পাচ্ছি, এই যে বললাম এলপি, এলআর, এগুলো সব এখানে এই টেবিল থেকে পাওয়া যায়। একটা জিনিস আমি তখন স্কিপ করে গিয়েছিলাম, আমি বলছিলাম যে এটা সেকশনাল প্রপার্টি যেটা ফর্মুলায় আছে বিএফ, এই বিএফটা আমরা কেন ইউজ করি, কিভাবে পাই। আমাদের কিন্তু বিএনবিসিতে ইভেন এআইএসসি চ্যাপ্টার ই না চ্যাপ্টার এফ এ আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলায় আমাদের কোথাও বিএফ নাই। এই জন্য প্রথমে বোঝা যায় না এআইএসসি ম্যানুয়ালের এই বিএফ টার্মটা কি মিন করে। এইটা আসলে একটু ফর্মুলাটাকে মডিফাই করলেই পাওয়া যায়। এখানে আমরা যদি দেখি এই ফর্মুলার মধ্যে আমাদের যে এমপি সেকশনাল প্রপার্টি একটা -0.7 FY SX, FY yield stress সেকশনাল প্রপার্টি, SX হচ্ছে মেজর এক্সিসে সেকশন সেকশন মডিউলাস, ইলাস্টিক সেকশন মডিউলাস, প্লাস্টিক না, ইলাস্টিক সেকশন মডিউলাস। এই এসটা কিন্তু টেবিলে 1.1 এ দেওয়া আছে। আমরা যদি একটু দেখি টেবিল 1.1টা, অনেক দূরে। এই যে আমাদের মেজর এক্সিসে যে সেকশন মডিউলাস, মোমেন্ট অফ ইনার্শিয়ার পরেই দেওয়া আছে, রেডিয়াস অফ জাইরেশনের আগে সেকশন মডিউলাস। এই যে প্লাস্টিক সেকশন মডিউলাস আর ইলাস্টিক সেকশন মডিউলাস, সবগুলো এক্সিসে মেজর এন্ড মাইনর। সো এই যে সেকশন মডিউলাস, এটাও হচ্ছে গিয়ে প্রপার্টি, সেকশনাল প্রপার্টি। সো এখানে আমরা আছি, এই টার্মটার সবগুলো প্যারামিটারই হচ্ছে সেকশনাল প্রপার্টি, যেগুলো আমরা আলাদা আলাদাভাবে চার্ট থেকে পাই। আর এটা তো ম্যাটেরিয়াল প্রপার্টি। এলআর, এখানে দেখি এলআর এইটার মধ্যে এলআরটা সেকশনাল প্রপার্টি, এলপিটা সেকশনাল প্রপার্টি। সো এই ডিনোমিনেটরের সবগুলো সেকশনাল প্রপার্টি। উপরে যদি দেখি, উপরে এলবিটা সেকশনাল প্রপার্টিটা না, এটা ব্রেসড লেংথ। আমার প্রবলেমে আমি যে মেম্বার ডিজাইন করছি তার ব্রেসড লেংথ কত, এটা সেকশন কোনো টেবিলে পাবো না, আমার প্রবলেম থেকে আসবে। এলপিটা সেকশন প্রপার্টি, বাট দিস নিউমারেটর ইজ নট সেকশনাল প্রপার্টি। সো এটাকে যদি আলাদা রাখি আর বাকি এই টার্মগুলোকে যদি আমরা আলাদাভাবে নিয়ে আসি, এবং এটার ইউনিটটা ফোর্সের ইউনিট, লেটস কল ইট ফোর্স, বাকলিং এর জন্য একটা ফোর্স, এটা মিন করে হচ্ছে গিয়ে আসলে একটা স্লোপ ইয়ের এলআর এর এলপির মধ্যে কি রেটে মোমেন্ট ক্যাপাসিটি চেঞ্জ হয়, হুইচ ইজ দ্য ইউনিটটা ফোর্স, কিন্তু এটা হচ্ছে
rate of change of moment capacity between LR and LP সেটা। সো এইটা পুরাটাই সেকশনাল প্রপার্টি, তাইলে এটা চার্টে চলে আসতে পারে এবং চার্টে সেটা দেওয়া আছে এখানে। সো আমাদের এই জন্য ফর্মুলা আমরা এটাকে আর একটু সিম্পলিফাই করে এইভাবে লিখি এবং সামনে যদি ফাই মাল্টিপ্লাই করি তখন এখানে ফাই চলে আসে, এই জন্য একবারে ফাই দিয়ে আমাদের দেওয়া আছে। এই টার্মটা আমরা এখান থেকে পেয়ে যাই এএসসি ম্যানুয়াল 3 টেবিল 3.2 থেকে। তো সরাসরি এইটা আমরা প্লাগ ইন করে দিতে পারি আমাদের ক্যালকুলেশনে। তো সেটা এখানে হচ্ছে ওই প্যারামিটারটাও আমরা ইয়ে থেকে পাবো। এই কেসে দরকার হচ্ছে না বিমের ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে দরকার ছিল। বিমের ক্ষেত্রে আমাদের এলবিটা এত ছোট পার্লিনের জন্য, পার্লিন একটা সাপোর্ট দিচ্ছে, তো পার্লিনের জন্য আমাদের এলবি ব্রেস লেংথ এত ছোট সেটা এলপির চেয়েও কম। সো ফুল প্লাস্টিক মুভমেন্ট সে ডেভেলপ করতে পারবে। সো প্লাস্টিক মুভমেন্ট ক্যাপাসিটি আমাদের চার্ট থেকে পাচ্ছি 1570। সো দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি অফ বিম। সো এখান থেকে আমরা পাচ্ছি আমাদের রিকোয়ার্ড স্ট্রেংথ এত, আমরা স্ট্রেংথ পাচ্ছি এত। সো ওকে, আচ্ছা সিমিলারলি টেনশন ব্রেস যেটা রড, টেনশন রড, সেই রডগুলোর জন্য যে ফোর্স আসলো আমাদের সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস থেকে, সেই ফোর্স আমরা ফোর্সের জন্য এইটা ফোর্সের জন্য আমরা যদি টেনশনের জন্য যে ডিজাইন দুইভাবে করতে হয়, একটা হচ্ছে এখানে কিন্তু আমি ওই সব কমপ্লিকেশন জিনিসগুলো আনা হয়নি, ডিজাইন ম্যানুয়ালে আনে নাই। সেটা হচ্ছে যে কানেকশনে গিয়ে যে সেখানে যে কিভাবে কানেক্ট হচ্ছে সেখানে যে চেকগুলো, সেগুলো আলাদা বিষয়। আমরা নর্মালি যদি টেনশনের জন্য মেম্বারটাকে চেক দিই, তাহলে আমরা একবার ইল্ডিং এর জন্য চেক দিব, একবার টেনসাইল রাপচারের জন্য চেক দিব। ইল্ডে আমাদের এরিয়াটা গ্রস এরিয়া, রাপচারের জন্য আমাদের এরিয়াটা নেট এরিয়া। এখানে রাফলি নেট এরিয়া ইজ 75% অফ দ্য গ্রস এরিয়া, সেইভাবে আমরা পাচ্ছি। তো দুইটাতেই আমরা আমাদের রিকোয়ার্ড স্ট্রেংথের চেয়ে বেশি ক্যাপাসিটি পাচ্ছি and govern করে ইল্ডিং। সো আমাদের এই পর্যন্ত আমরা ডিরেক্ট অ্যানালাইসিস মেথড নিয়ে ডিসকাস করলাম। এখানে অনেক কিছু খুঁটিনাটি বিষয় আছে। ডিরেক্ট অ্যানালাইসিস মেথডের সবচেয়ে বড় সুবিধা দুইটা, একটা হচ্ছে এখানে কে ক্যালকুলেট করতে হয় না, K1। সেকেন্ড সুবিধাটা হচ্ছে যে কেসে এটা অ্যাপ্লিকেবল, চেক টেক আমার না দিলেও চলে, হ্যাঁ, কারণ দিস ইজ এআইসি, সব রকম ফ্রেমে অ্যাপ্লিকেবল বলছে। এইটা সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট রেশিও যাই হোক না কেন এটা অ্যাপ্লিকেবল। আমার রিকোয়ার্ড স্ট্রেংথ আর গিভেন স্ট্রেংথ যাই হোক না কেন আমার এটা অ্যাপ্লিকেবল, হ্যাঁ। সো দিস ইজ অলওয়েজ অ্যাপ্লিকেবল। এটা সবচেয়ে বড় সুবিধা, আমরা চোখ বন্ধ করে ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে চলে যেতে পারি অলওয়েজ। কিন্তু অ্যাপ্লিকেশনের সময় আমাদের খেয়াল রাখতে হবে কতগুলো জিনিস। একটা হচ্ছে এটার স্ট্রেংথটা, আমাদের স্টিফনেসটা, স্ট্রেংথ না স্টিফনেস, রিডিউস স্টিফনেস ইউজ করতে হবে। দুইটা মডেল থাকতে হবে, একটা হচ্ছে আনরিডিউস স্টিফনেসের জন্য যেখানে সমস্ত সার্ভিসিবিলিটি চেকগুলো দিব, এবং আর একটা হচ্ছে যে রিডিউস স্টিফনেস থেকে আমাদের রিডিউস স্টিফনেসের যে মডেল সেটাই আমরা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস করব, পি ডেল্টাটা কনসিডার করব। পি ডেল্টা কিভাবে কনসিডার করছি সেটা ইম্পর্টেন্ট। আমরা যদি পি ডেল্টা ফাইনাইট এলিমেন্ট মেথডে কনসিডার করি, আমাদের কলাম এলিমেন্টকে মেশ করে নিতে হবে, আমাদের প্রত্যেকটা লোডকে আলাদা, প্রত্যেকটা কম্বিনেশনকে আলাদা আলাদাভাবে রান দিতে হবে, আমরা সুপারপোজ করতে পারবো না। দিস আর দ্য থিংস। আর যদি আমরা B1 B2 মেথডে এটা কনসিডার করি তাহলে সুপারপোজ করতে পারবো। আর নোশনাল লোড কিভাবে অ্যাপ্লাই করব তার কিছু নিয়ম আছে। সেখানে একটা সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফটের রেশিও চেকের ব্যাপার আছে। সেই চেক দিয়ে আমরা বুঝতে পারবো যে নোশনাল লোড শুধু গ্র্যাভিটি লোড কন্ডিশনে অ্যাপ্লাই করব নাকি আমাদের সবগুলো লোড কন্ডিশনে অ্যাডিটিভলি অ্যাপ্লাই করব। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে স্টিফনেস রিডিউস করলাম, ফ্লেক্সুরাল স্টিফনেস রিডাকশনটা শুধুমাত্র 20% এনাফ কিনা সেটার একটা চেক দিতে হবে। টাও বি একটা টার্ম, সেটা আমাদের বের করে দেখতে হবে। তো সেই চেকটা যদি না দিতে চাই তাহলে একবারে আমরা নোশনাল লোডটা আরো 0.1% বেশি 0.003 YI অ্যাপ্লাই করে দিব। সো এইটা ছিল আমাদের ডিরেক্ট অ্যানালাইসিস মেথড। এখন হচ্ছে আমাদের
ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড সবচেয়ে সোজা, কিন্তু এটার লিমিটেশন আছে। ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথডটা একটা সিম্পলিফাইড, কনজারভেটিভ। এখানে আমরা অনেক কি বলবো, আমাদের ক্যাপাসিটি গুলোকে আন্ডার এস্টিমেট করবো। কনজারভেটিভ অ্যানালাইসিস ক্যান বি ডান বাই এ ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস। আমাদের কোনো পি ডেল্টা এফেক্ট এইভাবে আমাদের অ্যাপারেন্টলি আমাদের রেজাল্ট গুলোতে, মানে যেই ফোর্স গুলো নিয়ে আমরা ডিজাইন করব সেখানে আমাদের কনসিডার করতে হবে না, কিন্তু আমাদের লিমিট গুলো চেক করতে, মানে এটা অ্যাপ্লিকেবল কিনা সেইটা চেক করার জন্য আমাদের কিছু কিছু জিনিস ক্যালকুলেট করতেই হবে। যেমন হচ্ছে B2 must be or second order drift to first order drift যে রেশিও, সেটা B2 সমান। B2 ক্যালকুলেশন আমরা লাস্ট দিন দেখেছি। সো B2 ক্যালকুলেশন, B2টা ক্যালকুলেট করে আমাদের দেখতে হবে যে এটা 1.5 এর চেয়ে কম কিনা। এটা যদি 1.5 এর চেয়ে বেশি হয়, দেন ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড ইজ নট ভ্যালিড, তখন আমাদের ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে চলে যেতে হবে। আর একটা চেক, আর একটা হচ্ছে আলফা পিআর বাই পিওয়াই, যেটা আমাদের টাও বির সমান দেখলাম। সো একই জিনিস, এইটা 50%-এর চেয়ে কম হতে পারবে। 50%-এর চেয়ে বেশি হলে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড FOM will not be valid। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথডে আমাদের এফেক্টিভ লেংথ ফ্যাক্টর K will be equal to 1, কে 1 ধরবো, কিন্তু অন্যভাবে আমরা কনজারভেটিভ পাবো। কনজারভেটিভ হবো নোশনাল লোড দিয়ে। এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং আমাদের, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস, ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথডেও নোশনাল লোড অ্যাপ্লাই করতে হবে। ইনফ্যাক্ট নোশনাল লোড বেশি অ্যাপ্লাই করতে হবে। সো রিমেম্বার দিস, আমাদের অনেকেরই একটা মিসকনসেপশন যে আমাদের এই যে লিমিটগুলো, এই লিমিটগুলো যদি স্যাটিসফাই করে আমরা ফার্স্ট অর্ডার অ্যানালিসিস মেথডে চলে যেতে পারি। তার মানে হচ্ছে আমরা কিছুই দেখবো না, আমরা নর্মালি কনভেনশনালি যেভাবে অ্যানালিসিস করি সেভাবে অ্যানালিসিস করব। দ্যাট ইজ রং। গতকাল থেকে আমি প্রথম থেকে যে কথাটা বলছি, স্টেবিলিটি ডিজাইন ইজ নট অপশনাল, স্টেবিলিটি অ্যানালাইসিস ইজ নট অপশনাল, ইউ হ্যাভ টু কনসিডার স্টেবিলিটি। স্টেবিলিটি কনসিডার করতে গেলে আমরা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথডেও করতে পারি, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডে করতে পারি, ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে করতে পারি, অ্যান্ড ইনইলাস্টিক অ্যানালাইসিস মেথডে করতে পারি। তো যখন কোনটা কোথায় অ্যাপ্লিকেবল সেটাই যে এই ফ্যাক্টরগুলো দিয়ে আমরা বের করব। কিন্তু অল কেসেস, মানে ফার্স্ট অর্ডার অ্যানালিসিস, সেকেন্ড অর্ডার অ্যানালিসিস অ্যান্ড ডিরেক্ট অ্যানালিসিস মেথড, সবগুলো কেসেই আমাদের নোশনাল লোড অ্যাপ্লাই করতে হবে। যদি না আমি একদম ইয়েটা মডেল করি, আউট অফ প্লাম, আউট অফ স্ট্রেসনেস, এগুলো আমি মডেলে নিয়ে আসি আমার কম্পিউটার মডেলে। যদি না তা করি, আমাদের নোশনাল লোড অ্যাপ্লাই করতেই হবে। মানে সবসময় আমাদের নোশনাল লোড ইউজুয়ালি আমরা অ্যাপ্লাই করতে হয়। অ্যান্ড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথডে আরো বেশি, কারণ এখানে আমরা কনজারভেটিভ, আমরা পি ডেল্টা এফেক্ট ওইভাবে কনসিডার করছি না, আমরা নোশনাল লোড দিয়ে সবকিছু এফেক্ট কনসিডার করব। ওকে, সো এখানে নোশনাল লোডের ফর্মুলা আলাদা, এখানে 0.002 YI না, এখানে লোড নোশনাল লোড বরং 0.0042 YI, এর চেয়ে বেশি হতে হবে। LRFD কেসে আলফা 1, ASD কেসে আলফা 1.6। এখানে একটা ব্যাপার আছে, আমাদের ডিরেক্ট অ্যানালাইসিস মেথড অ্যান্ড সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডে আমাদের সবকিছু আলটিমেট লিমিট স্টেটে হিসাবটা করা হচ্ছিল জন্য আমাদের ASD লোড কম্বিনেশন গুলোকে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছিল। এই ক্ষেত্রে কিন্তু তা না। এই ক্ষেত্রে LRFD ASD কেসে আমাদের, আমরা যেহেতু ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস করব, আমাদের ASD কেসে লোড ফ্যাক্টর, লোড কম্বিনেশন গুলোকে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করব না। ওকে, সো আমাদের এই যে ফ্যাক্টরটা LRFD এর জন্য বের করা 1.0042 YI, LRFD তে তো YI হচ্ছে গিয়ে ফ্যাক্টরড। সো এই ফ্যাক্টরটা LRFD এর জন্য, ASD তে যেহেতু এটা LRFD এর ফ্যাক্টর, ASD তে এই লিমিটটা আমাদের 1.6 দিয়ে ডিভাইড করে নিতে হবে। কারণ হচ্ছে ASD তে YI হচ্ছে গিয়ে
আনফ্যাক্টরড ওয়াইআই, মানে হচ্ছে যে এলআরএফডির ওয়াইআই না। হ্যাঁ, সিমিলারলি এখানে আমাদের এই ক্যালকুলেশনে ডেল্টা হচ্ছে যে আমাদের ডিজাইনের যে ম্যাক্সিমাম ফার্স্ট অর্ডার ড্রিফট রেশিও যেটা হবে সবগুলো স্টোরিতে কম্পেয়ার করে, এইটা ড্রিফট রেশিও ডেল্টা বাই এল, সেটা থেকে আসবে, সেটা থেকে। এবং ওয়াইআইটা আমাদের এলআরএফডিতে ফ্যাক্টরড, এএসডিতে এএসডির কম্বিনেশন থেকে আসবে, সেখান থেকে আমাদের নোশনাল লোড আসবে। বাট ইন জেনারেল অলমোস্ট আমরা ডিরেক্ট অ্যানালাইসিস মেথড বা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডে যেটা কনসিডার করি তার ডবল নোশনাল লোড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসে অ্যাপ্লাই করতে হবে। দিস ইজ আ মাস্ট। আমি কোনো নোশনাল লোড না দিয়ে আমি ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস করলাম, দ্যাট ইজ নট কারেক্ট। কোনো স্টিল স্ট্রাকচার ডিজাইন এটা হতে পারবে না। ওকে, সো নোশনাল লোড should be always compulsory in steel structure design, মানে এটা প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। ওকে, সো আমরা যদি একটু কম্পেয়ার করি এই তিনটা মেথড, ডিরেক্ট অ্যানালাইসিস মেথড, এফেক্টিভ লেংথ মেথড হচ্ছে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথড, অ্যান্ড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড সিম্পলিফাইড, এটাকে এফওএম বলছে এআইসি। সো ডিএম, ইএলএম অ্যান্ড এফওএম। আচ্ছা, এইটা এআইসি স্পেসিফিকেশনে ডিরেক্ট অ্যানালাইসিস মেথড অ্যাপেন্ডিক্স 7-এ ডেসক্রাইব করা আছে, ইএলএম চ্যাপ্টার সি তে ডেসক্রাইব করা আছে, এবং এফওএম ও চ্যাপ্টার সি তে ডেসক্রাইব করা আছে। বিএনবিসি তে এই তিনটা মেথড সম্বন্ধেই বলা আছে পার্ট 6 চ্যাপ্টার 10-এর সেকশন 10.3.2.1-এ। ওকে, আচ্ছা, এখন আমরা যদি কম্পেয়ার করি কখন অ্যাপ্লাই করতে পারবো কোনটা, ডিরেক্ট অ্যানালাইসিস মেথডের কোনো লিমিটেশন নাই, দিস ইজ অলওয়েজ অ্যাপ্লিকেবল ইন অল কেসেস, মোস্ট জেনারেল। ইএলএম এফেক্টিভ লেংথ মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি এই শুধুমাত্র আমাদের সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট রেশিও, ইন আদার ওয়ার্ডস B2 1.5 এর চেয়ে কম হয়। ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড অ্যাপ্লাই করতে পারবো, এটা তো B2 1.5 এর চেয়ে কম হতেই হবে। অ্যাডিশনালি আমাদের যে রিকোয়ার্ড স্ট্রেংথ ডিভাইডেড বাই আমাদের যে ইল্ড ক্যাপাসিটি, সেইটা এটা 0.5 এর চেয়ে কম হতে হবে। তার মানে লোডটা আমাদের ইল্ডের জন্য যে ক্যাপাসিটি তার চেয়ে 50%-এর চেয়ে কম হতে হবে, মানে হাই এক্সিয়াল ফোর্স কেসে না। যখন আমাদের হাই এক্সিয়াল ফোর্স হবে তখন সেই কেসে আমরা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড অ্যাপ্লাই করতে পারবো না। অ্যানালাইসিস টাইপ, ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে অবশ্যই আমাদের পি ডেল্টা এফেক্ট কনসিডার করতে হয়, সেকেন্ড অর্ডার অ্যান্ড ইলাস্টিক, ইনইলাস্টিকও হতে পারে, ইলাস্টিকও হতে পারে। এফেক্টিভ লেংথ মেথড সেকেন্ড অর্ডার ইলাস্টিক, আর ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড ফার্স্ট অর্ডার ইলাস্টিক। জিওমেট্রি, স্ট্রাকচারাল জিওমেট্রি ইন দি অ্যানালাইসিস। জিওমেট্রি আমরা নর্মাল যে আমাদের ইআই, আমাদের ইএ, সেই জিওমেট্রি দিয়ে আমাদের কোনো রিডাকশন হবে না, স্টিফনেস রিডাকশন দরকার নাই। হ্যাঁ, নমিনাল জিওমেট্রি, সরি রিডাকশন, এটা জিওমেট্রির কথা। জিওমেট্রি অলওয়েজ হচ্ছে গিয়ে আমাদের সব কেসেই আমরা নর্মালি যেভাবে মডেল করি সেভাবে মডেল করব। তবে এক্ষেত্রে যে নোটটা দেওয়া আছে সমস্ত কানেকশন গুলোর ফ্লেক্সিবিলিটি অ্যাকিউরেটলি কনসিডার করতে হবে। এটা যদি ইনঅ্যাকিউরেসি থাকে তাহলে আমাদের রেজাল্ট খুব সেন্সিটিভ, সেই কথাটাই এই নোটে দেওয়া আছে। তো নর্মাল নমিনাল জিওমেট্রি। আচ্ছা, নোশনাল লোড, সব ক্ষেত্রেই নোশনাল লোড অ্যাপ্লাই করতে হবে। রিমেম্বার, নোশনাল লোড সবসময়, মানে স্টিলে ডিজাইন করবো মানেই আমি নোশনাল লোড অ্যাপ্লাই করব। ওকে, স্টেবিলিটি কনসিডারেশন থেকে। নোশনাল লোড ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে 0.002 YI, এটা হচ্ছে যে এখন এটা কিভাবে কোন কম্বিনেশনের সাথে অ্যাপ্লাই করব, যদি আমার সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট 1.5 এর চেয়ে কম হয় তাহলে শুধুমাত্র গ্র্যাভিটি লোড কম্বিনেশন গুলো অ্যাপ্লাই করব, মানে এটা হচ্ছে মিনিমাম ল্যাটারাল লোড ফর অল কম্বিনেশনস। আর যদি এই রেশিওটা 1.5 এর চেয়ে বেশি হয় তাহলে সব লোড কম্বিনেশনে অ্যাড করে দিব, অ্যাডিটিভ হবে।
এটা গ্র্যাভিটি লোড কম্বিনেশন হোক, ল্যাটারাল লোড কম্বিনেশন হোক, অ্যাড করে দেব। ওকে, এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আমরা ফ্লেক্সারাল স্টিফনেস 20% রিডিউস করি আর ফার্দার রিডিউস করতে না চাই, না চেক করতে চাই যে ফার্দার রিডাকশন দরকার কিনা, তাহলে আমার এটা 0.002i এর জায়গায় 0.003i ওয়াই হয়ে যাবে। আচ্ছা, এফেক্টিভ লেংথ মেথডে এটা 0.002yi এবং মিনিমাম শুধুমাত্র গ্র্যাভিটি লোড কম্বিনেশন গুলোতে অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এখানে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এটা হচ্ছে যে আমার স্টোরির যে ড্রিফট, সেই ড্রিফটের উপর, ডিজাইন ড্রিফট যেটা, সেই ড্রিফটের উপর ডিপেন্ড করবে। সেই ড্রিফটের ডিপেন্ড করে এটা হবে 2.y ড্রিফট ইন্টু ওয়াই। আচ্ছা, এবং এটার ম্যাক্সিমাম লিমিট অলমোস্ট ডবল অফ দ্য লিমিট, মানে এখানে যে নোশনাল লোড যেটা অ্যাপ্লাই করি এফেক্টিভ লেংথ মেথড অ্যান্ড ডিরেক্ট অ্যানালিসিস মেথডে, তার ডবল হচ্ছে গিয়ে এটার মিনিমাম নোশনাল লোড। আচ্ছা, মেম্বার স্টিফনেস রিডাকশন, আমাদের ইএলএম এবং এফওএম এ কোনো রকম স্টিফনেস রিডাকশন দরকার নেই। ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে স্টিফনেস রিডাকশন দরকার। সেই স্টিফনেস রিডাকশনটা হচ্ছে গিয়ে শুধুমাত্র এক্সিয়াল স্টিফনেস অ্যান্ড ফ্লেক্সারাল স্টিফনেসের দরকার। 20% রিডিউস করব। ফ্লেক্সারাল স্টিফনেসে আমাদের যদি এক্সিয়াল লোডটা অনেক হাই হয়, আমাদের ইল্ড যে স্ট্রেংথ, সেই ইল্ড স্ট্রেংথের যদি 50%-এর চেয়ে বেশি হয়, ইন দ্যাট কেস আমাদের ফ্লেক্সারাল স্টিফনেসটাকে আরো ফার্দার রিডিউস করা দরকার হতে পারে। এই চেকটা যদি দিতে না চাই, তাহলে আমাদের এটাকে 0.003yi করতে হবে। আচ্ছা, এখন তারপরে এইগুলো থেকে আমরা পিআর এমআর রিকোয়ার্ড যে স্ট্রেংথ লোডগুলো পেয়ে যাব, সেই লোডগুলোকে আমরা মেম্বার ডিজাইন করব। টেনশনের জন্য ডিজাইন করব, কম্প্রেশনের জন্য ডিজাইন করব, ফ্লেক্সারের জন্য ডিজাইন করব, টর্শনের জন্য ডিজাইন করব, কম্বিনেশনের জন্য ডিজাইন করব, এটসেট্রা। তো এই যে ডিজাইনের যে নিয়মগুলো, সেগুলো দেওয়া আছে এআইএসসির এই চ্যাপ্টারগুলোতে, চ্যাপ্টার EFGHI, এই 5টা চ্যাপ্টারে। হ্যাঁ, এআইএসসি স্পেসিফিকেশন ফর স্টিল বিল্ডিংস, সেখানে এই 5টা চ্যাপ্টারে EFGHI, এই 5টা চ্যাপ্টারে ইয়েগুলো দেওয়া আছে, স্পেসিফিকেশনগুলো ডিজাইনের। সেটা হচ্ছে আমাদের বিএনবিসির পার্ট 6 চ্যাপ্টার 10-এর এই 5টা আর্টিকেলে দেওয়া আছে, 10.4, 10.5, 10.6, 10.7, 10.8। এই 5টা আর্টিকেলে হচ্ছে বিএনবিসিতে দেওয়া মোরলেস একই জিনিস। সো আমরা বিএনবিসি, আমাদের যেহেতু বিএনবিসি আমরা নিয়ে কথা বলছি, বিএনবিসি আমরা ফলো করব। বিএনবিসি হচ্ছে গিয়ে এআইএসসি স্পেসিফিকেশন 2005 এর উপর বেস করা। এখন এআইএসসি স্পেসিফিকেশন আমাদের লেটেস্ট বোধহয় 2016। সো এর মধ্যে কিছু চেঞ্জ আছে, তা আমরা 2005 এর বিএনবিসিটা 2005 এর উপর বেস করা। আচ্ছা, ডিএম ডিরেক্ট অ্যানালিসিস মেথড এবং এফওএম এর সুবিধা হচ্ছে ডিজাইনে আমরা কে ইজ ইকুয়াল টু 1 ধরে নিব, কে বের করার কষ্ট করব না। কিন্তু আমাদের ইএলএম এ আমাদের ডিজাইনে কেটা বের করে নিতে হবে, আইদার অ্যালাইনমেন্ট চার্ট থেকে অর ফর্মুলা দিয়ে অর আইগেন ভ্যালু অ্যানালাইসিস। এবং ফাইনালি, এটা খুব ইম্পর্টেন্ট এফওএম এর জন্য, আমরা এতক্ষণ বলা হয় নাই, আমাদের এই যে পিআর এমআর যা পেলাম ডিজাইন করে ফেলবো আমরা, কিন্তু ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসে এই যে পিআর এমআর যেগুলো পাচ্ছি, সেগুলোকে আবার ফার্দার মোমেন্টটাকে, শুধুমাত্র মোমেন্টটাকে, ইন্টারেস্টিং, আমাদের কিন্তু B1 B2 মেথডে এক্সিয়াল ফোর্স পিআর বের করার সময় শুধুমাত্র B2 লাগে, B1 লাগে না। কিন্তু ফার্স্ট অর্ডার মেথডে আমাদের মোমেন্টকে B1 দিয়ে অ্যাম্পলিফাই করে নিতে হবে, B1 দিয়ে অ্যাম্পলিফাই করে নিতে হবে ডিজাইনের আগে। ওকে, সো দ্যাট ইজ, এইটাও ফার্দার কনজারভেটিভ হচ্ছে এফওএম। আমরা একটু দেখি। সো এফওএম এর অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ভেরি সিম্পল, কে ইজ ইকুয়াল টু 1 আর ইলাস্টিক অ্যানালাইসিস, ভেরি সিম্পল।
যেহেতু এটা ইলাস্টিক অ্যানালাইসিস, সুপারপজিশন ইজ ভ্যালিড। ওকে, কে ইকুয়াল টু 1 তো বললামই। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই লিমিটগুলো। আমার হাই এক্সিয়াল লোড কেসে আমি ইউজ করতে পারবো না, যেখানে আমাদের PR বাই PY ইজ গ্রেটার দেন 0.5, সেখানে পারবো না ইউজ করতে। আচ্ছা, যেখানে আমাদের সেকেন্ড অর্ডার এফেক্ট অনেক বেশি হতে পারে, B2 1.5 এর চেয়ে বেশি, সেখানে আমরা ইউজ করতে পারবো না। এবং আমাদের NI কনজারভেটিভলি আমরা NI অনেক বেশি ধরা হয় ফার্স্ট অর্ডার মেথডে। স্টেপ বাই স্টেপ প্রসিজিওর যদি একটু আমরা দেখি, আমাদের ম্যাটেরিয়াল স্ট্রাকচার মডেল করতে হবে, বিল্ডিং ফ্রেমটা মডেল করতে হবে নমিনাল জিওমেট্রি দিয়ে, নমিনাল মেম্বার প্রপার্টি দিয়ে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসের জন্য। মডেল করে আমাদের লোডগুলো বের করতে হবে, গ্র্যাভিটি লোড, ল্যাটারাল লোড বের করতে হবে। নোশনাল লোড আমাদের, যেহেতু সব লোড কম্বিনেশনে আমাদের নোশনাল লোড দিতে হবে, নোশনাল লোডের আমাদের নিয়মটা যদি দেখি আমরা, নোশনাল লোড হচ্ছে একটা টার্গেট ডিজাইন ড্রিফট লিমিট থাকতে হবে। মোট কথা আমাদের ডিজাইনের জন্য যে লোডগুলো দিয়ে আমরা নর্মাল ডিজাইন যখন করি, লোডগুলো দিয়ে যে সোয়েটা আসে, যে ড্রিফটটা আসে, ইন্ডাস্ট্রি ড্রিফটটা আসে, সেই ড্রিফটটা হচ্ছে গিয়ে আমাদের নোশনাল লোডের টার্গেট ড্রিফট। ওকে, সেই নোশনাল লোডের টার্গেট ড্রিফট আলটিমেটলি আমাদের এইটা করে আবার ইটারেটিভলি চেক করতে হবে ড্রিফটটা এর থেকে খুব বেশি কিনা। নোশনাল লোডটা আমরা যে ড্রিফটের জন্য ধরলাম, আমাদের ক্যালকুলেশন করে আমাদের যে ড্রিফট আসলো দ্যাট ইজ মানে আমরা কম ধরলাম কিনা সেটা চেক করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই অ্যাপ্লাই NI এজ এ মিনিমাম। আচ্ছা, এইখানে হচ্ছে এখানে ওই আগের মতোই ডিরেক্ট অ্যানালিসিস মেথডের মতো, আমাদের যদি B2 লেস দ্যান 1.5 হয়, ডেল্টা সেকেন্ড অর্ডার ড্রিফট বাই ফার্স্ট অর্ডার ড্রিফট যদি লেস দ্যান 1.5 হয়, সেক্ষেত্রে আমরা শুধু গ্র্যাভিটি লোড কম্বিনেশনে অ্যাপ্লাই করব, আর নয়তোবা সব লোড কম্বিনেশনে অ্যাপ্লাই করব, যেটা নর্মালি সব লোড কম্বিনেশনে অ্যাপ্লাই করে ফেলা হয়। জেনারেল স্ট্রাকচার অ্যানালিসিস, এখানে হচ্ছে যে নোশনাল লোডটা যদি ফ্লোরগুলো ডিস্টিংক্ট না থাকে, তখন কলাম টপে অ্যাপ্লাই করা হয়। ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস করব আমরা, এবং আমাদের ফার্স্টে দেখে নিতে হবে নোশনাল লোড অ্যাপ্লাই ছাড়াই আমাদের যে ড্রিফট লিমিট আমরা নোশনাল লোডের ডেল্টা যেটা ধরছি তার থেকে কম হচ্ছে কিনা। তার থেকে বেশি হলে আমাদের নোশনাল লোডের ক্যালকুলেশন বদলা যাবে। এই জন্য নোশনাল লোড ক্যালকুলেট করার আগে আমরা নোশনাল লোড যে ড্রিফটটা ধরতে চাচ্ছি চেক করে নিতে হবে আমাদের নোশনাল লোড ছাড়াই সেই ড্রিফট এক্সিড করে যায় কিনা। আচ্ছা, এবং আমাদের ফার্দার চেক করতে হবে যে এই আলফা PR বাই PY আলফা 1.6 ASDর জন্য এইটা আমাদের 0.5 এর চেয়ে কম কিনা। একটু ভুল আছে এখানে, এখানে PY লিখলে এখানে আর PY হবে না। ওকে, এটা আমি কারেক্ট করব। আচ্ছা, দুইটা চেক, একটা হচ্ছে B2 1.5 এর নিচে কিনা, এন্ড PR বাই PY হচ্ছে 0.5 এর নিচে কিনা। আমি সব পার্টিসিপেন্টকে একটু মিউট করেছি কারণ একটা নয়েজ আসছিল। বথিক, ক্যান ইউ হিয়ার মি? Yeah, I also muted everyone. And ওকে, থ্যাংক yeah. ইউ। সো এবং লাস্টে গিয়ে যেটা করতে হবে, যে B1 দিয়ে মোমেন্টগুলোকে অ্যাম্পলিফাই করে নিতে হবে ডিজাইনের জন্য, তারপরে ডিজাইন করতে হবে। ডিজাইনে আমাদের K = 1, so that is the method.
এবং আমাদের লিমিটগুলো চেক করতে হবে এই পি ডেল্টা এফেক্টের ম্যাক্সিমাম লিমিট নিয়ে লাস্টে আমরা ডিসকাস করব আজকে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, গতকালকে তিনটা এক্সাম্পলের মধ্যে যেটা সেকেন্ড এক্সাম্পল ছিল ব্রেসড ফ্রেমের যে এক্সাম্পল ছিল সেটা একটু দেখি, আমরা রিপিট করি। সেখানে এটা 2 স্টোরিড ছিল, 2 স্টোরিড মাল্টিপল বে এবং স্টোরি হাইট 20 ফিট, বে স্প্যান গুলো হচ্ছে গিয়ে 40 ফিট, টোটাল এদিকে 200 ফিট। রুফে আলাদাভাবে লোড ডিফাইন্ড ছিল, ফ্লোর লেভেলে ছিল, এবং ব্রেসিং টেনশন রড গুলো ছিল A36 স্টিলের, আর অন্য মেম্বারগুলা A992 স্টিলের। এখানে আমি সবকিছুর মধ্যে যাব না, যেটা যেটা আমাদের দরকার লোড কম্বিনেশনে বেস্ট ওয়ে FOM যদি ইউজই করতে হয়, ইজিলি ইউজ করতে হয় without further checking of second order drift to first order drift, best way is to add all the combinations with an additive notional load. So a notional load add করে দিব। এখন notional load আমাদের কত হবে, সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস থেকে যে ড্রিফট পাবো সেই ড্রিফটের মধ্যে যে ম্যাক্সিমাম ড্রিফট সেই ড্রিফটটা নিব, সেই ড্রিফট নিব বা তাকে আরেকটু তার থেকে বেশি করে নিব, কারণ নোশনাল লোড অ্যাপ্লাই করার পরে আমাদের ড্রিফট ফার্দার আরেকটু ইনক্রিজ করতে পারে। সো আমাদের ম্যাক্সিমাম যে ড্রিফট অর তার থেকে একটু বেশি ড্রিফট আমরা এই ডেল্টা হিসাবে নিব। সো ডেল্টা বাই এল আমরা ক্যালকুলেট করব, সেটাকে আমাদের এই ওয়াই আই হচ্ছে কম্বিনেশন করে, এখানে আমাদের এসডি কম্বিনেশন দেখাচ্ছি, কম্বিনেশন করে তাকে এই 2.1 ইন্টু ডেল্টা এল দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, সেটা হবে এনআই। তারপর এই মিনিমাম নোশনাল লোডের সাথে কম্পেয়ার করব। সো লেটস ডু দ্যাট। এনআই আমাদের এত হবে। সো আমরা নর্মালি ডিরেক্ট অ্যানালাইসিস মেথড অর সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডে কত করি 0.002 আই, এখানে কিন্তু 0.0036 মতো 357 ওয়াইআই চলে আসছে। ওকে, তার মানে অনেক বেশি নোশনাল লোড অ্যাপ্লাই করি আমরা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথডে ফর দিস পার্টিকুলার কেস। এমনিতেও প্রত্যেক সময় বেশি হবে ডিরেক্ট অ্যানালাইসিস মেথড আর সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডের চেয়ে। লিমিটটা কত, লিমিটটা হচ্ছে দিস 0.0042 ওয়াইআই। এসডিতে এই লিমিটটা 0.0042 হচ্ছে গিয়ে আলটিমেট লিমিট স্টেটের, এলআরএফডিতে। এসডিতে আসলে এই ফ্যাক্টরটা হচ্ছে 0.0042 ডিভাইডেড বাই 1.6। সো অ্যাকচুয়ালিতে এসডিতে এই ফ্যাক্টরটা ইজ অলওয়েজ 0.00263 ওয়াইআই। সো এটা দিস ইজ দ্য মিনিমাম। সো এইটা থেকে এটা বেশি আছে, সো দিস উইল গভর্ন। সো আমাদের নোশনাল লোড হবে এত। তো নোশনাল লোড আমাদের ডিফারেন্ট লোড কেস, সে ডেড লোড প্লাস লাইভ লোড, রুফের জন্য, ফ্লোরের জন্য। সো ডিফারেন্ট লোড কেসে ফর এক্সাম্পল রুফের জন্য যেটা পাওয়া যাচ্ছে সেইটায় আমাদের হচ্ছে গিয়ে আমাদের 0.00357 ইন্টু 1.6 চেক। আমি হয়তো একটু ভুল ইনফরমেশন দিচ্ছি, আমি আবার একটু চেক করে নিয়ে বলি। The load levels or the ASD strength design load levels. আচ্ছা, এখানে those should be applied. Just confused with one thing. এখানে আচ্ছা, maximum first order interstory drift ratio for all stories in the structure due to design loads. The ASD design loads without the 1.6, I see, sorry, এখানে ডেল্টা বাই এল
এখানে যে ড্রিফটটা আমরা কনসিডার করব ওয়াইআই এ 1.6 আসবে, কিন্তু এই ডেল্টা বাই এল যখন বের করব, আই ওয়াজ রং, সরি, ডেল্টা বাই এল যখন ড্রিফটটা যখন আমরা বের করব, এএসডির লোড কম্বিনেশন যখন অ্যাপ্লাই করে ডেল্টাটা বের করব, সেইখানে কিন্তু আমাদের 1.6 মাল্টিপ্লাই করব না। তার মানে এটা হচ্ছে এএসডির যে নর্মাল লোড কন্ডিশন সেইটাতে, যার জন্য এখানে এই লিমিটে 1.6 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। কিন্তু ওয়াইআই দুই জায়গায় সেম, ওয়াইআই হচ্ছে গিয়ে ফ্যাক্টরড, এখানে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আই ওয়াজ রং। এফওএম এ সরি, এই যে ডেল্টাটা যা বের করা হচ্ছে, এই ডেল্টাটা বের করার সময় যখন আমরা যে লোডটা দিব সেটা হচ্ছে সিম্পলি ডি প্লাস ডি ডি প্লাস এল আনফ্যাক্টরড এএসডি লোড কম্বিনেশন। কিন্তু ওয়ান্স আফটার ক্যালকুলেটিং ডেল্টা বাই এল, তারপর যখন ওয়াইআই ক্যালকুলেশন করব, সেখানে আমাদের এই ওয়াইআই ক্যালকুলেশনে কিন্তু এএসডি তে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো আই ওয়াজ রং, সে এখানে ওয়াই 1.6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। নোশনাল লোড এইভাবে আমাদের রুফে ফ্লোর লেভেলে যতগুলো ফ্লোর থাকবে প্রত্যেকটা ফ্লোরের জন্য আমাদের বের করতে হবে, প্রত্যেকটা কম্বিনেশনের জন্য বের করতে হবে। আচ্ছা, এইখানে আমাদের চেকটা, চেকটা হচ্ছে যে আমাদের বিটুর চেক। বিটুর চেক হচ্ছে গিয়ে এখানে আমাদের যেটা খুব বেশি ডিফিকাল্ট না, যদিও আমাদের বি2 ইজ ইকুইভ্যালেন্ট টু সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট। কোশ্চেন আসতে পারে আমরা সেকেন্ড অর্ডার অ্যানালিসিস করবোই না, কিভাবে সেকেন্ড অর্ডার ড্রিফট পাবো? আমাদের সেকেন্ড অর্ডার ড্রিফটের দরকার নেই, আমরা বি2 দিয়ে চেক করব। বি2 ডেফিনিশন হচ্ছে এটা, এটা হচ্ছে গিয়ে আমাদের টোটাল যে নন সোয়ে কেস, নো ট্রান্সলেশন কেস, সে যে টোটাল যে গ্র্যাভিটি লোডটা আসবে ডিভাইডেড বাই সেটা হচ্ছে আমাদের বাকলিং যে লোডের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির তুলনায় কতখানি, এটার উপর ডিপেন্ড করে। সো আমাদের টোটাল গ্র্যাভিটি লোড বের করা তো কোনো ঝামেলার কিছু না, টোটাল গ্র্যাভিটি লোড আমরা বের করব, আর হচ্ছে এএসডি তে এখানে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করব। এইটা হচ্ছে পি টুর জন্য দুইটা ফর্মুলা আছে, একটা ফর্মুলা হচ্ছে যে ইয়ে দিয়ে মোমেন্ট ফ্রেমের জন্য কে দিয়ে ফর্মুলা, আর অন্য ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে যে পরের এএসসি এআইএসসি স্পেসিফিকেশন 2010 বা 2016 এ এটা মোমেন্ট ফ্রেমের জন্য অ্যাপ্লিকেবল। সো এখানে মোমেন্ট ফ্রেমের জন্য আরএম শুধুমাত্র হয় 0.85, আদারওয়াইজ ব্রেস ফ্রেমে আরএম বিকামস 1, আর কম্বিনেশনে ইট ইজ সামথিং ইন বিটুইন। ওকে, সো এই এই যে ক্যাপাসিটি, এটা হচ্ছে গিয়ে আমাদের সামেশন এইচ হচ্ছে টোটাল যে স্টোরি শেয়ার, যেটা টোটাল স্টোরি শেয়ার ইন্টু লেংথ অফ দ্য স্টোরি ডিভাইডেড বাই ড্রিফট, ওই স্টোরিতে যে ড্রিফট আমি পাচ্ছি ফার্স্ট অর্ডার অ্যানালিসিস থেকে, ওই স্টোরিতে যে ড্রিফট পাচ্ছি। সো এই প্যারামিটার গুলো থেকে আমরা P2 পেয়ে যাই। So once we get P2 and the total gravity load, we can calculate B2. So আমরা B2 calculate করলে if it is less than 1.5, there is no problem applying FOM. So FOM আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এটা চেকটা আমরা দেখে নিলাম। বোথ, ওইটা হচ্ছে ফ্লোর লেভেলের চেক ছিল, আমার সব লেভেলেই এটা স্যাটিসফাই করতে হবে। সো ফ্লোর লেভেলের চেক ছিল, রুফ লেভেলের চেক, সব লেভেলে যদি স্যাটিসফাই করে অনলি ইন দ্যাট কেস আমাদের এফওএম এর অ্যাপ্লিকেশনটা ভ্যালিড হবে, আদারওয়াইজ আমাদের ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে চলে যেতে হবে। আচ্ছা, সো আমি এরপরে তো ডিজাইন, এর আগে যে ডিজাইন এক্সাম্পল গুলো দেখালাম সেরকম বা আরো কমপ্লিকেটেড ডিজাইন হতে পারে, ডিজাইন তো আলাদা ইস্যু। তো আমি জাস্ট দেখালাম এফওএম এর ক্ষেত্রে আমাদের সুবিধাটা হচ্ছে যে কে ইজ ইকুয়াল টু 1, আর একটা সুবিধা জাস্ট সিম্পল ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস। আমাদের যে একটাই যেটা ব্যাপার সেটা হচ্ছে নোশনাল লোডটা অনেক বেশি ধরে নিতে হয়, এখানে কোনো স্টিফনেস রিডাকশন করতে হয় না, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস করতে হয় না, এখানে কে এর ভ্যালু বের করতে হয় না। সো অনেক সুবিধা আছে, যেটা হচ্ছে যে এটা খুব কনজারভেটিভ, নোশনাল লোডটা বেশি ধরতে হয় এবং লিমিটগুলা P2 1.5 এর চেয়ে বেশি হতে পারবে না, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে গিয়ে ওই পিআর বাই পিওয়াই, সেটা আমাদের 0.5 এর চেয়ে কম হতে হবে। সো আলটিমেটলি আমরা এখানে যে ক্যালকুলেশনের পরে আমাদের নোশনাল লোড অ্যাপ্লাই করার পরে আমরা যে প্রত্যেকটা মেম্বারে পিআর পাবো, সেই পিআর ডিভাইডেড বাই ওই মেম্বারের পিওয়াই এর রেশিওটা 50% চেয়ে কম হতে হবে। এটা আমাদের নোশনাল লোড অ্যাপ্লাই করার পরে আমরা এটা বুঝতে পারবো। সো আগে একটু জাজমেন্ট লাগবে যে আদৌ এটা হাই এক্সিয়াল ফোর্স কেস নাকি না, সে জাজমেন্ট থেকে আমাদের সিলেক্ট করতে হবে কোন মেথডে যাব। নাও একটা প্রশ্ন কালকেও আসছিল। সো আমাদের স্টেবিলিটি অ্যানালাইসিসের যেই 3টা মেইন মেথড এআইএসসি বা বিএনবিসি সাজেস্ট করে, সেই 3টা মেথড নিয়ে ডিসকাস করলাম। আবার একটু যদি আমি সামারি করি, তারপর আমি আরেকটা টপিকে একটু ডিসকাস করব। সামারি করার জন্য আমি সামারি সাইটটাতে চলে যাই। এটা সো বিএনবিসি এবং এআইএসসি স্পেসিফিকেশন স্টেবিলিটি অ্যানালাইসিসের জন্য 3টা মেথড সাজেস্ট করে। But remember, stability analysis is not optional. Stability analysis is compulsory. Stability analysis করতেই হবে। এখন 3টা মেথডে যে কোনো একটা দিয়ে করতে পারি। ফার্স্ট অর্ডার মেথড দিয়ে করতে পারি, বা এফেক্টিভ লেংথ মেথড দিয়ে করতে পারি, অথবা জেনারেল ডিরেক্ট অ্যানালাইসিস মেথড দিয়ে করতে পারি। ফার্স্ট অর্ডার মেথড হচ্ছে ইলাস্টিক অ্যানালাইসিস এন্ড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস, সেকেন্ড অর্ডার এফেক্ট ধরবই না। ফার্স্ট অর্ডার মেথডে আমাদের k = 1। ফার্স্ট অর্ডার মেথডে আমাদের জিওমেট্রি অ্যান্ড ম্যাটেরিয়াল প্রপার্টি নর্মালি চেক করি, কিন্তু আমাদের কতগুলো লিমিট চেক করতে হয়। হচ্ছে B2 আমাদের 1.5 এর মধ্যে কিনা, অ্যান্ড ইন্ডিভিজুয়াল মেম্বারের জন্য পিআর বাই পিওয়াই আমাদের 50% এর নিচে কিনা। এই লিমিটের ভিতর থাকলে আমরা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস করতে পারি, কিন্তু ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসে আমাদের যে নোশনাল লোড দিতে হবে, নোশনাল লোড আমাদের হাই কম্পেয়ার টু আদার মেথডস। ওকে, এবং এই সব কিছু করার পর ফাইনালি আমাদের ডিজাইনে k = 1, অ্যান্ড ফাইনালি আমরা যে মোমেন্ট পাবো, মোমেন্টগুলোকে B1 ফ্যাক্টর দিয়ে অ্যাম্প্লিফাই করে নিতে হবে। দ্যাট ইজ ফার্স্ট অর্ডার মেথড। কিন্তু আমার যদি এই লিমিটগুলোর মধ্যে না থাকে, স্পেশালি B2-র মধ্যে না থাকলে আমাদের ইএলএমও খাটবে না, আমাদের ডিরেক্ট অ্যানালাইসিস মেথডে চলে যেতে হবে। আচ্ছা, আমি যদি এতটা কনজারভেটিভ হতে না চাই, তাহলে আমি ইএলএম এফেক্টিভ লেংথ মেথড ইউজ করতে পারি। এফেক্টিভ লেংথ মেথডে যেটা একটাই সুবিধা হচ্ছে গিয়ে, এটা স্টিফনেস রিডিউস করতে হয় না। আদারওয়াইজ এটা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস করতে হয়। আইদার ফাইনাইট এলিমেন্ট মেথডে আমি সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস করব, অর আমি অ্যাম্প্লিফাইড ফার্স্ট অর্ডার মেথডে করব। ফার্স্ট অর্ডারের রেজাল্টগুলোকে অ্যাম্প্লিফাই করব B1 B2 অ্যাম্প্লিফায়ার দিয়ে। এখানে আমাদের যে নোশনাল লোডটা, সেটা আমাদের শুধুমাত্র গ্র্যাভিটি লোড কন্ডিশনে আমাদের অ্যাপ্লাই করতে হয়। ওকে, এটা মিনিমাম। এবং এইটা আমাদের ডিজাইনেও আমাদের কে এফেক্টিভ ফ্যাক্টর বের করে নিয়ে ডিজাইন করতে হয়। মোস্ট জেনারেল, আমি যদি চোখ বন্ধ করে অ্যাপ্লাই করতে চাই কোনো মেথড, সেটা হচ্ছে ডিরেক্ট অ্যানালাইসিস মেথড। দিস ইজ দ্য মোস্ট জেনারেল। তো এইটা আমাদের সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস, এবং এখানে যেটা ইউনিক সেটা হচ্ছে এখানে আমাদের স্টিফনেসকে রিডিউস করে একটা মডেল করতে হয়। আমাদের এক্সিয়াল এন্ড ফ্লেক্সিয়াল স্টিফনেসকে 20% মতো রিডিউস করতে হয়। ফ্লেক্সিয়াল স্টিফনেসকে ফার্দার রিডিউস করতে হতে পারে, সেটা আমাদের চেক করতে হয়। স্টিফনেস রিডিউস করতে হয়, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস করতে হয়, এবং নোশনাল লোডটা একটা সার্টেন লিমিটের চেয়ে বেশি হলে আমাদের, মানে সেকেন্ড অর্ডার ড্রিফটটা সার্টেন লিমিটের চেয়ে বেশি হলে আমাদের নোশনাল লোড সব লোড কম্বিনেশনে অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এখানে বড় সুবিধা হচ্ছে আমাদের ডিজাইনে গিয়ে কে আমাদের বের করতে হয় না, k = 1 ধরে নিতে পারি। সো দ্যাটস ইট, এই 3টা মেথড। কিন্তু এদের যে কোনো একটা মেথড আমাদের স্টিল স্ট্রাকচার ডিজাইন করতে গেলে ফলো করতেই হবে, স্টেবিলিটি অ্যানালাইসিস করতেই হবে। তার মানে হচ্ছে আমাদের নোশনাল লোড যদি কোনো একটা কেউ মডেল করে নিয়ে আসে, স্টিল ডিজাইন স্ট্রাকচার ডিজাইন করছে, এবং তার মধ্যে নোশনাল লোড নাই, তার মানে সেটা হয় নাই। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট।
এখন কালকেও একটা কোশ্চেন আসছিল, এটা দিস ইজ এ কোশ্চেন ফর এভার, সবসময় এই কোশ্চেনটা, এই স্টেবিলিটি অ্যানালাইসিসে সাইসমিক ডিজাইনের ক্ষেত্রে এটার ইমপ্লিকেশন কি, সেটা আমার জন্য শুধু কোশ্চেন না, ইভেন এটা এআইএসসির জন্য একটা বড় কোশ্চেন। এটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে, অনেক হয়েছে, রিসার্চ হয়েছে, অনেক রকম ডিসপিউট আছে, এআইএসসি তে অনেক কিছু ইনক্লুড করার ব্যাপারে প্রপোজাল আছে। তো এখন পর্যন্ত যেটা এআইএসসির পজিশন, সেটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত ডিরেক্ট অ্যানালাইসিস মেথড কনসিডার করলে বা ইএলএম কনসিডার করলে, সেকেন্ড অর্ডার এফেক্ট গুলো কনসিডার করলে আমাদের নর্মালি আমরা উইন্ড লোড যেভাবে ট্রিট করি আর্থকুয়েক লোডেও একইভাবে ট্রিট করতে পারবো। আমাদের যদিও আর্থকুয়েকের সময় আমাদের লিমিট স্টেট উইন্ড লোডের চেয়ে ডিফারেন্ট, কিন্তু স্টিল আমরা স্টেবিলিটির জন্য যে ফার্দার কোনো এফেক্ট হবে সেটা আমরা এখন পর্যন্ত অ্যাকর্ডিং টু দ্য কোড আমাদের বাড়তি কিছু ধরতে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের আর্থকুয়েক লোড ক্যালকুলেশনের সময় স্টেবিলিটির কোনো কিছু কনসিডার করতে হবে না। তার মানে হচ্ছে আমাদের স্টিফনেস রিডাকশন এইসব কনসিডার করতে হবে না আর্থকুয়েক লোড কনসিডার করার সময়। কিন্তু আমাদের কম্বিনেশন গুলোতে আমরা নর্মালি যেভাবে নোশনাল লোড অ্যাড করি সেভাবেই নোশনাল লোড অ্যাড করে আমরা অ্যানালাইসিস করতে পারবো। আমি যদি একটু পড়ি, the direct analysis method can be used along with the BNBC load combinations including the reduced seismic load effect E. reduce বলছে যে R দিয়ে ডিভাইড করি জন্য আমরা, হ্যাঁ, রেসপন্স রিডাকশন ফ্যাক্টর R দিয়ে যে ডিভাইড করি এই জন্য বলা হচ্ছে রিডিউস সাইসমিক লোড। মানে হচ্ছে যে R দিয়ে ডিভাইড না করলে কি হতো, এটা ইলাস্টিক কেসের ডিজাইনের জন্য লোড হতো। R দিয়ে রিডিউস করে ডিভাইড করে আমি ইনইলাস্টিক কেসে যাচ্ছি, বাট ওইটার জন্য যে ফার্দার স্টেবিলিটির উপর এফেক্ট সেটা আমরা ধরার প্রয়োজন নাই। সেকেন্ড হচ্ছে the successful use of either the ELM or the DM is predicated upon satisfying all the seismic detailing requirements of the code and conforming to the prescribed drift limits. ধরে নেওয়া হচ্ছে আর্থকুয়েকের সময় যখন একদম ইনইলাস্টিক যে লিমিট স্টেটে চলে যাবে, কলাপস প্রিভেনশন স্টেটে চলে যাবে, ওই সময় যে স্টেবিলিটির জন্য যে বাড়তি যে এফেক্ট গুলো আসবে, আনস্টেবল হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি বাড়তি হবে, ধরে নেওয়া হচ্ছে সেগুলো হবে না অ্যাজ লং অ্যাজ আমরা ডিটেইলিংটা, ডাকটাইল ডিটেইলিংটা প্রপারলি করি এবং আর্থকুয়েকের জন্য যে ড্রিফট লিমিট গুলো দেওয়া আছে সেই ড্রিফট লিমিটের মধ্যে থাকি, তাইলে স্টেবিলিটির জন্য ফার্দার আর কোনো কিছু কনসিডার করার দরকার নাই। থার্ড, it is recommended in this design guide, মানে AISC design guide 28 বলা হচ্ছে, that the seismic forces whether from the ELF হচ্ছে গিয়ে equivalent lateral force method or MRSA মানে হচ্ছে modal response spectrum analysis, আমরা রেসপন্স স্পেকট্রাম করি আর ইকুইভ্যালেন্ট ল্যাটারাল ফোর্স মেথডে করি, ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক লোড যেটা, whether be determined from an analysis model based on the traditional member properties, কোনো রিডাকশন দরকার নাই, nominal member properties for steel structures and cracked member properties for concrete structures of the frame as traditionally done. So আমাদের স্টেবিলিটি অ্যানালাইসিসের জন্য আর্থকুয়েক কনসিডার করে আমরা ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক লোড ইউজ করি বা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করি, উই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক এনিথিং মোর দ্যান আমরা ইউজুয়ালি যা করি সেটাই, ঠিক আছে। শুধুমাত্র আমরা লোড ডিএম বা লোড কম্বিনেশনে গিয়ে আমরা নোশনাল লোডটা অ্যাড করবো, দ্যাটস ইট। সেকেন্ড আর একটা বড় ইস্যু সেটা হচ্ছে যে, কিন্তু আমরা তো বলছি যে সেকেন্ড অর্ডারের কি বলি স্টেবিলিটির কোনো এফেক্ট আমাদের আর্থকুয়েক অ্যানালাইসিসে ওইভাবে আসবে না, আমরা নর্মালি এটা কনসিডার করতে পারবো। কিন্তু আমাদের আর্থকুয়েকের যে ASC 7 বা বিএনবিসিতেও, বিএনবিসি পার্ট 6 চ্যাপ্টার 2-তে যেখানে সাইসমিক লোডের ব্যাপার আছে, সেখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা দ্যাট ইজ রিলেটেড টু পি লার্জ ডেল্টা এফেক্ট রিলেটেড। বলা হচ্ছে যে পি লার্জ ডেল্টা এফেক্টটা একটা সার্টেন
লিমিট পর্যন্ত এটা কনসিডার করার প্রয়োজন নাই। আবার এটার একটা ম্যাক্সিমাম লিমিট আছে, যে এইটা যদি এই লিমিটের চেয়ে বেশি হয় তাহলে আমি বেশি রাখতে পারবো না, আমার ডিজাইন মডিফাই করতে হবে। আই হ্যাভ টু মেক আপ মাই ডিজাইন মোর স্টিফার। আমাকে এই লিমিট ক্রস করতে পারবোই না। আমি ডিরেক্ট মেথড অ্যাপ্লাই করি, যেই মেথডই অ্যাপ্লাই করি না কেন, আই ক্যানট ক্রস দ্যাট লিমিট। সো এই চেকটা দিতে হবে। সো আমাদের যে মেথডেই আমরা স্টেবিলিটি অ্যানালাইসিস করি, আলটিমেটলি ফাইনালি এসে এই চেকটা দিতে হবে আমাদের। আচ্ছা, এবং আরো কিছু কথা আছে, বলছি। প্রথমে ওই লিমিটটা কি? এই লিমিটটা, এটা একটা স্টেবিলিটি কোএফিশিয়েন্ট ডিফাইন করা হচ্ছে থিটা। থিটা এটা হচ্ছে পিএক্স হচ্ছে যে আমাদের আর্থকুয়েকের লোডের জন্য যত এক্সিয়াল ভার্টিক্যাল লোড আসবে, সেই মানে এটা হচ্ছে যে কি বলে সাইসমিক ডেড লোড। আর্থকুয়েক লোডে যত ভার্টিক্যাল লোড আমরা কনসিডার করব, ডেল্টা হচ্ছে স্টোরি ড্রিফট, ভিএক্স হচ্ছে স্টোরি শিয়ার only from earthquake load. সাইসমিক শেয়ার যেটা আসবে, স্টোরি শেয়ার যেটা আসবে, সেটা আর্থকুয়েক লোড থেকে যে স্টোরি শেয়ার আসবে, ভিএক্স হচ্ছে শুধুমাত্র সেটা। এইচএসএক্স হচ্ছে গিয়ে আমার স্টোরি হাইট, সিডি হচ্ছে যে আমাদের ডিফ্লেকশন, ডিফরমেশন ম্যাগনিফিকেশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, ডিফরমেশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি, যেটা ইনইলাস্টিক অ্যানালাইসিসের জন্য আমাদের যেটা হবে বের হবে, এটা ডিপেন্ড করবে স্ট্রাকচারাল সিস্টেমের উপর, এটা দিয়ে ডিভাইড করব। সো এই প্যারামিটার গুলো থেকে আমরা যেটা পাবো থিটা, স্টেবিলিটি কোএফিশিয়েন্ট। নাও বলা হচ্ছে থিটা যদি লেস দেন 0.1 হয়, তাহলে আমরা পি লার্জ ডেল্টা এফেক্ট আমরা ইগনোর করতে পারবো। তো আমরা স্টেবিলিটি অ্যানালাইসিসে স্টিল স্ট্রাকচারে আমাদের এইটার এফেক্টটা নাই, কারণ হোয়াট এভার বি দ্য কেস আমরা ইয়ে করব, যে কোনো একটা মেথড, ফার্স্ট অর্ডার মেথড হোক, এইটা যদি হয় তাহলে আমরা ফার্স্ট অর্ডার মেথডে ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। আর আমরা যদি আমরা সেকেন্ড অর্ডার মেথড বা ডিরেক্ট অ্যানালিসিস মেথডে যাই, আমরা সব ধরনের সেকেন্ড অর্ডার এফেক্টসই কনসিডার করব। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে থিটার ভ্যালু ম্যাক্সিমাম এটার বেশি হতে পারবে না, ওয়ার বিটা একটা কোএফিশিয়েন্ট, যেটা কোডেই বলা হচ্ছে যে বিটা ইজ ইকুয়াল টু ক্যান বি কনসিডার্ড এজ 1, বেসিক্যালি 0.5 বাই সিডি। 0.5 বাই সিডি, সিডির ভ্যালু তো ডিফারেন্ট হবে ডিফারেন্ট স্ট্রাকচার সিস্টেমের জন্য, এটা 0.25 এর চেয়ে বেশি হতে পারবে না। সো থিটা ম্যাক্স ক্যান নেভার বি মোর দ্যান দিস, এই যে থিটাটা। সো পি লার্জ ডেল্টা এফেক্ট এত বেশি হতে পারবে না যে আমাদের থিটা ম্যাক্স যেটা আসবে, সেই থিটা ম্যাক্স আমাদের এটাকে এক্সিড করে যাবে। সো যদি এটা হয় তাহলে আমাকে ডিজাইন আমাকে এমনভাবে করতে হবে যাতে আমার স্টিফার হয় স্ট্রাকচার, ডেল্টা কম হয় যাতে থিটা ম্যাক্স এক্সিড না করে। এটা আমাদের স্টিল স্ট্রাকচারের যে স্টেবিলিটি অ্যানালাইসিসের যে ডিফারেন্ট মেথড, তার সাথে কোনো রিলেশন নাই। আমি যদি এইটা ক্রস করে যায় আমাদের আর্থকুয়েক লোডের জন্য, আমাকে স্টিফ করতেই হবে, সিস্টেম স্টিফ করে নিয়ে এটা লিমিটের মধ্যে থাকতে হবে। এখন কথা হচ্ছে, বলা হচ্ছে যদি আমাদের ইন বিটুইন হয়, 0.1 আর এই থিটা ম্যাক্সের মাঝামাঝি হয়, তাইলে আমাকে এই ফ্যাক্টরটা দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, আমার মোমেন্ট কে মাল্টিপ্লাই করতে হবে। এটাকে বলা হচ্ছে পি লার্জ ডেল্টা এফেক্ট। Basically, it can be shown that this factor is equivalent to B2. আমরা B2 দিয়ে যে আমরা মোমেন্ট বা ফোর্সকে, ফার্স্ট অর্ডার মেথডে ফোর্সকেও আমরা B2 দিয়ে, না শুধু মোমেন্ট, সরি, শুধু মোমেন্টকে আমরা অ্যাম্প্লিফাই করে নিচ্ছি, সেই এই ফ্যাক্টরটা ইট ক্যান বি শোন যে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু B2। সো আমাদের AC7 এর যে এই কন্ডিশনটা, এটা আমাদের স্টিল স্ট্রাকচারে যদি আমরা স্টেবিলিটি অ্যানালাইসিসের মেথডগুলো ফলো করি, আমাদের এইটা নিয়ে আলাদাভাবে চিন্তিত হওয়ার দরকার নেই, আমরা অলরেডি এটাকে কনসিডার করে নিচ্ছি। সো আমাদের একটাই চিন্তার বিষয় যে এই থিটা ম্যাক্স এক্সিড করে যায় কিনা। হোয়াট এভার মেথড উই ইউজ, ডিরেক্ট হোক, ফার্স্ট অর্ডার হোক, সেকেন্ড অর্ডার হোক, আমাদের এটা এনশিওর করতেই হবে যে আমাদের ড্রিফট যাতে এত বেশি না হয় যে থিটা ম্যাক্স এক্সিড করে যায়। সো দ্যাটস ইট। আমাদের আজকের মতো আমি 5 মিনিট আগেই একটু শেষ করলাম।
আজকের মতো আমাদের ডিসকাশন শেষ। সো আমরা বেসিক্যালি 2 দিন মিলে আমি যেটা কভার করার চেষ্টা করলাম, যেটা ফার্স্টে বলার চেষ্টা করলাম, যে স্টেবিলিটি অ্যানালাইসিস ইজ নট অপশনাল ফর সি স্ট্রাকচার, দিস ইজ কম্পালসরি, and there are 3 methods for that according to the code: first order method, second order analysis, and direct analysis method. এই মেথডগুলো কখন কোনটা অ্যাপ্লাই করা যাবে এবং এই মেথডগুলো অ্যাপ্লাই করার নিয়ম কানুনগুলো কি সেটা একটু আপনাদেরকে আমি অ্যাপ্রাইজ করলাম খুব সিম্পলিফাইড ভাবে, যাতে আপনারা নিজেরা এটার ব্যাপারে কনসিয়াস হন এবং ফার্দার আপনারা স্টাডি করেন। অনেক ম্যাটেরিয়াল, এআইএসসির অনেক ম্যাটেরিয়াল, এআইএসসির বাইরেরও অনেক ম্যাটেরিয়াল এই ব্যাপারে অ্যাভেলেবল। আপনারা ওগুলো স্টাডি করবেন এবং আপনারা অবশ্যই যখন সিল স্ট্রাকচার ডিজাইন করবেন স্টেবিলিটি অ্যানালাইসিসটা কনসিডার করবেন। থ্যাংক ইউ। আপনাদের কোশ্চেনগুলো এখন আমি একটু অ্যাড্রেস করার চেষ্টা করব। Budhi, I have finished my lecture. Now I'll try to answer the questions. So কালকের মতোই খুব বেশি কোশ্চেন নেই এবং আমি দেখতে পাচ্ছি বোধি অনেকগুলো অ্যান্সার করে দিয়েছে। বোধি, ক্যান ইউ হিয়ার মি? Is that Rakib? Yeah. So Okay, okay. we have around 35 questions, but out of that, I think 10 or 11 are just related to quiz or something like that. So you can skip those questions. Okay. So one thing that I want to like notify about the quiz, like yesterday's quiz had some typos. So I have reduced the passing percentage a bit to accommodate for the mistakes. I really apologize for the inconvenience caused. Okay. Maybe that's my mistake. That was my mistake. I apologize. I'm extremely sorry for that. No, I should have checked. Usually, what I do is that I have a like small VB code that I created. So I didn't check the quiz. I just ran your Word file. So Okay, but okay. I should have checked Sorry the for questions. that. Yeah, no problem. One question from Mahmoud. As you said, second order analysis is two types: amplified first order and FEM. Can you say something on FEM and the difference with others? As I said, FEM এ যেটা করে যে লার্জ চেইন প্রবলেম যেভাবে ডিল করে FEM, নন লিনিয়ার অ্যানালাইসিস লার্জ চেইন প্রবলেমের জন্য, সেটা লার্জ চেইন প্রবলেম হিসাবে এটাকে ট্রিট করে এটা অ্যানালাইজ করে। সেক্ষেত্রে আমাদের পি ডেল্টা এফেক্ট চলে আসে, পি লার্জ ডেল্টা অ্যান্ড স্মল ডেল্টা এফেক্ট। কিন্তু সেটা করতে গেলে অ্যাজ আই সেইড আমার মেম্বারগুলো লাইন এলিমেন্ট হলো মেশ করতে হবে। ওকে, সো করলে এটা ভেরি অ্যাকিউরেটলি পি ডেল্টা এফেক্টগুলো চলে আসে এফইএম এ। আর অ্যাম্পলিফাইড ফার্স্ট অর্ডার হচ্ছে যে নর্মালি আমাদের লাইন এলিমেন্টে আমাদের ইলাস্টিক অ্যানালাইসিসে যে আসবে সেটাকে আমি B1 B2 ফ্যাক্টর দিয়ে অ্যাম্পলিফাই করে নেব। এটাই হচ্ছে মেজর ডিফারেন্স। Would you please আচ্ছা কুইজ নিয়ে advise selecting support system fixed or hinge during analysis? Support system will depend on the connection detail you use. সাপোর্ট সিস্টেমটা আসবে কানেকশনটা কিভাবে হচ্ছে তার উপর, সেটার উপর ডিপেন্ড করে ফিক্সড অর হিঞ্জড হবে। If no notional load is applied, then it becomes first order analysis. Is it okay? No, that is not okay. ফার্স্ট অর্ডারের ইঞ্জিনিয়ার নাজমুল হক কোশ্চেন করেছে, এইটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনার বিষয়। সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার বলতে যেটা বোঝায় দুইটা জিনিস। একটা হচ্ছে নর্মাল কনভেনশনাল যে আমরা অ্যানালাইসিস করি ইলাস্টিক অ্যানালাইসিস নোশনাল লোড ছাড়া, সেটা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস, ঠিক আছে। কিন্তু স্টেবিলিটি অ্যানালাইসিসের জন্য আমরা ফার্স্ট অর্ডার দিয়ে যখন অ্যানালাইসিস করব, সেটা ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড এফওএম যেটা,
সেটার মধ্যে কিন্তু অবশ্যই নোশনাল লোড অ্যাপ্লাই করতে হবে। তার মানে হচ্ছে আমার ডিজাইন কখনোই কমপ্লিট হবে না শুধুমাত্র নর্মাল ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসে নোশনাল লোড ছাড়া। আমার কোড বলছে স্টেবিলিটি অ্যানালাইসিস আমাকে করতেই হবে। তার একটা মেথড হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড FOM, যেখানে নোশনাল লোড অ্যাপ্লাই করতেই হবে। আর লিটারেচারে অনেক ক্ষেত্রেই আমরা ইলাস্টিক অ্যানালাইসিস বলতে যেটা বুঝি, ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস, সেটা নোশনাল লোড ছাড়া যে অ্যানালাইসিস সেটা। কিন্তু আমাদের স্টেবিলিটি অ্যানালাইসিস করতে হলে সেখানে যে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস মেথড, সেখানে নোশনাল লোড আমাকে কনসিডার করতেই হবে। Isn't there any applied engineered method in practice to control the residual stress of structural steel? মানে এটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এর সময়, কনস্ট্রাকশনের সময়, তাই তো? আমার জানা নেই। Frankly speaking, I don't know much about this. যেটা হচ্ছে যে রেসিডুয়াল স্ট্রেস হয়তো কমানো যায় কোনো কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেসে, কিন্তু কোড আমাদেরকে এইটার জন্য যে ইয়েটা হয়, স্টিফনেস ডিগ্রেডেশনটা হয়, সেটা কনসিডার করার জন্য প্রভিশন দিচ্ছে। হ্যাঁ, সো উই হ্যাভ টু গো বাই দ্যাট, বাই কোড। Dear Engineer Saidur Rahman, dear sir, as per user manual, most of the commercial software cannot handle direct analysis method along with modal response spectrum analysis in mathematical model FEM prepared for design, not analysis model. Due to stiffness reduction, correct me if I'm wrong, reduced stiffness altered the natural period, hence reduced lateral load. In that condition, how we solve this issue with both, এটা আমি ডিটেইল বলেছি যে আর্থকুয়েকের মোডাল রেসপন্স অ্যানালাইসিসে আমাদের অবশ্যই আনরিডিউস স্টিফনেস মডেল নিয়ে কাজ করতে হবে, অবশ্যই আনরিডিউস স্টিফনেস মডেল নিয়ে কাজ করতে হবে। সো আমাদের রিডিউস স্টিফনেস আমরা আর্থকুয়েক লোডের জন্য অ্যাপ্লাই করব না, আমরা অন্যান্য লোডের জন্য রিডিউস স্টিফনেস অ্যাপ্লাই করব। ওকে। Dear sir, what is braced frame? This is only 2 column, which is part of bracing of all columns as the same direction. So braced frame এর আলাদা ডেফিনিশন আছে। সো আমাদের ডিজাইনের অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করবে। আমি ল্যাটারাল লোডটা আমি সম্পূর্ণ ব্রেসিং দিয়ে নিচ্ছি, নাকি আমাদের কলামও পার্টিসিপেট করছে। যদি আমাদের মোমেন্ট কানেকশন কিছু কলামও থাকে, এটা কম্বিনেশন হবে, কম্বাইন্ড সিস্টেম হবে। আর যদি আমার সবগুলো পিন কানেকশন হয় আর ব্রেসিং থাকে, তাহলে এটা কমপ্লিটলি ব্রেসড ফ্রেম হবে। সো আমাদের ডিজাইন অ্যাপ্রোচটা কি তার উপর ডিপেন্ড করবে। এটা কম্বাইন্ড সিস্টেম হতে পারে, ব্রেস ফ্রেম সিস্টেম হতে পারে। আমি যদি সব পিন কানেক্টেড কলাম ইউজ করি আর ব্রেসি, তার মানে আমার ল্যাটারাল লোডটা কমপ্লিটলি ব্রেসিং এটাকে ইয়ে করবে, সাপোর্ট করবে। So in that case, this is brace frame. How can we calculate first order drift and second order drift? P delta effect consider করে যে ড্রিফটটা আসবে সেটা হচ্ছে গিয়ে সেকেন্ড অর্ডার ড্রিফট, ওটা কনসিডার না করে যে ড্রিফট আসবে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ড্রিফট। কিন্তু এখানে আরো কথা বলি, অ্যাপারেন্টলি মনে হতে পারে B2, which is second order drift to first order drift ratio, সেটা ক্যালকুলেট করতে আমার পি ডেল্টা এফেক্ট কনসিডার করে করতে হবে, নট নেসেসারিলি। আমরা লাস্টে এক্সাম্পল দেখলাম B2 আমাদের অন্য ফর্মুলা আছে যেটা দিয়ে আমরা B2 ক্যালকুলেট করে ফেলতে পারি, যেটা অ্যাপ্রক্সিমেটলি সেকেন্ড অর্ডার ড্রিফট টু ফার্স্ট অর্ডার ড্রিফট কত হবে সেটা বোঝা যায়। পি ডেল্টা এফেক্ট সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস না করেও B2 বের করা যায়। What is the serviceability limit of steel building for wind? সার্ভিসিবিলিটি লিমিট আমাদের যে নর্মাল যে সার্ভিসিবিলিটি লিমিট বিল্ডিং কোডে দেওয়া আছে সবকিছুর জন্য, যে আমাদের শুধু উইন্ডের জন্য 1/500, দোজ আর অল অ্যাপ্লিকেবল। হ্যাঁ, সেগুলো আমাদের নর্মাল যে লিমিট বিএনবিসি লিমিটগুলো অল অ্যাপ্লিকেবল। এখানে যেটা এক্সট্রা লিমিট দেওয়া হচ্ছিল সেই লিমিটটা হচ্ছে আমাদের সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসের ড্রিফটের জন্য কোনো লিমিট নেই কোডে। সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসে যে ড্রিফট এর জন্য এখানে যেটা লিমিট ইম্পোজ করা হচ্ছিল
সেটা হচ্ছে ফ্রম ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট। ইজ রেসিডুয়াল স্ট্রেস অ্যাপ্লিকেবল ফর রিভার অলসো? ইয়েস, আমাদের রিভার যদি আগে থেকে বেন্ট থাকে, এই জন্য আমাদের সবসময় স্ট্রেইট রিভার ইউজ করতে হয়। বেন্ট রিভারকে আবার স্ট্রেইট করে নিয়ে, রিবেন্ট করে নিয়ে সেটাকে আমরা লঙ্গিটিউডিনাল ফোর্স ক্যারি করার জন্য কখনোই করা হয় না, সাজেস্ট করা হয় না। সো রিভারও যদি একবার বেন্ট হয়ে যায়, তখন এটাকে আবার স্ট্রেইটেন করলে তার ভিতর রেসিডুয়াল স্ট্রেস থাকে। সো বেন্ট রিভার কখনো ইউজ করা উচিত না। ক্যান ইউ ও সরি, আই ডিডন্ট নোটিস, আমি কোনো ব্রেক দিইনি আজকে। Compact sections are not economic in most of the cases. Is it safe to use slender section with stiffener? Is there any limitation of using slender section in high seismic region? হাই সাইসমিক রিজিয়নের জন্য যেসব কন্ডিশন, সেগুলো আলাদাভাবে আছে। আমার মনে হয় আমানত স্যার এটা ডিটেইল কভার করেছেন। সাইসমিক রিজিয়নে জন্য কম্প্যাক্ট সেকশন ইউজ করাটা করতে হবে। এটা আমানত স্যার সাইসমিক যেই কনসিডারেশনগুলো সেগুলো বলেছেন ওনার লেকচারে। সেকেন্ডলি, ইয়েস, কম্প্যাক্ট সেকশন অনেক ক্ষেত্রেই হচ্ছে নট ইকোনমিক্যাল। স্লেন্ডার সেকশন আমরা ইউজ করতে পারি। স্লেন্ডার সেকশন ইউজ করলে ঝামেলা যেটা, এটা হচ্ছে কি আমাদের অনেক বেশি এক্সটেন্সিভ ক্যালকুলেশন দিয়ে জাস্টিফাই করতে হয় যে আমার স্লেন্ডার সেকশন ওকে, কিন্তু অনেক ক্ষেত্রে স্লেন্ডার সেকশন ইউজ করা হয়। To consider braced in minor direction for a I section, is it required to brace both the flanges or just a single flange of the I section? Brace তো ফ্ল্যাঞ্জের সাথে হয় না, ব্রেসটা তো গাসেট প্লেট দিয়ে হয়, রাইট? সো কোশ্চেনটা আমি ঠিক ধরতে পারলাম না। আমার ব্রেসিংটা গাসেট প্লেট দিয়ে হবে, সো কানেকশন ডিটেইল সেইভাবে করতে হবে। স্যার, ক্যান ইউ এক্সপ্লেইন ফার্স্ট অর্ডার ড্রিফট অ্যান্ড সেকেন্ড অর্ডার ড্রিফট এগেইন? আমি একটু আগে বললাম, ফার্স্ট অর্ডার ড্রিফট হচ্ছে পিডেলটা এফেক্ট কনসিডার না করে যে ড্রিফট। সেকেন্ড অর্ডার ড্রিফট হচ্ছে পিডেলটা এফেক্ট কনসিডার করে যে ড্রিফট। So during drift check against wind and earthquake, should we consider modeling of short column and grade beam? If yes or no, why? অবশ্যই আমাদের শর্ট কলাম and গ্রেড বিম আমাদের অ্যাপ্রোপ্রিয়েটলি মডেল করতে হবে, নয়তোবা আমাদের ফর এক্সাম্পল গ্রেড বিম যদি আমি মডেল না করি, আমার আনব্রেসড লেন্থ তো অনেক বেশি হবে, তাই না? সো গ্রেড বিম আমাদের মডেল করতে হবে। In question 4, two options, I'm extremely sorry. It was my lapse that quiz question correct ছিল না। Actually আমার প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে করতে এত দেরি হয়ে যায়, তারপর কুইজের কোশ্চেন করার সময় এত হারি করতে হয় যে আমি ভুল করে ফেলি। এটা this is my mistake. I'm extremely sorry. I apologize. Sir, is it required to check stability index for steel design in direct analysis? To check stability index for steel design? Yes. সেটাই আমি বললাম যে স্টেবিলিটি ইন্ডেক্স একটা ম্যাক্সিমাম লিমিটের মধ্যে আমাকে রাখতেই হবে, হোয়াট এভার বি দ্য কেস। সো এটা আমাদের চেক করতে হবে, টু চেক পি লার্জ ডেল্টা এফেক্ট। There is a practice in our country to use ফ্ল্যাঞ্জ ব্রেস। এটার কোশ্চেন আসছে, এটা আমাকে একটু জানতে হবে, দেখতে হবে, আমি রেডিলি এখন অ্যান্সার করতে পারছি না। ইট ইজ কনসিডার্ড দ্যাট ইট রিডিউসেস আনব্রেক। ও, দিস ইজ সামথিং ডিফারেন্ট। ও ওকে, এইবার আমি বুঝতে পারলাম। নাও আই আন্ডারস্ট্যান্ড। বিমের ক্ষেত্রে, আমি কলামের ক্ষেত্রে মনে করছিলাম, বিমের ক্ষেত্রে ফ্ল্যাঞ্জে ব্রেসিং দেওয়া হয়। দ্যাটস রাইট। যেটা হচ্ছে পার্লিনের ক্ষেত্রেও তো, পার্লিন তো আসলে ফ্ল্যাঞ্জের উপরই কানেক্ট করে, একটা ফ্ল্যাঞ্জে কানেক্ট করে। এবং পার্লিনের ক্ষেত্রে যেহেতু আমরা ধরতে পারি যে সেটা ব্রেসিং করে, সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাঞ্জ ব্রেস ক্যান বি কনসিডার্ড অ্যাজ ব্রেসিং। সেটা হচ্ছে ইয়ের ব্রেসিং না, ল্যাটারাল লোড না, আমি এই জন্য কনফিউজ করছিলাম ব্রেস অ্যান্ড ব্রেসিং। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে।
যেটা হচ্ছে ল্যাটারাল লোড ক্যারি করবে যে ব্রেসিং, সেটা তো অবশ্যই কলামের সাথে গাছের প্লেট দিয়ে। আর এখানে বলা হচ্ছে বিমে যে আনব্রেসড লেংথটাকে কমানোর জন্য যে ব্রেসিং ইউজ করা হচ্ছে, সেটা ডেফিনেটলি ফ্ল্যাঞ্জ ব্রেস ক্যান বি ইউজড অ্যাজ ব্রেসিং টু রিডিউস দি আনব্রেসড লেংথ অফ বিম। দ্যাট ইজ ওকে, ইয়েস। স্যার, বিটুইন ইএলএম, ডিএ অ্যান্ড এফওএম হুইচ মেথড উই শুড ইউজ অ্যান্ড ওয়াই? এটা তো ডিপেন্ড করবে, এখানে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। একটা এক্সপিরিয়েন্স থেকে এই জাজমেন্টগুলো আসবে। যখন আমাদের এক্সেসিভ ভার্টিক্যাল লোড সিচুয়েশন থাকবে, অলওয়েজ ডিরেক্ট অ্যানালিসিস মেথডে চলে যাওয়া বেটার। আর যখন আমাদের এক্সেসিভ ভার্টিক্যাল লোড কেস থাকবে না, তখন এফওএম ইজ ভেরি হ্যান্ডি। এফওএম দিয়ে খুব ইজিলি করতে পারি। আমার পার্সোনালি মনে হয় এখন ইএলএম, যদিও ইএলএম হচ্ছে গিয়ে মোস্ট ট্রেডিশনাল, কিন্তু এখন আমাদের আইদার এফওএম অর ডিএ তে চলে যাওয়া ভালো। দুইটাই কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য ইজি। সো আমরা আইদার এফওএম অর ডিএ তে চলে যেতে পারি। টু ক্যালকুলেট ড্রিফট হুইচ লোড কম্বিনেশন উই নিড টু কনসিডার? এক এক সময় এক এক রকম। আমাদের ফার্স্টে আমাদের ইলাস্টিক লোডের ড্রিফট বের করে নিতে হয়, সেটা চেক দিতে হয়। তারপরে আমাদের সেকেন্ড অর্ডার লোড অ্যাপ্লাই করার পর সেটারও ড্রিফটের চেক আছে, ব্যাপার আছে। কিন্তু সব সময় মনে রাখতে হবে ড্রিফট হচ্ছে আনরিডিউস স্টিফনেসের চেক, রিডিউস স্টিফনেসের ড্রিফট চেক না। ইজ দেয়ার এনি ডিফারেন্স ইন কনসিডারেশন ফর বিল্ট আপ টেপার্ড স্টিল মেম্বার্স? হ্যাঁ, বিল্ট আপ সেকশনের জন্য, টেপার্ড সেকশনের জন্য তো আছে আলাদা কনসিডারেশন। বিল্ট আপ সেকশনের জন্য কোডে, আমার সেকশন নাম্বারটা মনে নেই, আলাদাভাবে কোডে আলাদা সেকশন আছে বিল্ড আপ সেকশনের জন্য, ফর্মুলাগুলো আলাদা। In Bangladesh, we generally use built-up section instead of factory-made sections, right? In such case, will there be any change in design process? হ্যাঁ, ওখানে built-up সেকশনের জন্য আলাদা ফর্মুলা দেওয়া আছে, সেগুলো আমাদের জাস্ট ইউজ করতে হবে, নট দ্যাট ডিফারেন্ট। হ্যাঁ, এখানে বরং built-up সেকশনে আমাদের ইনস্টলেশনের ব্যাপারগুলো, ম্যানুফ্যাকচারিং এর ব্যাপারে, সেখানে অনেক কিছু কেয়ারফুল হওয়ার ব্যাপার আছে। হাউ টু অ্যাপ্লাই নোশনাল লোড ইন স্ট্যাট প্রো মডেল? প্লিজ কনসাল্ট দ্য ইউজার ম্যানুয়াল অফ স্ট্যাট প্রো। You can find there, and I believe there are many videos available on YouTube on that. Vertical load must be affected by lateral load and moment. How can remedy for heavy structure? সেটাই, ওটাই ঘটনা। ল্যাটারাল লোডের জন্য এই ভার্টিক্যাল লোডের যে এফেক্ট, সেটাই আমরা এই মেথডগুলো দিয়ে কনসিডার করছি। AISC makes steel structure design more complex than before. Yeah, than before, I don't know. AISC has been there for ages. So what do you mean by before? I don't know. আমার মনে হয় আমরা স্টিল স্ট্রাকচার ডিজাইন শুরু থেকে এআইএসসির কাছ থেকে শিখছি, তার আগে কিছু ছিল না। আই মিন এআইএসসির আগের প্রফেশন গুলো থেকে এখনকার প্রফেশন গুলো কমপ্লিকেটেড হচ্ছে, তাই তো? মেবি, মেবি সেটা আরসির ক্ষেত্রেও একই কথা খাটে। ডিয়ার স্যার, হাউ টু অ্যাপ্লাই নোশন লোড ইন 3D মডেল? হ্যাঁ, 3D মডেলেই, এখন নোশন লোড তো সব 3D মডেলেই অ্যাপ্লাই করা হয়। নোশন হলো 3D মডেলে এক্স ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে প্রত্যেকটা ফ্লোরের জন্য ক্যালকুলেট করে আসলে আমাদের দুই ডিরেকশনে প্রত্যেকটা ফ্লোরের কলাম হেডগুলোতে আমরা যেভাবে ল্যাটারাল লোড দিই সেভাবেই অ্যাপ্লাই করা হয়। ডিএম, ELM, FOM applicable in shed building? Yes, obviously applicable in shed building. Sir, I have a little bit problem within that is when I will apply notional load. যেটা তো বললাম, প্রত্যেকটা মেথডেই নোশনাল লোড অ্যাপ্লাই করতে হবে, কিন্তু অ্যাপ্লাই করার নিয়ম কানুনগুলো ডিফারেন্ট। ইন মোস্ট কেসেস ওয়াই চুজ স্ট্রং অর উইক এক্সিস? এখানে এক্সাম্পলে আমাদের এখানে আর্থকুয়েক সেন্সিটিভ এক্সাম্পল না, মানে এখানে হচ্ছে সে সাইসমিক জোন ইয়েতে 1 or 2 তে, এই জন্য এরকম। হোয়াট সফটওয়্যার ইজ সুইটেবল ফর মডেল? দেয়ার মেনি software that are available which can
model steel structure very, very effectively. You can choose any of them. For a story, I cannot name any particular one. For a story, the notional load is one single value. For a story, না এটা ওয়ান সিঙ্গেল ভ্যালু, কিন্তু এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। হাউ উইল অ্যাপ্লাই ইন ফ্লোর, সেটাই আমরা প্রত্যেকটা কলামের উপর ডিস্ট্রিবিউট করে দিতে পারি। উইল অ্যাপ্লাই ইট টু ডায়াফ্রাম অর ইন ইচ কলাম। If it need to apply on column, then what will be the distribution? আমরা ফ্রেমের স্টিফনেসের প্রপোর্শনে ডিস্ট্রিবিউট করতে পারি। Sir, can you please provide general guideline for freshers to build career in steel structure design? That would be very kind of you. I don't think I'm the appropriate person for that, because I won't claim myself as an expert on steel structure design. So there are many experts in the professional field in Bangladesh who are very reputed in designing steel structures. I think please consult with them. And I will always welcome for you to come to BUET and discuss. আমি বলবো যে আমার থেকে আমানত স্যার is more appropriate person to guide you. Shall we need consider notional load in software-based analysis? Obviously, for stability analysis, it is inbuilt in some software. It is inbuilt, yes. Sir, in factory for easily transportation, rebar is bent in normal temperature, as far as I know. Yes, আমাদের দেশে এটাই practice, which is wrong, which is a very bad practice. Though rebar is bent in normal temperature, is a residual stress অবশ্যই develop করবে। If I'm wrong, please apologize. No problem with that. যেটা হচ্ছে যে remember, এটা হচ্ছে যে আমরা সেকেন্ড ইয়ারের এসএমএ আমরা পড়াই, যখন কোনো একটা বারকে বেন্ড করা হয়, বেন্ড করে যখন এটার আগের অবস্থায় ফিরে আসে না, তখন তার মানে হচ্ছে তার মধ্যে ইলাস্টিক স্টেজে চলে গেছে, ইল্ড স্ট্রেস হচ্ছে বেশি স্ট্রেস ডেভেলপ করে গেছে। তারপর যখন এটাকে স্ট্রেইটেন করা হয়, তখন এই ফুল স্ট্রেসটা রিকভার হয় না পার্মানেন্ট সেটের জন্য। সো রেসিডুয়াল স্ট্রেস থাকে। এই জন্য কখনোই ট্রাকে রিবারকে বেন্ড করে নিয়ে ক্যারি করা উচিত না। যদি করা হয়, ওই বেন্ড পার্টটুকু কেটে ফেলে দেওয়া উচিত। এই জন্য আজকাল বড় লম্বা স্টিল কোম্পানিগুলো যখন সাপ্লাই দেয়, তারা দেখবেন যে কখনো ওইভাবে বেন্ড করে নিয়ে সাপ্লাই দেয় না। তারা সবসময় লম্বা ট্রাকে লম্বা করে 40 ফিট রিবার একবারে লম্বা অবস্থায় এনে সাপ্লাই দেয়, কারণ বেন্ড করলে রেসিডুয়াল স্ট্রেস তৈরি হয়। থিটা ম্যাক্স 0.5 by beta CD and 0.25. Sometimes we see that 0.5 beta CD is equal to 0.91. For this case, which value we count as theta max? As far as BNBC is concerned, part 6 chapter 2 তে যেই ভ্যালুটা দেওয়া আছে, আমি যেই সেকশনটা রেফার করলাম সেখানে 0.25 আছে। 0.91 কোথায় আছে? I have to check. Or if you could please আপনি যদি বলতে পারেন যে এটা কোন বিএনবিসি তে নাকি এটা এআইএসসি তে কোন সেকশনে আছে, তাহলে একটু সুবিধা হয়। I don't know. আচ্ছা, for seismic drift check, is it permitted to consider earthquake only or to use earthquake load combination? Sir, in a same structure, is it required to reduce stiffness for wind and not reduce stiffness for earthquake for DA? Yes. Can you clear the confusion? Yes, এই জন্য কয়েকটা মডেল করতে হবে। স্যার, হাউ, মানে একই মডেল কয়েকটা ভার্সন করতে হবে। স্যার, হাউ we use the value of R for composite RC steel multi-storied buildings, এইটা আলাদা ইস্যু, এটা কমপ্লিটলি আলাদা ইস্যু কম্পোজিট কনস্ট্রাকশনের। আরটা তো আসলে ডিপেন্ড করে হচ্ছে গিয়ে এর উপর, স্ট্রাকচারাল সিস্টেমের উপর। কম্পোজিট কনস্ট্রাকশন হলেও এটা কি ফ্রেম নাকি
এটা আমি shear wall বা ব্রেসিং দিচ্ছি নাকি আমার অন্য কোনো সিস্টেম, সেটার উপর ডিপেন্ড করবে আর এর ভ্যালু। আমাদের কম্পোজিট স্ট্রাকচার দিয়েও আমার এই স্ট্রাকচার সিস্টেমগুলোই তৈরি করতে হবে। সো এটা সিস্টেম স্পেসিফিক আর। Among the three methods like FOM or ELM or DA, which one is more suitable or give more accurate result? Definitely DA or DM, direct analysis method, is always more suitable and gives more accurate result. কিন্তু এটার অ্যাপ্লিকেশনে ওই যে কয়েকটা মডেল করতে হয় রিডিউস স্টিফনেস দিয়ে, লিটল বিট মোর টাইম কনজিউমিং, দ্যাটস ওয়াই অন্যান্য মেথডগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ডিরেক্ট অ্যানালিসিস মেথড ইউ ক্যান অলওয়েজ অ্যাপ্লাই। When a steel column beam burned about 4 hours, how much reduce its strength? এটা ফায়ার ডিজাইনে, তাই না? 4 ঘন্টা, 4 আওয়ার। আমাদের স্টিল স্ট্রাক, এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে এটা কি বেয়ার স্টিল নাকি হচ্ছে এটার উপরে কোটিং আছে, সেটা কি ধরনের কোটিং তার উপর ডিপেন্ড করবে। যদি বেয়ার স্টিল হয়, মানে ক্যালকুলেট কলাম ক্যাপাসিটি আফটার ফায়ার, বেয়ার স্টিলে হচ্ছে 4 আওয়ারে আমাদের এটা সার্ভাইভ করার কথা না। সো ফায়ার ডিজাইন রিকোয়ারমেন্ট যেখানে আছে এআইএসসি বা ইয়েতে আমাদের বিএনবিসির আলাদা সেকশন আছে, সেটা একটু দেখতে হবে। So, sir, notional load have to apply in gable frame? Yes. Sir, by calculating theta, we get theta is equal to 0.91, where B is equal to also more than 0.25. Okay. So 0.25 is the limiting one. Theta cannot exceed 0.25. So আমাদের এটা হচ্ছে লিমিটিং কেস, মানে 0.25 এর ভিতরে থাকতে হবে। আমাদের হচ্ছে যে সিডির ভ্যালু এই যে 5 যতই হোক, আমাদের যত সিডির ভ্যালু কম হবে থিটা তত বেশি হবে, হোয়াট এভার। 0.25 হচ্ছে লিমিটিং কেস। তার মানে হচ্ছে আমাদের ওই যে থিটা যে এটা তো থিটার লিমিটিং ভ্যালু, থিটা যে ক্যালকুলেট করব px ডেল্টা ডিভাইডেড বাই vx s hx সিডি, সেই ফর্মুলাতে যখন অ্যাপ্লাই করব ওইখানে যে আমাদের থিটা আসবে সেই থিটা মাস্ট বি লেস দ্যান 0.25, মানে ডেল্টাটা আমাদের এত কম হতে হবে আর্থকুয়েক লোডের জন্য। So I think I have finished answering probably all the questions. Some engineer use R value 6 for truss. Is it justified? How? According to which structural system? You have to check the structural system, and then you can six কোন structural system ধরে 6 আসে, we have to check. আমি এখনই কোনো এক্সাক্ট কিভাবে শাসুইট স্টিল পাই, তাহলে কি সিস্টেম অ্যাজুম করে 6 ধরে দেখতে হবে। I have to check. Sir, by calculating theta, we get সেটা অ্যান্সার করলাম। So I think I have answered all the questions and it's almost 11. I'm finishing 6 minutes earlier. No, but you answered all the questions and you took a lot of time like giving proper replies to all the questions. Thank you, Dr. Akib. Another wonderful lecture today. And so next week, do you have more webinars or? I have masonry. I forgot what is the date. I have to check next week or the week after that, probably. Okay. Yeah, so thank you everyone for joining in and such huge numbers again. And hopefully Dr. Akib was able to explain a lot of things to you and introduce new topics to you guys. And we have a feedback tab open for this webinar also. So kindly go back and leave a feedback for us. That will be great.
And I really apologize for the typos in yesterday's quiz, and we have taken care for it. So even if you guys, so I have reduced the passing percentage. So most of you guys should get the certificates if you have provided the correct answers to the other questions. And thank you so much. So I will open up the quiz in 2 minutes, in a couple of minutes for today's webinar, and looking forward to having you guys for tomorrow's webinar as well. Yeah, thank you so much. Thank you, Dr. Rakib. Bodhi, can I make a last comment? Yeah, sure. It was my responsibility. It was my mistake in the quiz. So I apologize for that. And Bodhi, thank you so much for all you are doing for this webinar series. This is unthinkable what effort you are giving to it. So thanks a lot to you. And thank you to all the participants. And I apologize again for the mistake in the quiz. Thank you. Yeah, it's okay, Dr. Rakib. Thank you so much, and see you tomorrow.